ওকে, আমরা আজকে সলভ করব 12p3। এই 12p3 অ্যাকচুয়ালি সিবিএসইর স্যাম্পল সেট, সিবিএসই স্যাম্পল সেট অফ 2022-2023। Okay. Now, according to Coulomb's law, which is the correct relation for the following figure? দেখো, এই যদি ফিগারটাকে আমরা দেখি তাহলে এখানে দুটো চার্জ আছে, একটা Q1 একটা Q2। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা অ্যাট্রাকটিভ ইন নেচার। দেখো অ্যারোগুলো ভেতর দিকে না, এর মানে কি? ইট মিনস দ্যাট দিস ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। এখন অ্যাট্রাকটিভ কি কি কারণে হতে পারে? একটা হতে পারে যে Q1 পজিটিভ Q2 নেগেটিভ, এইটা একটা পসিবিলিটি। আর একটা হতে পারে Q1 নেগেটিভ Q2 পজিটিভ, আরেকটা পসিবিলিটি। যদি দুটোই নেগেটিভ হতো দ্যাট উইল বি রিপালসিভ ইন নেচার। যদি দুটোই পজিটিভ হতো সেটাও কি হতো? রিপালসিভ ইন নেচার। তার মানে এখান থেকে এইটুকু পরিষ্কার যে Q1 আর Q2 মাস্ট বি অপোজিট ইন নেচার, রাইট? তার মানে যদি Q1 ইন্টু Q2 করি, তার মানে একটা প্লাস ইন্টু মাইনাস বা একটা মাইনাস ইন্টু প্লাস, আলটিমেটলি রেজাল্টটা কি আসবে? মাইনাস। তার মানে মাইনাস মানে কি? আমি 0, -1, -2, +1, +2, তাহলে মাইনাস কোন দিকে পড়ে? লেস দেন জিরোতে পড়ে। দ্যাট মিনস Q1 ইন্টু Q2 যেহেতু মাইনাস হবে, ইট উইল বি লেস দেন 0। The answer here is Q1 into Q2 less than 0. Next question. The electric potential on the axis of an electric dipole at a distance r from its center is V. Then the potential at the point at the same distance on its equatorial line will be. Suppose এখানে একটা চার্জ আছে, axis of an electric distance। আচ্ছা, ধরো এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ। ওকে, এখন এখান থেকে অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম ইট সেন্টার, মানে যদি এটা এর সেন্টার হয় তাহলে সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে যদি এখানে একটা পয়েন্ট হয়, এখানে পোটেনশিয়ালের ভ্যালু বলেছে ভি। এখন এখানে পোটেনশিয়াল কি হবে? যদি ডাইপোলগুলোর মধ্যে ডিস্টেন্স বাই 2L, then this much portion is L, this much portion is also L. ওকে, তাহলে ফর মাইনাস কিউ চার্জ কি হবে? এখান থেকে এইটুকু ডিস্টেন্স, দ্যাট উইল বি আর মাইনাস এল। ফর প্লাস কিউ চার্জ কি হবে? এখান থেকে এতটা ডিস্টেন্স, দ্যাট উইল বি আর প্লাস এল, রাইট? আমরা জানি যে যদি কোনো একটা পয়েন্ট চার্জ হয়, সেই পয়েন্ট চার্জ যদি কিউ হয়, সেখান থেকে এক্স ডিস্টেন্স দূরে পোটেনশিয়ালের ভ্যালু হয় 1/4πε0 ইন্টু কিউ বাই এক্স, রাইট? তাহলে এখানে টোটাল পোটেনশিয়াল কত হবে? যে ভি ইকুয়ালস টু 1/4πε0। দেখো প্রথমে মাইনাস কিউ এর জন্য তাহলে মাইনাস কিউ বাই আর মাইনাস এল, প্লাস প্লাস কিউ এর জন্য প্লাস কিউ বাই আর প্লাস এল। এটা ক্যালকুলেশন হবে, আলটিমেটলি ভি এর ভ্যালু বলে দিয়েছে এটা। দিস ইজ আওয়ার থিওরি। আমরা কি করব, প্রত্যেকটা কোশ্চেন করার সময় একটু থিওরিটাকে দেখে নেবো যে তাহলে এইভাবে আমরা পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট বার করি। কিন্তু আমার এখানে এটা বলেনি, এখানে কি বলেছে? এখানে বার করতে বলেছে দেন দ্য পোটেনশিয়াল এট এ পয়েন্ট এট দ্য সেম ডিস্টেন্স অন দ্য ইকুইটোরিয়াল লাইন। ইকুইটোরিয়াল লাইনের উপরে সেম ডিস্টেন্স দূরে, তার মানে ইকুইটোরিয়াল লাইনের উপরে সেম ডিস্টেন্স দূরে মানে সাপোজ এখানে আমার মাইনাস কিউ চার্জ আছে, প্লাস কিউ চার্জ ধরলেই হলো, এখানে মাইনাস কিউ চার্জ আছে। আমি প্রথমে কি করলাম? এই দুটো সেন্টারকে জয়েন করে দিলাম। আমি একটু আগেই বলেছি যে এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন কি? ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে এল এল করে, রাইট? এবার এইখান থেকে যদি আমি আর ডিস্টেন্স দূরে উপরে কোনো একটা পয়েন্টে উঠি, সাপোজ এই পয়েন্টে যদি উঠি আর ডিস্টেন্স দূরে, এইখানে পোটেনশিয়াল বার করতে বলেছে। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা কি হবে? নিশ্চয়ই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সাপোজ এটাকে আমি এক্স বললাম। এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা কি হবে? রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাকেও আমি এক্স বললাম, ঠিক আছে? এবার প্লাস কিউ এর জন্য তাহলে এখানে পোটেনশিয়াল ভি প্লাস ধরলাম, এটা কি হবে? 1/4πε0 কিউ বাই
এক্স, মাইনাসের জন্য কি হবে, ভি মাইনাস ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, দেখো মাইনাস কিউ বাই এক্স, তাই না? টোটাল পোটেনশিয়াল কি, পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি, মাথায় রাখবে পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে টোটাল পোটেনশিয়াল যদি ভি ড্যাশ হয়, দ্যাট উইল বি ভি প্লাস প্লাস অফ ভি মাইনাস, ক্যালকুলেট করলে কত হবে, 1/4 পাই এপসাইলন নট, দেখো এখানে 1/x কে বার করে নিলাম, থাকলো কিউ প্লাস অফ মাইনাস কিউ, কিউ প্লাস অফ মাইনাস কিউ কি হয়, 0, টোটাল পোটেনশিয়াল উইল বি 0, রাইট? এখানে আনসার কি হবে, দি আনসার উইল বি 0। ক্লিয়ার হয়েছে? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। Next question, the temperature dependence of resistivity of materials A and B is represented by figure 1 and 2 respectively. Identify the materials A and B. আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মেটেরিয়াল A, এইটা হচ্ছে মেটেরিয়াল B, এবার A আর B কি সেটা রিপ্রেজেন্ট করতে বলছে। ফার্স্টে গ্রাফটাকে স্টাডি করি, যদি গ্রাফটাকে স্টাডি করি তাহলে ফার্স্ট ফিগার 1টায় আমি কি দেখতে পাচ্ছি, যে এইদিকে যদি রেজিস্টিভিটি প্লট করা হয়, এইদিকে যদি টেম্পারেচার প্লট করা হয়, তাহলে গ্রাফটা হচ্ছে এইরকম। তার মানে এখান থেকে কি আছে, দেখো যত টেম্পারেচার বাড়ছে গ্রাফটা নিচের দিকে নামছে, তার মানে এখান থেকে কনক্লুড করতে পারি যদি রেজিস্টিভিটি ইজ ডিক্রিজিং উইথ রেসপেক্ট টু টাইম, তাই না? আবার আরেকটা যে গ্রাফ আছে, সেই গ্রাফটা কিরকম, যে এই দিকে রেজিস্টিভিটি, এইদিকে যদি টাইম প্লট করা হয়, তাহলে সেই গ্রাফটার ক্ষেত্রে দেখো এইরকম উঠছে, তাই না? তার মানে এখানে কি দেখো, যত টাইম যাচ্ছে রেজিস্টিভিটি কি হচ্ছে, বাড়ছে। তার মানে এই গ্রাফ থেকে কি কনক্লুড করতে পারি, রেজিস্টিভিটি ইজ ইনক্রিজিং উইথ টাইম, ইনক্রিজিং উইথ রেসপেক্ট টু টাইম, তাই না? এই দুটো জিনিস বুঝলাম। এখন রেজিস্টিভিটি টাইমের সাথে ডিক্রিজ করে ফর সেমিকন্ডাক্টরস, তাই বলা হয় সেমিকন্ডাক্টরদের যে দে হ্যাভ এ নেগেটিভ কোফিসিয়েন্ট অফ টেম্পারেচার। আর রেজিস্টিভিটি যাদের বাড়ে তাদের এক্সাম্পল হচ্ছে কন্ডাক্টর, বা তুমি যে কোনো রেজিস্টরকেও বলতে পারো, কারণ রেজিস্টরদেরও রেজিস্টিভিটি বাড়ে উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। এটা হচ্ছে পজিটিভ কোফিসিয়েন্ট অফ টেম্পারেচার, কেমন? এবার অপশানে দেখবো যে এই মেটেরিয়ালটা এ বলেছে, এই মেটেরিয়ালটা বি বলেছে, তাহলে বি কে কন্ডাক্টর বা রেজিস্টার হতে হবে, এ কে সেমিকন্ডাক্টর হতে হবে। প্রথমটাই বলেছে এইজ কপার, অবভিয়াসলি কপার তো পসিবলই নয়, কারণ কপার হচ্ছে একটা মেটাল দ্যাট ইজ আ কন্ডাক্টর, তাহলে এটা হবে না, সো দিস ইজ নট পসিবল। ওকে, তাই কপার ইজ নট পসিবল, সো দিস ইজ নট পসিবল। নেক্সট হচ্ছে জার্মেনিয়াম, হ্যাঁ জার্মেনিয়াম পসিবল, জার্মেনিয়াম ইজ সত্যি পসিবল, তার কারণ হচ্ছে জার্মেনিয়াম ইজ আ সেমিকন্ডাক্টর। নিক্রোম ইজ এ রেজিস্টার, নিক্রোম পসিবল নয়। কপার ইজ এ রেজিস্টার, কপার পসিবল নয়। পরেরগুলো দেখার দরকার নেই, যেহেতু প্রথমেই আমার মেটেরিয়াল এটা বেরিয়ে গেছে, সো দিস ইজ দি আনসার। তবুও পরেরটা একবার চেক করব। দেখো প্রথমে মেটেরিয়াল বি কন্ডাক্টর হতে হবে, এখানে জার্মেনিয়াম পসিবল নয়। নেক্সট হচ্ছে এটা কপার পসিবল, কারণ কপার ইজ আ কন্ডাক্টর, মেটেরিয়াল বি কন্ডাক্টর বা রেজিস্টার হবে। আবার বলেছে মেটেরিয়াল বি জার্মেনিয়াম পসিবল নয়, মেটেরিয়াল বি নিক্রোম, হ্যাঁ এটা পসিবল হবে, কিন্তু দেখো দুটোই সবুজ দুয়ে আছে, সো দিস ইজ দি আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে টু কনসেন্ট্রিক অ্যান্ড কোপ্ল্যানার সার্কুলার লুপস পি অ্যান্ড কিউ হ্যাভ দেয়ার radii in the ratio 2:3. Loop Q carries a current 9 ampere in the anti-clockwise direction. For the magnetic field to be 0 at the common center, loop P must carry. ভালো কথা। দেখো প্রথমে এখানে বলেছে দুটো কনসেন্ট্রিক লুপ, আর বলেছে লুপ দুটো হচ্ছে কোপ্ল্যানার, আর বলেছে লুপগুলো সার্কুলার। পরপর সবকটা কথাই ইম্পর্টেন্ট।
তো মনে করো যে যদি আমার এরকম কোনো একটা প্লেন থাকে তাহলে সেখানে দুটো লুপ আছে, একটা লুপ পি একটা লুপ কিউ। আচ্ছা, পি আর কিউ এর রেডিয়াস বলেছে তার রেশিও 2:3, তার মানে পি এর রেডিয়াস হচ্ছে 2x, কিউ এর রেডিয়াস হচ্ছে 3x, এক্স যেখানে কনস্ট্যান্ট অফ রেশিও, তার মানে কিউ হচ্ছে বড় লুপ, পি হচ্ছে ছোট লুপ। সাপোজ এটা হচ্ছে কিউ, বড় লুপ। সাপোজ তার মধ্যে একটা ছোট লুপ আছে পি, সাপোজ এটা হচ্ছে ছোট লুপ পি। কেমন? এখন বলেছে যে ম্যাগনেটিক ফিল্ড টু বি জিরো অ্যাট দ্য কমন সেন্টার। কমন সেন্টার কি? এইটা হচ্ছে কমন সেন্টার, এটা হচ্ছে কমন সেন্টার। তাহলে কিউ লুপের জন্য যদি তার রেডিয়াস 3x হয় আর পি লুপের জন্য যদি তার রেডিয়াস 2x হয়, তাহলে কমন সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড জিরো হতে গেলে কি করতে হবে সেটা আমরা বার করব। সাপোজ যদি আমার কাছে এখানে একটা লুপ থাকে, তার রেডিয়াস যদি হয় আর, তাহলে তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বি, সেটা হবে মিউ নট আই বাই 2r ইন্টু, অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে θ/2π। কেন θ/2π? যদি একটা পোর্শন থাকে থিটা, যেহেতু পুরো অ্যাঙ্গেল আছে তাই এটাকে আমরা লিখতে পারি থিটা হচ্ছে 2π, আর বি কে আমরা লিখতে পারি মিউ নট আই বাই 2r। দিস ইজ দ্য কারেন্ট ডিউ টু সার্কুলার লুপ। আচ্ছা, যদি এন খানা টার্ন হতো তাহলে এখানে এন দিয়ে মাল্টিপ্লাই করতাম। যাই হোক, এখানে যেহেতু শুধু একটা লুপ তাহলে এখানে এন ইকুয়ালস টু 1। তো এইটা হচ্ছে আমার ফর্মুলা। আচ্ছা, এবার বলে দিয়েছে কিউটা হচ্ছে 9 অ্যাম্পিয়ার ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, তার মানে কিউ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে 9 অ্যাম্পিয়ার। দিস ইজ আই কিউ। আমাকে বার করতে বলেছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আইপি। দেখো, আই কিউ দিয়ে দিয়েছে, আইপি বার করতে বলেছে। এখন আমরা জানি যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্টটা মুভ করে, তাহলে আমি যদি রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করি তাহলে তার সেন্টারে কারেন্টটা দেখো আউটওয়ার্ড অফ দি প্লেন বেরিয়ে আসছে ডিউ টু দ্য গ্রিন কালার। তাহলে গ্রিনের জন্য আউটওয়ার্ড অফ দি প্লেন, তার মানে এইখানটা ম্যাগনেটিক ফিল্ড গ্রিনের জন্য আউটওয়ার্ড অফ দি প্লেন। যদি জিরো হতে হয় তাহলে রেডের জন্য কি হতে হবে? ইনওয়ার্ড অফ দি প্লেন হতে হবে। তার মানে রেডের জন্য ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে হতে হবে এবং তাদের ভ্যালু সেম হতে হবে। তার জন্য কারেন্টটা কি কোন দিকে যাবে? যদি ভেতরে হতে হয় তাহলে অবভিয়াসলি ইট উইল ফ্লো ইন দি অ্যান্টি ক্লক এই ক্লকওয়াইজ ডাইরেকশন, ইট উইল ফ্লো ইন দি ক্লকওয়াইজ ডাইরেকশন। আচ্ছা, তাহলে প্রথমে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কিউ নাম দিলাম বি কিউ, তাহলে এটাকে লিখতে পারি ওই ফর্ম দিয়ে মিউ নট আই কিউ বাই 2 আর কিউ স্ট্যান্ডস ফর এই যে ডিস্টেন্স 3x। আর বিপি কি হবে? দ্যাট উইল বি মিউ নট আইপি বাই 2 ইন্টু আরপি। নিশ্চয় দুটোকে সেম হতে হবে। আর মিউ নট আই কিউ বাই 2 ইন্টু আর কিউ হতে হবে মিউ নট আইপি বাই 2 ইন্টু আরপি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমাকে বার করতে বলেছে আইপি। তাহলে আইপি কি হবে? দেখো, মিউ নট কেটে যায়, 2 কেটে যায়, আর আইপি কি হবে? আরপি বাই আর কিউ ইন্টু আই কিউ। আরপি কত? আরপি হচ্ছে 2x, আর কিউ কত? 3x, আই কিউ হচ্ছে 9, এক্স এক্স কেটে যাবে, এটা 3 দিয়ে ডিভাইড হবে, অর আইপি উইল বি 3 2 just 6 অ্যাম্পিয়ার। ডাইরেকশনটা একটু আগে বলেছি ইন দি ক্লকওয়াইজ ডাইরেকশন। ওকে, দেখো আমি পুরো একদম ধীরে ধীরে ভেঙে ভেঙে তোমাকে অ্যাডিশনাল নোট ফর্মুলা করিয়ে দিচ্ছি যাতে তুমি আরো কনসেপচুয়ালি স্ট্রং হতে পারো। ঠিক আছে, যেহেতু এটা প্রথম দিকের প্র্যাকটিস সেট, তাই আমি পুরো স্টেপ বাই স্টেপ করাচ্ছি। এরপরে যে প্র্যাকটিস সেটগুলো হবে সেগুলোতে কিন্তু আমি এত স্টেপ বাই স্টেপ দেখাবো না, কারণ প্রথম দিকগুলোই প্রয়োজন পড়ে স্টেপ বাই স্টেপে। আচ্ছা, তো দ্যাট উইল বি 6 অ্যাম্পিয়ার ইন দি ক্লকওয়াইজ ডাইরেকশন। নেক্সট কোয়েশ্চেন, a long straight wire of circular cross section of radius a carries a steady current I। বলেছে radius a carries a steady current I, the current is uniformly distributed across its cross section। আচ্ছা, মানে গোটা ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, শুধু সারফেস দিয়ে যাচ্ছে এরকমটা কিন্তু বলেনি। তাই কারেন্ট দুভাবে ফ্লো করতে পারে। একটা হতে পারে যে সাপোজ এরকম একটা মেটাল আছে, ঠিক আছে, এরকম একটা মেটাল আছে, কারেন্টটা শুধু ওর সারফেস দিয়েই যাচ্ছে, মানে কারেন্ট শুধু এই সারফেস বরাবরই যাচ্ছে। কেমন? সারফেস বরাবর যাচ্ছে, ভেতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। একটা এরকম হতে পারে যে শুধু
কারেন্ট ফ্লোয়িং থ্রু দি আউটার সারফেস অনলি, এইটা একটা পসিবিলিটি, থ্রু দি আউটার সারফেস, যে শুধু আউটার সারফেস দিয়ে কারেন্ট যাচ্ছে। আর একটা কি পসিবিলিটি হতে পারে, যে যদি এরকম একটা লুপ থাকে, আর একটা পসিবিলিটি হতে পারে যে কারেন্ট তার পুরো বডি দিয়ে যাচ্ছে, মানে পুরো একদম ভেতর দিয়েই কারেন্ট যাচ্ছে, সব জায়গা দিয়ে কারেন্ট যাচ্ছে। কেমন? সারফেস দিয়ে যাচ্ছে, ভেতর দিয়ে যাচ্ছে। এইটাকে বলে হচ্ছে কারেন্ট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস ইটস ক্রস সেকশন। এটাকে বলে কারেন্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস ইটস ক্রস সেকশন। তার মানে পুরো তারটার মধ্যে দিয়েই কারেন্ট যাচ্ছে। তার মানে কারেন্ট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ইজ ইউনিফর্মলি distributed uniformly distributed across its cross section. কেমন? কারেন্ট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস ইটস ক্রস সেকশন। আচ্ছা, ভালো কথা, এইটুকু আমরা বুঝলাম। এখন কি বলেছে, যে একটা যে ওয়্যার যাচ্ছে সেটা সিলিন্ড্রিক্যাল, তার রেডিয়াস হচ্ছে এ, তার থ্রু আউট দিয়ে কারেন্ট যাচ্ছে, ভালো কথা। The ratio of the magnitudes of magnetic field at a point distant a/2 above the surface of wire to that at a point distant a/2 below the surface of wire। মানে গল্পটা কিরম বলেছে, যে আমাকে একটা ওয়্যার দিয়ে দিয়েছে, সাপোজ এইটা আমার ওয়্যার। কেমন? আমি একটু ইচ্ছা করে মোটা করে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। এরকম একটা ওয়্যার দিয়ে দিয়েছে। এই ওয়্যারের কিছু একটা লেন্থ আছে, লেন্থ নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই, কারণ লেন্থ কাজে লাগবে না। এই ওয়্যারের সাপোজ মিডল পোর্শন হচ্ছে এইটা, আর এর যে রেডিয়াস সেটা বলে দিয়েছে, রেডিয়াস হচ্ছে এ। ওকে, এবার হচ্ছে দুটো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বার করতে। একটা এই সারফেস থেকে a/2 ডিস্টেন্স ভেতরে, মানে এই বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। আর একটা ম্যাগনেটিক ফিল্ড কোথায় বার করতে বলেছে, বলেছে সারফেস থেকে a/2 ডিস্টেন্স ওপরে। তার মানে এটা যদি সারফেস হয়, সেখান থেকে a/2 ডিস্টেন্স ওপরে। তার মানে আমি যদি সেন্টার থেকে ধরি, তাহলে একটা বার করতে বলেছে a/2 ডিস্টেন্সে। আর যদি সেন্টার থেকে ধরি, তাহলে একটা বার করতে বলেছে এইটুকু এ প্লাস a/2, তার মানে a প্লাস a/2, তার মানে 3a/2 ডিস্টেন্স দূরে। এই হচ্ছে দুটো পজিশনে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। আর বলেছে যে এই যে ম্যাগনেটিক ফিল্ড গুলো, তার যে রেশিও, এই রেশিওটাই চারটের মধ্যে কি হবে। চলো প্রথমে আমি একটা একটা করে করি, আমি ডিটেলসে ধীরে ধীরে বোঝাচ্ছি। থিওরিটাও তুমি বুঝে নাও, তাহলে সুবিধা হবে। ডাইরেক্ট অঙ্কে যাচ্ছি না, কারণ তোমাদের তাহলে অসুবিধা হবে, ফর্মুলা অনেক হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। আগে একটু ডিরাইভ করে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা এই লুপটাকে নিলাম, ঠিক আছে? মনে করো যে এর মধ্যে দিয়ে টোটাল কারেন্ট যেটা যাচ্ছে, এটা হচ্ছে আই কারেন্ট। এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করে যাচ্ছে উপরে। টোটাল কারেন্টটাই, টোটাল ওয়্যার দিয়ে আই কারেন্ট যাচ্ছে। এটা তার রেডিয়াস। এখান থেকে কোনো একটা ডিস্টেন্স, সাপোজ আর দূরে, আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই। এখন আমি অনেকভাবে বার করতে পারি, কিন্তু সব থেকে সহজ উপায় হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এখন অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি বলছে, যদি আমার কাছে এরকম একটা লুপ থাকে এবং তার মধ্যে দিয়ে যদি কিছু কারেন্ট যায়, যে i1 i2 i3, আর এই লুপের রেডিয়াস যদি আর হয়, বা যাই হোক আর না হলেও হবে, তাহলে আমি বলতে পারি যে এইখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বি, তার ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল, সেটা হয় মিউ নট ইন্টু সামেশন ওভার অল কারেন্ট আই। এই হচ্ছে অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। আমরা কি করব, এই লটাকে ইউজ করব। এখন যদি এটা সার্কুলার লুপ হয়, রেডিয়াস আর হয়, তাহলে বি ইন্টু ক্লোজ ডট, আচ্ছা ডিএল আর বি যেহেতু একই দিকে, তাই এটা বি ডট ডিএল কে সিম্পলি বি ডিএল লিখতে পারি, কারণ বি ডিএল, তারপরে কি হবে, কস অফ ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0, ইকুয়ালস টু মিউ নট ইন্টু সামেশন ওভার আই। আমি এটাকে সিম্পলি আই লিখছি, সামেশন ওভার আইটাকে। তাহলে কস 0 মানে 1, তাহলে কি লিখতে পারি, বি ইন্টিগ্রেশন ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। এটা কার জন্য লিখতে পারি, ফর সার্কুলার লুপ, ফর সার্কুলার লুপ এটা লেখা যায়। কেমন? তাহলে সার্কুলার লুপে যদি রেডিয়াস আর হয়, তাহলে বি এর যা হয় 2 পাই আর ইকুয়ালস টু মিউ নট আই। এটা আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে পাই। তো এখানে আমরা সেম জিনিস করব। আমরা কি করব,
এইটার ক্ষেত্রে এরকম একটা লুপকে কনসিডার করব, এবং লুপটাকে যখন কনসিডার করব আমরা দেখতে পাচ্ছি তার রেডিয়াস হচ্ছে আর, তার মধ্যে আই কারেন্ট যাচ্ছে। একই লজিক ইউজ করে বি ইন্টু টু পাই আর হবে মিউ নট ইন্টু আই, আর বি কি হবে, দ্যাট উইল বি মিউ নট আই বাই টু পাই আর। তাহলে যদি পয়েন্টটা আউটসাইড দ্য সিলিন্ডার থাকে তাহলে তার জন্য এইটা ফর্মুলা আমরা বার করতে পারলাম। এটাকে বিও লিখলাম, বিও স্ট্যান্ডস ফর ম্যাগনেটিক, আচ্ছা হেডিংয়েই লিখি, দিস স্ট্যান্ডস ফর ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড দি সিলিন্ড্রিক্যাল ওয়্যার, আউটসাইড দি সিলিন্ড্রিক্যাল, কেমন, এটা আমরা পেলাম। কিন্তু আমাকে আরো একটা কেস বার করতে বলেছে, ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দি সিলিন্ড্রিক্যাল ওয়্যার। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দি সিলিন্ড্রিক্যাল ওয়্যার, ইনসাইড দি সিলিন্ড্রিক্যাল ওয়্যার। কি করে বার করব, সেম ছবি আঁকবো একটা, কিন্তু এই একই ওয়্যার আমি একটু মোটা করে এই জন্য আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। ধরো এরকম একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার আছে, আর ইনসাইডে কোনো একটা পোর্শন দূরে বার করতে বলেছে। তো আমি প্রথমে কি করবো, এর অ্যাক্সিসটাকে ড্র করব। এর অ্যাক্সিস থেকে সাপোজ আমি আর ডিস্টেন্স দূরে বার করতে চাইছি ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আর ডিস্টেন্স দূরে যদি বার করতে চাই তাহলে এই বরাবর আমি এরকম একটা গোল লুপকে ইমাজিন করলাম। তাহলে আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি এই গোল লুপটার বর্ডারে। সাপোজ এখানে ম্যাগনেটিক ফিল্ডের নাম দিলাম বি ইনসাইড বিআই। এখন ফার্স্টে বার করতে হবে যে যদি আমি এটাকে বার করতে চাই তাহলে আমি এরকম ইমাজিন করতে পারি, দেখো যে একটা সিলিন্ডার, যে সিলিন্ডারের গায়ে ম্যাগনেটিক ফিল্ড বার করছি, এখন যদি এই সিলিন্ডারটার গায়ে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের ল অনুযায়ী ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট, তার মধ্যে দিয়ে যে কারেন্ট ধরলাম স্মল আই, এটা যদি বার করতে হয় তাহলে ফার্স্টে আমাকে বার করতে হবে এই স্মল আই এর ভ্যালুটা। এখন বলেছে কারেন্টটা টোটাল ক্রস সেকশন দিয়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, তাহলে যদি আমি এই ক্রস সেকশনের কথা ভাবি, এর রেডিয়াস যদি আমি ক্যাপিটাল স্মল এ ধরি, ক্যাপিটাল ভাত দাও, স্মল এ ধরি কারণ আমার এখানে স্মল এই বলেছে, তাহলে আমি বলতে পারি যে পাই এ স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়া, কারণ এই ক্রস সেকশন এরিয়া কত হবে, তাহলে পাই এ স্কোয়ার, এই এরিয়া দিয়ে ক্যাপিটাল আই কারেন্ট যাচ্ছে, এই ছোটটার রেডিয়াস যদি স্মল আর হয় তাহলে ইউনিটে যাচ্ছে আই বাই পাই এ স্কোয়ার, তাহলে স্মল আর রেডিয়াসের যে এরিয়া তার মানে পাই ইন্টু স্মল আর স্কোয়ার, তাই না, স্মল আর রেডিয়াসের এটা তো এটা, তার মানে পাই ইন্টু স্মল আর স্কোয়ার, তার মধ্যে কত হবে আই পাই, পাই ইন্টু স্মল স্কোয়ার ইন্টু পাই ইন্টু স্মল স্কোয়ার, রাইট, পাই পাই কেটে গেল, আর দ্যাট উইল বি আই ইন্টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার। এইটাই হচ্ছে সেই অ্যামাউন্ট অফ কারেন্ট, এটা এই যদি একটা ক্রস সেকশন ইমাজিন করি যার রেডিয়াস স্মল আর, তার মধ্যে দিয়ে যাবে। বাকিটা ফর্মুলায় ফেলবো, তাহলে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ফ্রম অ্যাম্পিয়ার সার্কিটাল ল, ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু স্মল আই মানে আই ইন্টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো যদি ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল করি একই গল্প, এখানে ইন্টিগ্রেশন ডিএল হবে ইকুয়ালস টু মিউ নট আই ইন্টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার। ডিএল মানে এই লেন্থটা, তাহলে রেডিয়াস যদি আর হয় এই লেন্থটা কি হবে টু পাই আর, তাহলে বি ইন্টু টু পাই আর সেটা হবে মিউ নট আই আর স্কোয়ার বাই এ স্কোয়ার। কাটাকাটি করবো, এখান থেকে একটা আর কেটে গেল, আর বি কি হবে, দ্যাট উইল বি মিউ নট আই আর বাই টু পাই ইন্টু এ স্কোয়ার। তাহলে এটা হলো আমার বি ইনসাইড। তাহলে আমি দুটো ফর্মুলা পেয়ে গেলাম, একটা বি ইনসাইডের, একটা বি আউটসাইডের। ওকে, দুটো ফর্মুলা আমি পেয়ে গেছি। এটা কেন প্রথমবার ডিরাইভ করে দিলাম, যাতে এর পরের বার যখন এই ধরনের অঙ্ক করব আমরা সরাসরি কিন্তু ফর্মুলাটাই করব, তখন মনে থাকলে এই ভিডিওটা একবার দেখে নেবে। আচ্ছা, এবার সরাসরি আসি কোয়েশ্চেনে। এইটা ছিল তোমাদের এক্সপ্লানেশন পোর্শন যে কি হচ্ছে। এবার কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেনটা করলে কি করে করব, কোয়েশ্চেনটাই বলছে রেশিও বার করতে বলেছে, একটা পয়েন্ট এ বাই টু অ্যাবাভ দ্য সারফেস, একটা পয়েন্ট এ বাই টু বিলো দ্য সারফেস। তাহলে বি আউটসাইড কি হবে, মিউ নট আই বাই টু পাই ইন্টু স্মল আর, এখানে স্মল আর বলেছে এ বাই টু অ্যাবাভ দ্য সারফেস, তাহলে এখান থেকে
a/2 দূরে, তার মানে কি টোটাল ডিস্টেন্স 3a/2, এটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে এখানে কি হবে, ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই ইন্টু 3a/2। ওকে, আর বি ইনসাইড কি হবে, মিউ নট বাই 2 পাই, আই হচ্ছে এখানে ক্যাপিটাল আই ধরেছি, তো মিউ নট বাই 2 পাই আই, কিন্তু ফর্মুলা কি ছিল, আর বাই এ স্কোয়ার, এটা ছিল ফর্মুলা। এখন এখানে সেকেন্ড কেসে বলছে a/2 বিলো দ্য সারফেস, তাহলে a/2 বিলো দ্য সারফেস মানে আর এর ভ্যালু কত হবে, a/2, তার মানে কি হলো, ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই, তো আর এর জায়গায় a/2 বাই ক্যাপিটাল এ স্কোয়ার। রেশিও বার করতে বলেছে কার কার, প্রথমে বলেছে যে অ্যাবাভ দ্য সারফেস, তারপরে বিলো দ্য সারফেস, তাহলে অ্যাবাভ বাই বিলো, তার মানে বি আউটসাইড বাই বি ইনসাইড, তাহলে বিও বাই বিআই কি হবে, দেখো মিউ নট আই বাই 2 পাই, যেহেতু এই পোর্শনটা ইজিলি বাদ যাবে তাই এটাকে আলাদা করে লিখছি, পাই মিউ নট আই বাই 2 পাই ইন্টু a/2 বাই এ স্কোয়ার। দেখো এই পোর্শনটা কেটে যায়, তাহলে কি লিখতে পারি এখান থেকে, দেখো এ স্কোয়ার উপরে চলে গেল, 3a/2 এর 2 উপরে চলে গেল, নিচে কি কি এলো, 3a ইন্টু a/2, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই a/2 এর 2টাকেও আমি আবার উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এই a/2 এর 2টাকে যদি উপরে পাঠিয়ে দিই তাহলে কি হবে, তাহলে উপরে ইন্টু 2, তাহলে এখান থেকে কি হলো, a কেটে গেল, a কেটে গেল, তাহলে উপরে 4 নিচে 3 আর 4/3, আর এখান থেকে লিখতে পারি বিও ইস টু বিআই ইকুয়ালস টু 4:3। ডিটেইলড ওয়েতে করে দিচ্ছি যাতে তোমরা যখন বাড়িতে করবে প্রসেসটাও বোঝো, মুখস্থ না করে ফেলো, কেমন। তোমার কিন্তু অঙ্ক হবে অ্যাকচুয়ালি এইখান থেকে এইটুকু, কিন্তু এই ফর্মুলাগুলো তুমি কি করে আনবে সেটা তোমরা অনেকেই হয়তো পারবে না, তার জন্য আমি তোমাকে এই জায়গাটা আরেকবার দেখিয়ে দিলাম, এই দুটো ফর্মুলা ডিরাইভ করে দেখিয়ে দিই, ঠিক আছে। চলো নেক্সট বলছে, ইফ দি ম্যাগনেটাইজিং ফিল্ড on a ferromagnetic material is increased, magnetizing field, আচ্ছা, on a ferromagnetic material is increased its permeability। দেখো আমরা জানি পারমিয়েবিলিটি মিউ ইকুয়ালস টু বি বাই এইচ, ওকে। এখন বি কি, বি হচ্ছে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, বি হচ্ছে ইনডিউসড ম্যাগনেটিক, কেমন। আর এইচ কি, এইচ হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড, ম্যাগনেটাইজিং ফিল্ড, মিউ হচ্ছে পারমিয়েবিলিটি। এখন গল্প হচ্ছে যে যদি একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে ইউজ করা হয়, তাহলে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ম্যাগনেটিক ফিল্ড যেটা ইনডিউসড হয় সেটা এমনিতেই খুব লার্জ হয়, মানে 10⁴, 10⁵ এরকম অর্ডারে হতে পারে। যেহেতু ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড এমনিতেই খুব লার্জ হয়, একটা সময় পর তুমি যতই ম্যাগনেটাইজিং ফিল্ড বাড়িয়ে যাও না কেন, এই ম্যাগনেটিক ফিল্ডে কোনো চেঞ্জ হয় না। তার মানে মনে করো যে ম্যাগনেটিক ফিল্ডটাকে তুমি কনস্ট্যান্ট ধরতে পারো অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। এবার তুমি কি করলে, তাহলে মিউ প্রপোর্শনাল টু 1/h হয়ে গেল, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট হয়ে গেল। অর এবার যদি তুমি ম্যাগনেটাইজিং ফিল্ড বাড়াও তাহলে মিউ কি হবে, কমবে। তার মানে কোয়েশ্চেনে বলছে যে ইফ দ্য ম্যাগনেটাইজিং ফিল্ড অন এ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল ইজ ইনক্রিজড ইটস পারমিয়েবিলিটি কি হবে, পারমিয়েবিলিটি ডিক্রিজেস, ওকে, পারমিয়েবিলিটি ডিক্রিজেস। নেক্সট কোয়েশ্চেন, an iron core coil is connected in series with an electric bulb with a AC source। আচ্ছা, আয়রন কোর কয়েল, তার মানে এইটা হচ্ছে সেই আয়রন কোর কয়েল, কি হয়েছে, এইটাকে সিরিজে কানেক্ট করা হয়েছে, ওকে, উইথ অ্যান ইলেকট্রিক বাল্ব উইথ এসি সোর্স। বাহ, এখানে বলে দিয়েছি এই সোর্স, দিস টু বি নোটেড, ওকে, দিস হ্যাজ টু বি নোটেড, এটা এসি সোর্স। when iron piece is taken out of the coil the brightness of the bulb will, আচ্ছা আমার এখানে দুটো সিচুয়েশন, তার মানে সিচুয়েশন ওয়ান সেটা হচ্ছে যখন কয়েলটা বাল্বের সাথে সিরিজে আছে, এইটা হচ্ছে সিচুয়েশন ওয়ান। সিচুয়েশন টু, যখন কয়েলটাকে বার করে নিয়েছি, শুধু বাল্বটাকে রেখেছি। এখন যে সোর্সটা দেয়া হয়েছে সেই সোর্সটা হচ্ছে ভোল্টেজ সোর্স, কিছু লেখে নি এখানে, তবে নর্মালি যে সোর্স দেওয়া হয় সেটা ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স দেওয়া হয় না, ঠিক আছে। নর্মালি অল সোর্স, এটা লিখে নাও যে কিছু না দেওয়া থাকলে কনসিডার ইফ
no statement is given, if no statement is given, consider all sources as voltage source. Okay, voltage source মানে it gives out constant voltage. আচ্ছা, যাই হোক, যখন এরম ভাবে কানেক্টেড, তখন এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স যদি Z1 ধরি, তাহলে Z1 কি হবে? রুট ওভার অফ XL স্কোয়ার প্লাস আর স্কোয়ার। যদি এর ইন্ডাকট্যান্স এল হয়, যে ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে সেটা ওমেগা হয়, তাহলে আমরা জানি এক্সএল হয় ওমেগা এল। তার মানে এক্সএল স্কোয়ার ইজ অলওয়েজ আ পজিটিভ ভ্যালু অ্যান্ড রেজিস্ট্যান্স তো আর অবভিয়াসলি। কিন্তু এই সার্কিটে যদি ইম্পিডেন্স Z2 বার করি, তাহলে সেটা কি হবে? সিম্পলি রুট ওভার অফ আর স্কোয়ার, মানে সিম্পলি আর। দেখেই বুঝতে পারছি যে Z2 Z1 এর থেকে ছোট, তার মানে Z1 গ্রেটার দ্যান Z2। ওকে, কারেন্ট কি করে বার করে একটা সার্কিটে? এসি সার্কিটের কারেন্ট হচ্ছে V/Z। তাহলে I1 কি হবে? V/Z1। I2 কি হবে? V/Z2। এখন যেহেতু Z1 বড়, তার মানে এখান থেকে বলতে পারি যে I1, যেহেতু Z1 বড়, V কনস্ট্যান্ট, তাহলে নিশ্চয়ই I1 লেস দ্যান I2, কারণ Z1 গ্রেটার দ্যান Z2। আচ্ছা, I1 লেস দ্যান I2 মানে কি? মানে এই সার্কিটে যে কারেন্ট যাচ্ছে I1, আর এই সার্কিটে যে কারেন্ট যাচ্ছে I2, এই I1 এর থেকে I2 যেহেতু বড়, তাই এই বাল্বের মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে। তাহলে বাল্বের অ্যাক্রসে পাওয়ার কি হবে? নিশ্চয়ই I²RT। আমরা জানি যে ইন্ডাক্টরের অ্যাক্রসে কোনো পাওয়ার কনজাম্পশন হয় না, তাহলে এখানে পাওয়ার কি কনজিউমড হবে? I1²RT। এখানে কনজিউমড হবে I2²RT। এটার নাম দিলাম পাওয়ার P1, এটার নাম দিলাম পাওয়ার P2। তার মানে আমি যদি সিম্পলি P2/P1 করি, তাহলে কি হবে? যে I2²RT বাই I1²RT, RT কেটে যায়, তাহলে I2/I1 তার হোল স্কোয়ার। আমি জানি I2 গ্রেটার দ্যান I1, তাহলে দিস উইল বি গ্রেটার দ্যান 1। তার মানে নিশ্চয়ই P2 উইল বি গ্রেটার দ্যান P1। তার মানে সেকেন্ড কেসে বাল্বটা বেশি পাওয়ার কনজিউম করছে, ফার্স্ট কেসে বাল্বটা কম পাওয়ার কনজিউম করছে। এবার বাল্ব যদি বেশি পাওয়ার কনজিউম করে, তার মানে নিশ্চয়ই ব্রাইটনেস কি হবে? বেশি হবে। সো দ্য ব্রাইটনেস উইল ইনক্রিজ। ওকে, ব্রাইটনেস উইল ইনক্রিজ। চলো নেক্সট কোয়েশ্চেন। Next question, which of the following statement is not true about the properties of electromagnetic wave? আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, বলছে দিস ওয়েভস ডু নট রিকোয়ার এনি মেটেরিয়াল মিডিয়াম ফর দ্য প্রোপাগেশন। হ্যাঁ, এটা তো সত্যি যে ভ্যাকিউম দিয়েও ট্রাভেল করতে পারে। বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরস, মানে এটা সত্যি, এটা কিন্তু রং নয়, মানে এটা ট্রু, দিস ইজ ট্রু। বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরস অ্যাটেন্ড ম্যাক্সিমাম মিনিমাম অ্যাট দ্য সেম। হ্যাঁ, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। তারা সেম টাইমে ম্যাক্সিমাম অ্যাটেন্ড করে, সেম টাইমে মিনিমাম অ্যাটেন্ড করে। যে যদি আমরা ছবিটা আঁকি, ছবিটা কেমন হয় দেখতে? এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে ঠিক এরকম হয়, ঠিক এরকম দেখতে হয়, রাইট? তার মানে কি, যখন ইলেকট্রিকের ম্যাক্সিমা, তখন ম্যাগনেটিক ফিল্ডেরও ম্যাক্সিমা। ইলেকট্রিক ফিল্ডের যখন ম্যাক্সিমা, তখন ম্যাগনেটিক ফিল্ডেরও ম্যাক্সিমা। যদি এদিকে ই হয়, এদিকে বি, কেমন ওয়েভ এদিকে প্রপাগেট করছে। তো এটাও ট্রু। নেক্সট বলছে দ্য এনার্জি ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ডিভাইডেড ইকুয়ালি বিটুইন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইকুয়ালি ডিভাইডেড। হ্যাঁ, এটাও ট্রু, কারণ এনার্জিটা হাফ হাফ করে ডিভাইড করা থাকে। আর লাস্ট পড়ে থাকলে কি বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ভেক্টরস আর না, প্যারালাল তো কখনোই নয়। এইটা, এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো দে আর অ্যাট 90 ডিগ্রিজ উইথ ইচ আদার। তো প্যারালাল তো না, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, পারপেন্ডিকুলার টু ইচ আদার। কেমন? নেক্সট কোয়েশ্চেন, এ রেক্ট্যাঙ্গুলার, এ স্কোয়ার, এ সার্কুলার অ্যান্ড অ্যান এলিপ্টিক্যাল লুপ all in the xy plane are moving out of a uniform magnetic field with a constant velocity v equals to v I cap. Okay, the magnetic field is directed along the negative z axis direction. The induced EMF during the passage of these loops out of the field region will not remain constant for. আচ্ছা, বলছে যে 4 ধরনের লুপের কথা বলছে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার লুপ, একটা হচ্ছে স্কোয়ার লুপ,
একটা হচ্ছে সার্কুলার লুপ, আর একটা হচ্ছে এলিপ্টিক্যাল লুপ। ওকে, এই সব লুপগুলো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা জেড নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে ডাইরেক্টেড। নেগেটিভ জেড অ্যাক্সিস কোন দিকে? এটা হচ্ছে এই দিকে। সাপোজ এটা মাইনাস জেড অ্যাক্সিস। এবার বলছে যে উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি ইকুয়ালস টু ভি আই ক্যাপ, ও যেদিকে মুভ করছে ও একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, যেটা ভি ভেক্টর ইকুয়ালস টু ভি আই ক্যাপ, মানে এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে। বলেছে যে কোনটার ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ উইল নট রিমেইন কনস্ট্যান্ট, এইগুলোর মধ্যে কোনটার ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ কনস্ট্যান্ট থাকবে না। আচ্ছা, আমরা জানি যে এপসাইলন ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি, রাইট? অর মাইনাস ডিডিটি অফ এপসাইলন মানে বি ইন্টু এ। দেখো ম্যাগনেটিক ফিল্ড তো চেঞ্জ হচ্ছে না, তাই বিটাকে বাইরে আনতে পারি, দেন ইট উইল বি মাইনাস অফ ডি এ ডিটি। তাহলে যার এরিয়ার চেঞ্জ যেমন হবে তার উপরে ডিপেন্ড করে বলা যাবে যে ওর ইনডিউসড ইএমএফ কীভাবে পাল্টাচ্ছে। প্রথমে আমি যদি এই রেক্ট্যাঙ্গুলার লুপের কথা বলি, তাহলে রেক্ট্যাঙ্গুলার লুপের কি আছে? একটা লেন্থ আছে, একটা ব্রেথ আছে। সাপোজ এইদিকে হচ্ছে লেন্থ, এইদিকে হচ্ছে ব্রেথ। ওকে, সাপোজ ডিটি টাইমে ও এইদিকে ডিএক্স ডিস্টেন্স কভার করেছে, তাহলে ভি কে আমি কি বলতে পারি? ভি কে বলতে পারি ডিএক্স ডিটি, আর ইকুয়ালস টু কি হবে? মাইনাস বি ডিএ ডিটি, মানে ডিডিটি অফ, দেখো বলতে পারি এটাকে, তাহলে এই এরিয়াটুকু কি হবে? নিশ্চয়ই বি ইন্টু ডিএক্স, তাহলে বি ডিএক্স, আর এটাকে বলা যায় মাইনাস বি ইন্টু স্মল বি ইন্টু ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি মানে হচ্ছে ভেলোসিটি, তাহলে এটাকে বলা যায় মাইনাস বি বি ইন্টু স্মল। তাহলে এইটা হচ্ছে ইনডিউসড ইএমএফ এপসাইলন ইকুয়ালস টু মাইনাস বি ভি ইন্টু স্মল। এবং দেখো এই ভ্যালুটা ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, দিস ইজ কনস্ট্যান্ট, কারণ এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, ওর ব্রেথও কনস্ট্যান্ট। সিমিলারলি যদি এইটার ক্ষেত্রে দেখি, এইটার ক্ষেত্রে কি হবে? যদি এটা স্কোয়ার হয়, স্কোয়ারের লেন্থ হচ্ছে এ, স্কোয়ারের ব্রেথ হচ্ছে এ। ওকে, একইভাবে ও যদি ডিএক্স পোর্শন যায়, তাহলে ওর ক্ষেত্রে এই লজিকটা কাজে লাগালে আমি এখান থেকে লিখতে পারি কি? এপসাইলন ইকুয়ালস টু মাইনাস বি ইন্টু ডিডিটি অফ এরিয়ার জায়গায় এ ইন্টু ডিএক্স, তা লিখতে পারি মাইনাস বি এ ডিএক্স ডিটি, রাইট? আচ্ছা, ওকে, মানে এটা ডিটির ওরভাবে না, মানে এটা এক্স এর উপরে ভেরিয়েবল, তো মানে ডিডিটি অফ বি ডিএক্স না, ব্যাপারটা হচ্ছে ডিডিটি না, মানে বি ডিএক্স ডিটি, কারণ ডি এ, কারণ এ কে তো আমি বি ইন্টু এক্স লিখতে পারি, ভেরিয়েবল করলে এটা হয় বি ইন্টু ডিএক্স। ওকে, ওইটাই ডি এর জায়গায় এটা বসিয়েছি, কেমন? এটা কনফিউজ হলে আবার হবে না। ডিডিটি অফ এ ডিএক্স নয়, ওকে, এ ডিএক্স ডিটি, তাহলে ইকুয়ালস টু মাইনাস বি এ ডিএক্স ডিটি, মানে হচ্ছে ভি। চলে আসি এই কেসটা, তাহলে এর ক্ষেত্রেও দেখো এপসাইলন কিন্তু কনস্ট্যান্ট, বি এ ভি, দিস কেস অলসো এপসাইলন ইজ কনস্ট্যান্ট। চলে আসি এই কেসটায়, এই কেসটায় কি হচ্ছে দেখো, এই কেসটার ক্ষেত্রে সাপোজ আমি দুটো টাইমের কথা বলছি, এটা হচ্ছে সাপোজ টি1 টাইমে ঘটনা ঘটেছে, এটা সাপোজ টি2 টাইমে। ওকে, এখন টি1 টাইমে ও যে এরিয়াটা কভার করেছে সেটা হচ্ছে এইটুকু এরিয়া, টি2 টাইমে ও যে এরিয়াটুকু কভার করেছে ভেলোসিটির সাথে ডিএক্স ডিসপ্লেসমেন্টের জন্য, সেটা হচ্ছে দেখো এইটুকু এরিয়া। দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যেটা এরিয়া 1 আর এরিয়া 2 দুটো এক নয়, তার মানে এখানে ডিএডিটি কিন্তু কনস্ট্যান্ট নয়, এখানে ডিএডিটি চেঞ্জিং। তাহলে আমি যদি এখান থেকে বসাই, তাহলে এপসাইলন কি বলতে পারি? মাইনাস বি ডিএডিটি, এখানে ডিএডিটি কি? ডিএডিটি ইজ চেঞ্জিং, নট কনস্ট্যান্ট। তার মানে ডিএডিটি যদি চেঞ্জিং হয় তাহলে এপসাইলন কি হবে? চেঞ্জিং। তাহলে সার্কেলের ক্ষেত্রে হলো আমার চেঞ্জিং। ওকে, সেম এটার ক্ষেত্রেও একই গল্প, যে যদি দুটো টাইমে নিই টি1 আর টি2 টাইমে ডিএক্স ডিসপ্লেসমেন্টের জন্য, তাহলে দেখো এই ক্ষেত্রেও পরিষ্কার বুঝতে পারছি যে এরিয়াটা ডিফারেন্ট আসছে। ওকে, তাহলে এই ক্ষেত্রেও আমি কি বলতে পারবো? ঠিক একই লজিকে, যে এপসাইলন এই ক্ষেত্রেও কি হবে? এই ক্ষেত্রেও ইট উইল বি চেঞ্জিং, দিস কেস অলসো ইট উইল বি চেঞ্জিং। ওকে, তাহলে দেখো এই দুটো ক্ষেত্রেই এপসাইলন গুলো কি হচ্ছে? এপসাইলন গুলো চেঞ্জ করে যাচ্ছে। তো ফর দ্যাট রিজন আমরা কি বলতে পারি? যে
এপসাইলন উইল বি চেঞ্জিং ফর সার্কুলার অ্যান্ড ইলিপ্টিক্যাল লুপস। তাহলে এর জন্য ঠিক আছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুগুলো চেঞ্জ হবে। ওকে, in a Young's double slit experiment, the path difference at a certain point on the screen between two interfering waves is 1/8 of the wavelength. Path difference কত বলেছে? Wavelength এর 1/8, তার মানে λ/8. The ratio of intensity at this point to that at the center of a bright fringe is close to. আচ্ছা, ব্রাইট ফ্রিঞ্জের সেন্টারে যে ইন্টেন্সিটি হয় সেটা হয় ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। আর এই পয়েন্টে যখন ওদের পাথ ডিফারেন্স এত, তখন আমি নিশ্চয়ই একটা ইন্টেন্সিটি আই বার করতে পারবো। এখন ইন্টেন্সিটি কি করে বের করি? ইন্টেন্সিটির ফর্মুলা হচ্ছে আই ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 ইন্টু রুট ওভার I2 ইন্টু কস অফ আই। এটা প্রথমে ওই অ্যাম্পলিটিউডের ডেরিভেশন, এখান থেকে সরাসরি আসে, এটা দেখানোর কিছু নেই, এটা তোমরা সবাই জানো। এবার এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, যে ফর কোহেরেন্ট ওয়েভ যদি একই ওয়েভ হয় তাহলে I1 আর I2 সেম হবে, কারণ দুটো স্লিট থেকে আসলে একই ইন্টেন্সিটির ওয়েভই বেরোবে। সো I1 ইকুয়ালস টু I2 হবে। সাপোজ সেটাকে ধরলাম আচ্ছা, সাপোজ এটা আই ড্যাশ ধরছি, সাপোজ এটাকে ধরলাম আই, তাহলে এখানে আই ড্যাশকে কি লিখতে পারবো? ইকুয়ালস টু আই প্লাস আই প্লাস 2 রুট ওভার আই ইন্টু রুট ওভার আই ইন্টু কস অফ আই। ওকে, এটা লিখতে পারি। আচ্ছা, তার মানে এটাকে কি লেখা যায়, যে 2i প্লাস 2i cos phi, রাইট? তাহলে আমি কি করলাম, 2i কে কমিয়ন নেবো, 1 প্লাস cos অফ phi। দিস ইজ আই ড্যাশ, কেমন? আর এই যে আই ম্যাক্স বার করেছি, তাহলে এখান থেকে আমরা বার করতে পারি ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। দেখো, যখন cos phi এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাহলে আই ম্যাক্স কি হবে? যখন আই ড্যাশটা অ্যাট cos phi ম্যাক্সিমাম মানে cos phi 1, তাহলে cos phi 1 মানে phi এর ভ্যালু কত? cos phi 1 মানে phi এর ভ্যালু হচ্ছে 0। তাহলে I max at phi equals to 0 কি হবে? 2i ইন্টু দেখো 1 প্লাস 1, কারণ এটা হয়ে যাবে তখন 1, তাহলে কি হবে? দ্যাট উইল বি ইকুয়ালস টু 4i। কোয়েশ্চেনে বার করতে বলেছে যে the ratio of intensity at this point to that at the center of the bright fringe, তার মানে I dash by I max, এটা তোমাকে বার করতে বলেছে। I dash by I max, তাহলে I dash কি হবে? that will be 2i into 1 plus cos phi। I max কি হবে? 4i, তাহলে এখান থেকে i কেটে গেল, দিস ইজ হাফ, or that will be half into 1 plus cos phi। আচ্ছা, তার জন্য আমাকে আগে cos phi জানতে হবে। এখন আমাকে পাথ ডিফারেন্স বলে দিয়েছে, তাহলে পাথ ডিফারেন্স থেকে আমি ফেজ ডিফারেন্স বার করতে পারি। রিলেশন কি? ডেল্টা ফাই হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। ওকে, আচ্ছা, ফেজ ডিফারেন্সের আরো একটা ফর্মুলা আছে, কি? ফেজ ডিফারেন্স যদি টাইমের সাথে বার করতে হয় তাহলে 2 পাই বাই টি ইন্টু ডেল্টা টি। ওকে, এই দুটো ফর্মুলা আছে। যাই হোক, আমার এখানে যেহেতু পাথ ডিফারেন্স বলে দিয়েছে, আমি এই ফর্মুলাটা দিয়ে করবো। অর ডেল্টা ফাই কি হবে? 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স আমাকে বলে দিয়েছে λ/8। তাহলে এখানে কাটাকাটি করব, λ/8, or ল্যামডা কেটে যাবে 4, দ্যাট ইজ π/4। পাই মানে 180, 180/4, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 45 ডিগ্রিজ। যাই হোক, এই ইকুয়েশনটা তাহলে পুট করলে কি পাই, যে অর আই ড্যাশ বাই আই ম্যাক্স কি হবে? দ্যাট উইল বি হাফ ইন্টু 1 প্লাস cos 45। আচ্ছা, cos 45 মানে 1/√2, তাহলে হাফ ইন্টু 1 প্লাস 1/√2, তাহলে হয় √2 প্লাস 1/√2, তাহলে হাফ ইন্টু √2 প্লাস 1/√2। এটা ক্যালকুলেশন করতে হবে। আর যাই হোক, এই ক্যালকুলেশনটা তো হাতে করলে অনেকটা সময় লাগবে, তো আমি ক্যালকুলেটরে করছি। সো দ্যাট উইল √2 মিনস 1.414 প্লাস 1, তাহলে কত হয়? 2.414 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 1.414, the answer আসবে 0.853। so the answer is 0.853।
0.853। যাই হোক, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এইরকম ডিরাইভ করে করলাম। এটা হচ্ছে আমাদের আনসার। সো দ্য আনসার ইজ 0.853, তাই তো? 0.853, তার মানে দ্য আনসার উইল বি ডি। ডি তো নেই এখানে, 4। ওকে, আচ্ছা। এবার ব্যাপার হচ্ছে যে এই যে 0.85 এলো, এটা আমরা এই ফর্মুলাটা দিয়ে করলাম। কিন্তু দেখো এখান থেকে একটা খুব মজার জিনিস করা যায়। ওকে, ভালো করে দেখো, এটা একটা এক্সট্রা করাচ্ছি এবং এই ফর্মুলাটা মনে রাখবে যেটা করছি, যে আই ড্যাশ ইকুয়ালস টু 2i, দেখো, ইন্টু 1 প্লাস কস ফাই। আচ্ছা, 1 প্লাস কস ফাইকে লিখতে পারি এরকম যে 2 কসের স্কোয়ার 5/2। কেন? আমরা কি জানি যে কস ফাইকে লেখা যায় কসের স্কোয়ার 5/2 মাইনাস সাইন স্কোয়ার 5/2, বা এটাকে লেখা যায় 2 কস স্কোয়ার 5/2 মাইনাস 1। এইখান থেকে ইউজ করে এটাকে এপাশে নিয়ে গিয়ে আমি এইটা লিখতে পারি। তাহলে এখানে আই ড্যাশ কি হবে? দ্যাট উইল বি 2i ইন্টু 2, তার মানে 4i ইন্টু কস স্কোয়ার 5/2। আচ্ছা, একটু আগেই বার করেছি আই ম্যাক্স হচ্ছে 4i। তাহলে দেখো আই ড্যাশকে লিখতে পারি, we can write I dash equals to I max into cos square pi/2। এই রিলেশনটা কিন্তু সুন্দর করে বক্স আউট করে দাও। ভেরি 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 ইম্পর্টেন্ট রিলেশন। দিস ইজ আ ভিভিআই। ওকে, ইম্পর্টেন্ট রিলেশন। Okay, next question. The work function of a metal surface is 4.14 ev. The threshold wavelength for this metal surface, threshold wavelength, okay, threshold wavelength মানে ল্যামডা বার করতে বলেছে। আচ্ছা, আমরা আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন থেকে কি জানি, যে ই কে ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এই এইচ নিউ নট এটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন অফ দ্য সাবস্টেন্স, ওয়ার্ক ফাংশন। তার মানে এটাকে বার করে আনছি, নর্মালি ওমেগা নট দিয়ে লেখা হয়, তাহলে ওমেগা নট কি হবে? এইচ নিউ নট। আচ্ছা, নিউ নট মানে কি? দ্যাট ইজ এইচ সি বাই ল্যামডা নট। অর এখান থেকে ল্যামডা নটকে কি লিখতে পারি? এইচ সি বাই ডাব্লু নট। এখন এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 6.63 ইন্টু 10⁻³ সি এর ভ্যালু আমরা জানি 3 ইন্টু 10⁸। এগুলো দেখো এসআইতে, কিন্তু এখানে না ওয়ার্ক ফাংশনটা দেখো 4.14 ইভিতে দেওয়া আছে। এখন আমাকে যদি ল্যামডার ভ্যালু মিটারে বার করতে হয়, তাহলে ইভিটাকে কনভার্ট করে আমাকে জুলে নিয়ে যেতে হবে এসআইতে। তাহলে 4.14 ইভি রয়েছে। দেখো আমরা জানি 1 ইভি হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে 4.14 ইভি হবে কি? এটা দিয়ে এটা মাল্টিপ্লাই, দ্যাট উইল বি 4.14 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻9। ইউনিটটা লেখার দরকার নেই, এটা ক্যালকুলেট করতে হবে। দ্যাট উইল বি 6.63 ইন্টু 3 ডিভাইড বাই 4.14 ইন্টু 1.6 ইন্টু 10⁻34 প্লাস 19 প্লাস 8। 19 আর 8 হচ্ছে 27। 34 minus 27, that will be 7 8 9 10 11 12 13 14, that is 7, carry 1 and 1 আর 1, so that is 7। তাহলে শুধু 7, তার মানে 10⁻⁻7। তাহলে এর ভ্যালু ইন্টু 10⁻⁻7, বাকিটা আমি ক্যালকুলেটরে করছি। আর দ্যাট উইল বি 6.63 টাইমস 3 ডিভাইড বাই 4.14 divided by 1.6. So the answer comes out as 3.002. So this will be 3 into 10⁻⁻7 meter. আচ্ছা, আংস্ট্রমে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই, আর 3000 into 10⁻⁻10 meter, that will be 3000. The answer is 3000 angstrom. Next question বলছে, the radius of the innermost electron orbit of a hydrogen atom is এত, রেডিয়াস অফ দি n ইকুয়ালস টু 3 অরবিট। আচ্ছা, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা করেছিলাম কি করেছিলাম, যে এরকম একটা অরবিট ছিল, যদি যে কোনো একটা nth অরবিট ধরি, তাহলে এখান থেকে তার রেডিয়াস আমরা বার করেছিলাম। তো যদি তার রেডিয়াস হয় r, তাহলে এইখানে সেন্টিপেটাল ফোর্স মানে 1/4πε0 z ইন্টু দুটো চার্জ, ইলেকট্রন আর প্রোটনের চার্জ, দ্যাট ইজ z স্কোয়ার
বাই আর সেটা হয়েছিল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, সেটা হয়েছিল এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, আর কি করেছিলাম, আর করেছিলাম এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই টু পাই, এটা হচ্ছে বোরস পস্টিউলেট। বোরস পস্টিউলেট এটা করেছিলাম। আর ফোর্স দুটোকে ইকুয়াল করেছিলাম, যে সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়ালস টু সেন্ট্রিপেটাল ফোর্স। কেমন? আমরা কি করব, আমরা এটাকে আগে স্কোয়ার করব। তো এটাকে স্কোয়ার করলে কি হয়, এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার, দিয়ে এইটা দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটা যদি টু বলি, এটা যদি ওয়ান বলি, তাহলে আমরা টু ডিভাইড বাই ওয়ান যদি করি তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে এম স্কোয়ার, মানে এইটা টু না, এইটা টু, ওকে, এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইড বাই এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইড বাই এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কি লিখতে পারি, দেখো, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার ডিভাইড বাই ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, এটা লিখতে পারি। ওকে, আর এখান থেকে কাটাকাটি কি করা যায়, দেখো, ভি স্কোয়ার বাদ হয়ে যায়, একটা এম বাদ হয়ে যায়। কেমন? এখান থেকে একটা এম বাদ হয়ে যায়। ওকে, তাহলে কি হয়, আর এখান থেকে লিখতে পারি, দেখি সেটা গোলমাল লাগছে, ঠিক আছে আমি দেখছি, এখান থেকে লিখতে পারি এম আর স্কোয়ার ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার, আচ্ছা উপরে যায় ফোর পাই এপসাইলন নট আর, নিচে আসে ফোর পাই স্কোয়ার জেড স্কোয়ার। কেমন? দেখো, একটা ফোর কেটে যায়, একটা পাই কেটে যায়, একটা আর কেটে যায়, এবার ঠিকঠাক লাগছে। আর কি হবে, দ্যাট উইল বি আর ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এম জেড স্কোয়ার। এখানে একটা কাজ করব, কি করব, যে আর ইকুয়ালস টু এন স্কোয়ারটা রাখবো, দিয়ে বাকি জিনিসগুলোকে একসাথে করে দেবো, এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড, এটার নাম দেবো ওয়ান। আচ্ছা, ওয়েন এন ইকুয়ালস টু ওয়ান, তখনই তো ওটা ফার্স্ট অরবিট, তাহলে আর ইকুয়ালস টু সেটাকে আর নট বলতে পারি। তাহলে এই ইকুয়েশনে এন ইকুয়ালস টু ওয়ান পুট করলে কি হয়, আর নট হয় এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড স্কোয়ার। তাহলে ইকুয়েশন ওয়ানে এই জায়গাটায় আমি আর নট ইউজ করতে পারি। ইকুয়েশন ওয়ানটাকে আমি কি লিখতে পারি, যে আর ইকুয়ালস টু, দেখো, এন স্কোয়ার ইন্টু আর নট। কেমন? এবার চলে আসি কোয়েশ্চেনে, প্রত্যেকে এই জায়গাগুলো মার্ক করবে, আর ইকুয়ালস টু এন স্কোয়ার আর নট, এই জায়গাটা মার্ক করলে কি হয়, রেডিয়াস অফ দ্য ইনারমোস্ট ইলেকট্রন অরবিট, তো রেডিয়াস অফ দ্য এন ইকুয়ালস টু থ্রি অরবিট, যখন এন ইকুয়ালস টু থ্রি অরবিট বার করতে বলেছে, তাহলে ফর এন ইকুয়ালস থ্রি কি করবো, আর ইকুয়ালস টু থ্রি স্কোয়ার ইন্টু আর নট, মানে নাইন ইন্টু আর নট, দ্যাট ইজ নাইন ইন্টু আর নটের ভ্যালু কত বলে দিয়েছে, 5.3 into 10 to the power minus 11, 10 to the power minus 11। তো 5.3 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করবো, 9 3 are 27, ক্যারি 2, 9 5 are 45, 46, 47, তো 47.7, so the answer will be 47.7 into 10 to the power minus 11 মিটার। তো আনসারগুলো দেখবো, মাইনাস 10-এ আছে, আচ্ছা মাইনাস 10-এ থাকলে কি হবে, একটা পয়েন্ট এগিয়ে যাবে, দ্যাট উইল বি 4.77 10 to the power minus মিটার, 4.77 is the answer. Number D. D তো নেই, এটা নাম্বার 4, আনসার নাম্বার 4। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, বলছে which of the following statement about nuclear forces is not true। আচ্ছা, nuclear force between two nucleons falls rapidly to zero as the distance is more than a few meter। হ্যাঁ, একদম রাইট, এটা ঠিক আছে। nuclear force is much weaker than, no, nuclear force is the strongest force, okay, is the strongest force, much weaker তো একদমই নয়। ওকে, সো এটা রং, দিস ইজ দি রং আনসার। আর বাকি দুটো ঠিক তাহলে। Force is attractive for distances larger than 0.8 fm, and repulsive if they are separated by distance less than 0.8 fm, একদম ঠিক।
The nuclear force between neutron, proton, and proton is approximately same. হ্যাঁ, এটাও ঠিক. So the wrong answer is 13 3. নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে the reading of the voltmeter V1 is 40 volt. V1 মানে হচ্ছে এটা রিডিং বলে দিয়েছে 40 ভোল্ট। দেন রিডিং অফ দ্য ভোল্টমিটার V2 is, মানে এর রিডিংটা বার করতে বলেছে। সুন্দর একটা কোয়েশ্চেন, দারুণ সুন্দর কোয়েশ্চেন। দেখো তার আগে এই যে 50√2 sin ওমেগা টি, এইটা হচ্ছে সোর্স ভোল্টেজ। সাপোজ এটাকে আমি সিম্পলি ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে ভি যদি হয় সোর্স ভোল্টেজ, তার মানে ভি কে আমরা ভি নট সাইন ওমেগা টি এইভাবে লিখতে পারি। এখন এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে ভি নট কি হচ্ছে, দ্যাট ইজ 50√2, রাইট? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে রিডিং অফ দ্য ভোল্ট মিটার বলেছে। এখন ভোল্ট মিটার সবসময় আরএমএস ভোল্টেজটাকে নিতে পারে, ভোল্ট মিটার কিন্তু কখনো পিক ভোল্টেজকে নিতে পারে না। আর এই ইকুয়েশনে এই ভি নট হচ্ছে পিক ভোল্টেজ। তাহলে আমি কি করে পিক ভোল্টেজ থেকে আরএমএস ভোল্টেজে কনভার্ট করব? দেখো, তাহলে ভি আরএমএস, আমার সুবিধার জন্য সাপোজ এটাকে আমি শুধু ভি লিখছি, তাহলে ভি আরএমএস, আচ্ছা ভি এফেক্টিভ, এটা সুবিধা হবে। ভি আরএমএস বা ভি এফেক্টিভ এটাকে লিখতে পারি ভি নট বাই √2, এটা ভি আরএমএস এর ফর্মুলা। তাহলে কি হবে 50√2 বাই √2, কাটাকাটি করে দ্যাট উইল বি 50 ভোল্ট। তার মানে এই সার্কিটটা যদি আমি আরেকবার সাজাই তাহলে কি হচ্ছে, যে আমার কাছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ইন্ডাক্ট্যান্স আছে, ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটর আছে। তার মানে এখানে একটা সোর্স ভোল্টেজ দেওয়া হয়েছে যার ভি আরএমএস হচ্ছে 50 ভোল্ট। দুটো ভোল্ট মিটার আছে, এখানে একটা ভোল্ট মিটার যার নাম হচ্ছে V1, আর এখানে একটা ভোল্ট মিটার যার নাম হচ্ছে V2। এখন V2 কি? V2 হচ্ছে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের কম্বাইন্ড ভোল্টেজ। এখন সাপোজ ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা VL, সাপোজ ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে VC। ওকে, আমরা জানি VL সবসময় পজিটিভ হয়, VC নেগেটিভ হয়। তার মানে V2 কে আমরা কি বলতে পারি, সিম্পলি VL মাইনাস VC, রাইট? আচ্ছা যাই হোক, আমাদের এখানে ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ও এইটাকে V2 দিয়েছে, এটা V1, সরি সাইনটা শুধু একটু পাল্টে নিতে হবে। দিস ইজ V1, দিস ইজ V2, দিস ইজ V2, দিস ইজ V1। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন V1 হয় হচ্ছে VL মাইনাস VC, যদিও আমার এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটা জাস্ট কনসেপ্টের জন্য বললাম। এখন V1 বলে দিয়েছে 40 ভোল্ট, এইটা বলেছে 40 ভোল্ট। এখন ভি এফেক্টিভ V1 আর V2 এর মধ্যে রিলেশন কি, যে ভি এফেক্টিভ তার স্কোয়ার হয় হচ্ছে V2 স্কোয়ার প্লাস VL মাইনাস VC তার হোল স্কোয়ার। হ্যাঁ, ইকুয়েশনটা এইভাবে হয়, VL মাইনাস VC মানে V1, তাহলে V2 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে। আমাকে বার করতে হবে হচ্ছে V2, তাহলে V2 স্কোয়ার কি হবে, ভি এফেক্টিভ স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। ভি এফেক্টিভ কি 50, তাহলে 50 স্কোয়ার মাইনাস V1 হচ্ছে 40, তাহলে 40 স্কোয়ার, দ্যাট উইল বি 2500 মাইনাস 1600, অবভিয়াসলি এটা হবে 900, আর V2 কি হবে √900, দ্যাট উইল বি 30। ওকে, এই ধরনের কোয়েশ্চেন খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করবে, এগুলো 1 মার্কসেরই হয়, ছোট ছোট কোয়েশ্চেন বাট ইম্পর্টেন্ট। ওকে, তো দ্য আনসার উইল বি 30 ভোল্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ভি অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স এক্স ইজ শোন ইন দ্য ফিগার। আচ্ছা, এরকম একটা গ্রাফ দিয়েছে, একটা ট্র্যাপেজিয়াম টাইপের, বলেছে দ্য গ্রাফ অফ দি ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাজ এ ফাংশন অফ এক্স। আচ্ছা, এখানে তিনটে রিজিয়ন আমি মার্ক করছি। সাপোজ এটা হচ্ছে রিজিয়ন এ, রিজিয়ন বি, রিজিয়ন সি। একটু ছবিটা আমি নিজের মতো করে 0 2 4 6, তাই তো? ওকে, নিজের মতো করে ছবিটা এঁকে নিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার ছবি, রিজিয়ন এ, রিজিয়ন বি, রিজিয়ন সি। তাহলে রিজিয়ন এ কি, রিজিয়ন এ হচ্ছে 0 থেকে 2, এটা কি, দিস ইজ আপ টু 4, দিস ইজ আপ টু 6। কেমন? এইদিকে কি প্লট আছে সেটা আমাকে আগে ভালো করে বুঝতে হবে। এদিকে প্লট আছে ভোল্টেজ, আর এইদিকে প্লট আছে ডিসপ্লেসমেন্ট। আমাকে প্লট করতে হবে
ইলেকট্রিক ফিল্ড উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট। ওকে, কি প্লট করতে হবে? ইলেকট্রিক ফিল্ড উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট। চলো, এখন আমি জানি কি, যে আমি জানি ই ইকুয়ালস টু মাইনাস অফ ডিভিডিএক্স, রাইট? ডিভিডিএক্স কি? ডিভিডিএক্স হচ্ছে স্লোপ, স্লোপ অফ দ্য ভিএক্স গ্রাফ, রাইট? আচ্ছা, আমি তিনটে জোনে করব। আমি আগেই বলেছি তিনটে জোন মার্ক করেছি, জোন এ, জোন বি, জোন সি। ওকে, আমি যেহেতু ইলেকট্রিক ফিল্ড নিয়ে কাজ করব, আমি আগে থেকেই এরকম একটা দাগ টেনে রাখছি। 2 এর কারেসপন্ডিং 2 লিখে রাখছি, 4 এর কারেসপন্ডিং 4 লিখে রাখছি, 6 এর কারেসপন্ডিং 6 লিখে রাখছি। এইদিকে অবভিয়াসলি এক্সপ্লট করব। এটা যদি 0 হয়, এদিকে ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ পোর্শন, অবভিয়াসলি নিচে ইলেকট্রিক ফিল্ডের নেগেটিভ পোর্শন। এখন ভ্যালু ব্যাপার হচ্ছে স্লোপ অফ ভিএক্স গ্রাফ, সেটা হচ্ছে প্রথমে 0 থেকে 2 রিজিয়নের জন্য আমি দেখছি। তাহলে ফর 0 to 2 এই টাইম রিজিয়নের জন্য দেখছি। দেখো এই টাইম রিজিয়নে গ্রাফটা কিরকম, এরকম উঠছে না? তাহলে এরকম যদি ওঠে, এর স্লোপ মানে এই অ্যাঙ্গেলের ট্যান থিটা সবসময় সেম থাকবে না। তার মানে এই রিজিয়ন যেহেতু ভিটা কনস্ট্যান্টলি এক্স এর সাথে পাল্টাচ্ছে, তাহলে ডিভিডি এক্স এই রিজিয়নের জন্য কনস্ট্যান্ট। তাই এই রিজিয়নের ডিভিডি এক্স কে আমি কে বলছি। ওকে, আবার দেখো রিজিয়ন বি, তার মানে 2 থেকে 4, 2 থেকে 4, তার জন্য আমি কি দেখতে পাচ্ছি, যে দেখো স্লোপটা একদম ফিক্সড। তাহলে এখানে এক্স পাল্টাচ্ছে, কিন্তু ভি কি পাল্টাচ্ছে? ভি পাল্টাচ্ছে না। দেখো ভি একই জায়গায় দাঁড়িয়ে আছে, সেম ভিতে দাঁড়িয়ে আছে। তার মানে সেই ক্ষেত্রে ডিভিডিএক্স কি হবে? 0। আবার দেখো 4 থেকে 6 রিজিয়নের কথা। 4 থেকে 6 রিজিয়নে কি দেখো, ডিভি কমছে, মানে ভি কমছে উইথ রেসপেক্ট টু এক্স। স্লোপটা কিরকম? এইরকম না? তাহলে এটা কি নেগেটিভ স্লোপ না? তার মানে এখানে ডিভিডিএক্স কি হবে? ডিভিডিএক্স মাইনাস অফ এনি কনস্ট্যান্ট হবে। আমি সাপোজ একই টাইপের দেখতে লাগছে, কারণ 0 থেকে 2 এও ম্যাক্সিমাম হয়েছে, 4 থেকে 6 এ মিনিমাম হয়েছে, তাই এটাকে আমি মাইনাসকেই লিখছি। আমি পড়েছি ই ইকুয়ালস টু মাইনাস ডিভিডিএক্স, রাইট? তাহলে ই ইকুয়ালস টু এই ক্ষেত্রে মাইনাস ডিভিডিএক্স, ডিভিডিএক্স কে, তাহলে দ্যাট উইল বি মাইনাস কে। এই ক্ষেত্রে ই ইকুয়ালস টু মাইনাস অফ মাইনাস কে, দ্যাট উইল বি প্লাস কে। এবং দেখো গোটা 0 থেকে 2 রিজিয়নে ইয়ের ভ্যালু কনস্ট্যান্ট, গোটা 4 থেকে 6 রিজিয়নে ইয়ের ভ্যালু কনস্ট্যান্ট, 2 থেকে 4 ইয়ের কোনো ভ্যালুই নেই, কারণ ই ইকুয়ালস টু মাইনাস ডিভিডিএক্স দ্যাট ইজ 0। তাহলে গ্রাফ যদি প্লট করি, 0 থেকে 2 সেকেন্ডে ইয়ের ভ্যালু হচ্ছে নেগেটিভে, তার মানে সাপোজ এই ভ্যালুটা কে ধরলাম, দেন দিস উইল বি 0 to 2। ক্লিয়ার হয়েছে? আবার দেখো 2 থেকে 4 এ এর ভ্যালু 0, তার মানে দাগটা সিম্পলি এরকমই হবে। আচ্ছা, আমি অন্য কালিরই আঁকি, তাহলে আমার মনে হয় সুবিধা হয়। তাহলে 0 থেকে 2 তে দাগটা হলো এইরকম, 2 থেকে 4 এ এর কোনো ভ্যালু নেই, 4 থেকে 6 এ ভ্যালুটা প্লাস কে, তার মানে ওটা হবে এইরকম। ক্লিয়ার হয়েছে? দিস ইজ দি আনসার। এবার দেখি এটা কার সাথে মেলে। প্রথমটার সাথেই মিলে যাচ্ছে, দ্য আনসার ইজ 1। ওকে, আনসার ইজ 1। ওখানে মাইনাস ই প্লাস ই দিয়েছে, হ্যাঁ ওটা অসুবিধা নেই। আমরা যেটাকে কনস্ট্যান্ট কে ধরেছি, ওরা এটাকে কনস্ট্যান্ট ই ধরেছে, বুঝেছো? এখানে টেনশন করার কিছু নেই, একই জিনিস। চল, ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর ইনক্রিজেস অন ডোপিং। অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন। রিজন কি দিয়েছে? ডোপিং অলওয়েজ ইনক্রিজেস দি নাম্বার অফ ইলেকট্রনস ইন দি সেমিকন্ডাক্টর। আচ্ছা, দেখো অ্যাসারশন রিজনে 4টে করে অপশন থাকে। প্রথম অপশনটা হচ্ছে যে অ্যাসারশনটাও ঠিক, রিজনটাও ঠিক, আর রিজনটা অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে অ্যাসারশনটাও ঠিক, রিজনটাও ঠিক, কিন্তু রিজনটা প্রথমটার কারেক্ট এক্সপ্লেনেশন নয়। তাহলে এটার ক্ষেত্রে কারেক্ট এক্সপ্লেনেশন, এটার ক্ষেত্রে কারেক্ট এক্সপ্লেনেশন নয়। সি অপশন হচ্ছে অ্যাসারশনটা ঠিক, রিজনটা ভুল। থার্ড অপশন হচ্ছে অ্যাসারশনটাও ভুল, রিজনটাও ভুল। ওকে, এখন আরেকবার পড়ি কোশ্চেনটা। বলছে যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর ইনক্রিজেস অন ডোপিং। হ্যাঁ, অ্যাসারশনটা ঠিক আছে, কারণ ডোপিং করলে কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে তুমি যে ডোপিং করছো তার। ওকে, সাপোজ তুমি যদি ডোপিং করো এমনভাবে যাতে
তার নাম্বার অফ ইলেকট্রনস বাড়তে পারে, তাহলেও তোমার ইনক্রিজ ইন কেরিয়ার কনসেন্ট্রেশন বাড়ছে। তুমি যদি এমনভাবে ডোপিং করো যে নাম্বার অফ হোল ইনক্রিজ করলো, তাহলেও কিন্তু দেয়ার ইজ এ ইনক্রিজ ইন কেরিয়ার কনসেন্ট্রেশন। ওকে, আচ্ছা যাই হোক, তার মানে অ্যাসারশন ট্রু, এটা নিয়ে কোনো সমস্যাই নেই। রিজন, ডোপিং অলওয়েজ ইনক্রিজ দি নাম্বার অফ ইলেকট্রনস। আচ্ছা হ্যাঁ, ইন দ্য সেম, এখানেই ভুলটা হয়ে গেছে। নাম্বার অফ ইলেকট্রন শুধু বাড়ায় না। সাপোজ তুমি দু ধরনের ডোপিং করতে পারো। একটা ডোপিং হচ্ছে তুমি এন টাইপের জন্য ডোপিং করতে পারো, যার জন্য আমরা পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপিং করি। আর একটা হচ্ছে তুমি পি টাইপের জন্য ডোপিং করতে পারো, যার জন্য আমরা ট্রাইভ্যালেন্ট দিয়ে ডোপিং করি। ওকে, পেন্টাভ্যালেন্ট দিয়ে যদি ডোপিং করি তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইনক্রিজ করে। ট্রাইভ্যালেন্ট দিয়ে ডোপিং করলে নাম্বার অফ হোলস ইনক্রিজ করে। তুমি 0 দিয়ে লিখতে পারো, কেউ এইচ দিয়ে লেখে নাম্বার অফ হোলস ইনক্রিজ করে। কেউ পি দিয়ে লেখে হোলকে, তুমি এইচ দিয়ে লেখো, তুমি 0 দিয়ে লেখো, তুমি পি দিয়ে লেখো, তিনটেই লেখা যায় হোলসের জন্য। তো নাম্বার অফ হোলস ইনক্রিজ করে, তার মানে ডোপিং করলে যে শুধুমাত্র নাম্বার অফ ইলেকট্রন বাড়বে এমনটা নয়, তাই এই স্টেটমেন্টটা ভুল। তো রিজন ইজ রং, তার মানে অ্যাসারশন একমাত্র ঠিক। তাহলে অ্যাসারশন ঠিক, রিজন রং। কোন পয়েন্টে পড়ে? 3 নম্বর পয়েন্ট। সো দ্য আনসার উইল বি সি। ওকে, সো দিস ইজ দি আনসার, সি। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এটাও অ্যাসারশন রিজন। অ্যাসারশন বলছে in an interference pattern, okay, observed in Young's double slit experiment, if the separation between the coherent sources as well as the distance d of the screen from the coherent source are reduced to 1/3. আচ্ছা, মানে d টাকেও 1/3 রিডিউস করেছে, ক্যাপিটাল d টাকেও 1/3 রিডিউস করেছে, দেন নিউ ফ্রিঞ্জ উইথ রিমেইনস দ্য সেম, ফ্রিঞ্জ উইথ ইজ প্রপোর্শনাল টু স্মল d বাই d। এটা হচ্ছে রিজন। আচ্ছা দেখো, আমরা জানি কি, আমরা জানি যে ফ্রিঞ্জ উইথকে আমরা কি দিয়ে লিখি? বিটা দিয়ে। তো আমরা জানি বিটা ইকুয়ালস টু ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d, রাইট? অর প্রপোর্শনাল টু দেখতে গেলে বিটা প্রপোর্শনাল টু ক্যাপিটাল D বাই স্মল d। আর আমি এরকম লিখতে পারি তাহলে বিটা প্রপোর্শনাল টু 1 বাই স্মল d বাই ক্যাপিটাল D। তাহলে দেখো, ফ্রিঞ্জ উইথ ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল D বাই স্মল d, এখানে উল্টো আছে, এখানে আছে স্মল d বাই ক্যাপিটাল D। তাহলে যদি এরকম বলতো ফ্রিঞ্জ উইথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্মল d বাই ক্যাপিটাল D, তাহলে আবার ঠিক হতো। কেমন? এটা এখান থেকে বোঝা যাচ্ছে, কিন্তু তা যেহেতু বলেনি, প্রপোর্শনাল কন্ডিশন দিয়েছে, তাহলে রিজনটা হচ্ছে ফলস, রিজনটা মিলছে না। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে অ্যাসারশনটাকে দেখি। তাহলে বিটা যদি প্রপোর্শনাল টু ক্যাপিটাল D বাই স্মল d হয়, মনে করো নতুন যে ডিস্টেন্সটা, মানে এই তো আমার দুটো স্লিট আর এই হচ্ছে আমার স্ক্রিন, এই ডিস্টেন্সটাকে বলে ক্যাপিটাল D, আর এই দুটো স্লিটের মধ্যে ডিস্টেন্সটাকে বলছে স্মল d। কেমন? হ্যাঁ, এবার এখান থেকে ইন্টারফারেন্স হচ্ছে, সাপোজ একটা লাইট এসে এখানে পড়ছে, এখান থেকে একটা লাইট এসে এখানে পড়ছে, দিয়ে আমি এখানে ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাচ্ছি, এখানে ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাচ্ছি। কেমন? আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে, যদি নতুন যে ডিস্টেন্সটা করলো তার নাম দিলাম ডি ড্যাশ, যেটা স্ক্রিন আর স্লিটের মধ্যে ডিস্টেন্স, সেটা সাপোজ হলো ডি বাই 3, আর স্লিটের মধ্যে নতুন ডিস্টেন্স হলো ডি ড্যাশ ইকুয়ালস টু ডি বাই 3। এই কোয়েশনটাই পুট করে দিলাম। তাহলে বিটা প্রপোর্শনাল টু কি লিখতে পারি? ক্যাপিটাল D বাই 3 বাই স্মল d বাই 3। তাহলে প্রপোর্শনাল টু কি হচ্ছে? ক্যাপিটাল D বাই স্মল d। তার মানে বিটা কি পাল্টাচ্ছে? তাহলে বিটা ড্যাশ ইকুয়ালস টু কি হচ্ছে? বিটা। তার মানে ওটা কি হচ্ছে? পাল্টাচ্ছে না। তার মানে ফ্রিঞ্জ উইথ ইজ নট চেঞ্জিং। তাহলে অ্যাসারশনটা ঠিক আছে, রিজনটা ভুল। তাহলে এটা কোনটায় পড়ছে? এটা আবার সেই সিটার মধ্যে পড়ছে। তার মানে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে the photoelectrons produced by a monochromatic light beam incident on a metal surface have a spread in their kinetic energy। ভালো কথা। এবার বলছে the energy of electrons emitted from inside the metal surface is lost in collision with the other atoms in the metal। ওকে, প্রথম অ্যাসারশনটা কি বলছে? যে ফটো ইলেকট্রনস গুলো এমিট হচ্ছে, they have a spread in their kinetic energy। now what does spread in their kinetic energy mean? স্প্রেড ইন দেয়ার কাইনেটিক এনার্জি মানে হচ্ছে, সাপোজ আমার এটা একটা মেটাল প্লেট, এই মেটাল প্লেটের উপরে কিছু ফোটন এসে পড়লো, তাই এখান থেকে কিছু ইলেকট্রন বেরালো। সাপোজ একটা ইলেকট্রন E1 বেরোলো, একটা ইলেকট্রন E2 বেরোলো। এখন বলছে এর যে কাইনেটিক এনার্জি থাকবে আর এর যে কাইনেটিক এনার্জি থাকবে,
এইগুলোর মধ্যে ডিফারেন্স থাকবে, এরা সেম হবে না। তার মানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ভ্যারি করবে। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ট্রু, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ভ্যারি করবে। তার কারণ কি? সাপোজ এই হচ্ছে আমার একটা অ্যাটমের শেল। সাপোজ এইটা হচ্ছে নিউক্লিয়াস এবং এইটা হচ্ছে তার শেল। একটা শেল, দুটো শেল, সাপোজ আমি ৩ টে শেল আঁকলাম আমার সুবিধার জন্য। আমি বেশি ইলেকট্রন আঁকবো না, ২-৩ টে ইলেকট্রন আঁকবো। সাপোজ এখানে একটা ইলেকট্রন দিলাম, এখানে একটা ইলেকট্রন দিলাম, এখানে একটা ইলেকট্রন দিলাম। এখন আমরা জানি যে এই ৩ টে ইলেকট্রনের এনার্জি সেম নয়। একেকটা ইলেকট্রনের এনার্জি একেক রকম। যে যত ভেতরে থাকবে, সাপোজ এটা 1, এটা 2, এটা 3, তাহলে এনার্জি অফ 1 গ্রেটার দ্যান এনার্জি অফ 2 গ্রেটার দ্যান এনার্জি অফ 3, রাইট? এটা কোন এনার্জি? এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। এনার্জি বলা ভুল, এটা ওয়ার্ক ফাংশন অফ দ্য ইলেকট্রনস। যে যেখানে আছে যত ভেতরে থাকবে তার ওয়ার্ক ফাংশন তত বেশি হবে। তাহলে WO1 WO2 W3 এর মধ্যে এই হচ্ছে রিলেশন। ক্লিয়ার হলো? এবার সাপোজ আমার একটা ফোটো ইলেকট্রন এসে পড়লো, একটা ফোটন এসে পড়লো এর উপরে। যে ফোটনটা এসে সাপোজ প্রথমে ফোটনটা এসে পড়েছে ৩ এর উপরে। এবার ৩ থেকে কি হয় আইনস্টাইনস ফটোইলেকট্রিক ইকুয়েশনে আমরা জানি এইচ নিউ ইকুয়ালস মানে ই এনার্জি এভাবে করি, যে কাইনেটিক এনার্জি বেরোচ্ছে ওটা যদি ই কে দিয়ে লিখি তাহলে সেটা হয় এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এই এইচ নিউ নটটা হচ্ছে আমাদের ডাব্লু নট বা ওয়ার্ক ফাংশন, তাহলে লিখি এইচ নিউ মাইনাস ডাব্লু নট। ওকে, এখন ব্যাপার হচ্ছে ডাব্লু নট যত ছোট হবে, এইচ নিউ তো যে এনার্জিটা এসে পড়ছে এটা তো সবার জন্যই সমান। ডাব্লু নট যার ছোট হবে ই কে তার বেশি হবে, তাহলে ডাব্লু নট যত ছোট হবে ই কে কি হবে তত বেশি হবে। দেখো ৩ এর জন্য ডাব্লু নট সব থেকে ছোট, তাহলে এর এনার্জি কি হবে? ই কে 3 সব থেকে বেশি হবে, তারপরে হবে ই কে 2, লাস্টে হবে ই কে 1। আমি জাস্ট সিম্পলি এই ৩টে ইলেকট্রন দিয়ে দেখাচ্ছি। এবার শুধু এখানেই নয়, সাপোজ ফর এক্সাম্পল ই কে 3 তো সব থেকে বেশি এনার্জি নিয়ে বেরালো। সাপোজ এইটা হচ্ছে ইকে থ্রি থেকে রেডিয়েটেড এনার্জি, আমি লাল দিয়ে দেখালাম যে ইকে থ্রি যে রেডিয়েটেড এনার্জি বলছি, যে ফোটো ইলেকট্রনটা বেরালো মানে যে ইলেকট্রনটা বেরালো সেটা এই পথে যাচ্ছে, তার এনার্জি হচ্ছে ইকে থ্রি, এটাই সব থেকে বেশি এনার্জি। এই ইলেকট্রনটা যখন যাবে ইকে থ্রি এনার্জি নিয়ে, সে এখানে কারোর সাথে ধাক্কা মারবে, অ্যাটমের সাথে ধাক্কা মারবে, অন্য ইলেকট্রনের সাথে ধাক্কা মারবে, এরম করতে করতে আলটিমেটলি একটা সময় বাইরে বেরোবে। কিন্তু যতক্ষণেও বাইরে বেরোবে ততক্ষণে হয়তো অনেকগুলো কলিশন করে ফেলেছে। ওকে, তাহলে যদি ইলেকট্রনটা অনেকগুলো কলিশন করে ফেলে তাহলে কলিশনেও তার এনার্জি রিডিউসড হচ্ছে, তাহলে নিশ্চয়ই সে ইকে থ্রি নিয়ে যেতে পারবে না, তার এনার্জি নিশ্চয়ই এখান থেকে রিডিউসড হয়ে নতুন একটা এনার্জি হবে যেটা তার থেকে কম। তার মানে কলিশনের জন্য তার এনার্জি চেঞ্জ হতে পারে। সেই জন্য আমি একটা কাইনেটিক এনার্জি স্প্রেড পেতে পারি, একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে যে জায়গা থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে তার উপর বেস করে আমি তার একটা এনার্জি বেস পেতে পারি, তার জন্য একটা স্প্রেডিং কাইনেটিক এনার্জি হবে। ওকে, তাহলে দুটো কেসই পসিবল। এখানে একটা আনসার দিয়েছে, দ্য এনার্জি অফ ইলেকট্রনস এমিটেড ফ্রম ইনসাইড দ্য মেটাল সারফেস ইজ লস্ট ইন কলিশন উইথ আদার অ্যাটমস ইন দ্য মেটাল। একদম ঠিক, অন্য অ্যাটমের সাথে কলিশনও লস হয়। তারপরে রিজনটাও ঠিক, অ্যাসারশনটাও ঠিক, আর রিজনটা অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন, তার জন্য আনসার হবে এ। কেমন? আচ্ছা, তাহলে আমরা সেকশন এর মানে এমসিকিউ টাইপের সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা সলভ করে ফেললাম, সমস্ত কোয়েশ্চেন অফ এমসিকিউ টাইপ। কেমন? এটা বাড়িতে ভালো করে একবার তোমরা দেখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে যে সেকশন বি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস উইথ ওয়েভলেন্থ ল্যামডা 1 ইজ সুইটেবল ফর রেডার সিস্টেম ইউজড ইন এয়ারক্রাফট নেভিগেশন। আচ্ছা, এয়ারক্রাফট নেভিগেশন আমরা কাকে ইউজ করি? মাইক্রোওয়েভকে ইউজ। নেক্সট কি বলছে? ল্যামডা 2 ইজ ইউজ টু কিল জার্মস ইন ওয়াটার, জার্ম কিল করতে ওয়াটার পিউরিফায়ার ইউজ করা ইউভি। আচ্ছা, ল্যামডা 3 ইজ ইউজ টু ইমপ্রুভ ভিজিবিলিটি ইন রানওয়েজ ডিউরিং ফগ অ্যান্ড মিস্ট। আচ্ছা, ওটার জন্য ইউজ করা হয় হচ্ছে ইনফ্রারেড। আচ্ছা, একটু মাথায় রাখবে ইনফ্রারেড কিন্তু তোমার নাইট ভিশনে ইউজ হয়। ওকে, ইট ইজ অলসো ইউজড ইন নাইট ভিশন। আচ্ছা, মাইক্রোওয়েভ কিন্তু ফুড কুক করতে ইউজ হয়। তোমরা বাড়িতে জানো যে বিভিন্ন মাইক্রোওয়েভ ওভেন রয়েছে যেগুলো ফুড কুক করা হয়। আর ইউভি জার্ম কিল করতে কি করে মনে রাখবে? ওই যে বিভিন্ন ওয়াটার পিউরিফায়ার অ্যাডভার্টাইজমেন্টগুলো হয়, দেখবে ওখানে বলা থাকে যে ইউভি
ইউভি, আরও, এই বিভিন্ন রকম টেকনোলজি, ইউভি, আরও, ইউএফ, হ্যাঁ, ইউএফ স্ট্যান্ডস ফর আল্ট্রাফিল্ট্রেশন, আরও ফর রিভার্স অসমোসিস, ইউভি ফর ইউভি রেজ। ইউভিটা জার্ম কিল করতে হেল্প করে। আচ্ছা, নেক্সট হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড নেম দ্য পার্ট অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম টু হুইচ দিস রেডিয়েশনস বিলং। ওকে, আইডেন্টিফাই তো হয়েই গেছে। অলসো অ্যারেঞ্জ দিস ওয়েভলেন্থ ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্যার ম্যাগনিটিউড। আচ্ছা, আগে এগুলোকে লিখি। ইউভি, ইউভির নিচে থাকে ভিজিবল, তার নিচে থাকে ইনফ্রা, তার নিচে থাকে মাইক্রোওয়েভ। কেমন? রেঞ্জ গুলো কিরকম হয়? ইউভির রেঞ্জ হয় হচ্ছে, ইউভির রেঞ্জ হয় 1 ন্যানোমিটার থেকে 800, 1 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার। ভিজিবল হয় 800, ভিজিবল হয় 800 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার থেকে তোমার 400 ন্যানোমিটার। ওকে, ইনফ্রারেড হয়, ইনফ্রারেড হয় হচ্ছে 4, ইনফ্রারেড, এটা ভুল লিখেছি, সরি, একটু ঠিক করে নাও। ইউভি হয় হচ্ছে 1 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার। ইউভি হচ্ছে 1 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার। ভিজিবল হয় হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার। নাও ইটস রাইট। আচ্ছা, ইনফ্রারেড হয় 800 ন্যানোমিটার থেকে 25 মাইক্রোমিটার। আর মাইক্রোওয়েভ হয় হচ্ছে 25 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার। সম্ভবত এটাই, যদি একটু মিস্টেক থাকে দেখে নিও। এটা জাস্ট ইনফরমেশন। তো এখান থেকে দেখে বুঝতে পারছি ইউভিটা আমার এখানে হিসেবে λ2, ইনফ্রারেড হচ্ছে λ3, আর মাইক্রোওয়েভ হচ্ছে λ1। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে বলেছে, তার মানে কি ছোট থেকে বড়। তো সব থেকে ছোট হচ্ছে ইউভি, সো দ্যাট উইল বি λ2 লেস দ্যান, তারপরে হচ্ছে ইনফ্রা, দ্যাট ইজ λ3 লেস দ্যান λ1। আনসার কেমন? নেক্সট কোয়েশ্চেন বলছি, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড গেটস মডিফাইড অ্যাজ শোন ইন দ্য ফিগার when two specimens A and B are placed in it। আচ্ছা দেখো, এ ম্যাগনেটিক ফিল্ডটাকে রিপেল করছে, এ যেন ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটাকে ভেতরে আরো ইনক্রিজ করছে। তাহলে এর ক্ষেত্রে বি ডিক্রিজ করছে, এর ক্ষেত্রে দেখো ভেতরে বি ইনক্রিজ করছে, রাইট? তার মানে আমাকে কি বার করতে বলেছে? নেম দ্য স্পেসিমেন্স। আচ্ছা, এ আর বি, তাহলে যার ক্ষেত্রে ডিক্রিজ করে সে কি হয়? সে হয় ডায়াম্যাগনেটিক। তো দিস ইজ ডায়াম্যাগনেটিক। যার ক্ষেত্রে ইনক্রিজ করে সে কি হয়? দ্যাট ইজ প্যারাম্যাগনেটিক। কেমন? তাহলে একটা হলো আমার ডায়াম্যাগনেটিক, একটা হলো প্যারাম্যাগনেটিক। নেক্সট বলছে, হাউ ইজ দ্য ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অফ স্পেসিমেন এ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ স্পেসিমেন বি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হচ্ছে কাই, অ্যান্ড কাই স্ট্যান্ডস ফর মিউ আর -1। ওকে, মিউ আর মানে রিলেটিভ পারমিয়েবিলিটি। এখন দেখো যে ফর ডায়াম্যাগনেটিক, ফর ডায়াম্যাগনেটিক এই মিউ আর এর ভ্যালুটা অনেকটাই কম হয়, অ্যান্ড দ্যাট ইজ হ্যাভিং আ নেগেটিভ ভ্যালু। তাহলে কাই ফর ডায়া উইল বি নেগেটিভ, কিন্তু নেগেটিভ হলেও ইট উইল হ্যাভ আ ভেরি স্মল নেগেটিভ ভ্যালু। হ্যাঁ, নেগেটিভ হবে, অ্যান্ড ইট উইল হ্যাভ আ ভেরি স্মল নেগেটিভ ভ্যালু। কাই ফর প্যারা একই লজিকে করা যায়, কাই ফর প্যারা, বাট প্যারার ক্ষেত্রে মিউ আর ইজ আ পজিটিভ কোয়ান্টিটি, এবং পজিটিভ হলেও, পজিটিভ হলেও এটা কিন্তু ভেরি স্মল পজিটিভ। ওকে, তো সাসেপ্টিবিলিটি কাইডা নেগেটিভ বাট স্মল নেগেটিভ, কাইপ্যাডা পজিটিভ বাট স্মল পজিটিভ। Okay, next question, what is the nuclear radius of 125 Fe if 27 aluminum is 3.6 Fermi? ওকে, ফার্স্টে এই কোয়েশ্চেনটা করছি। তাহলে আমরা জানি একটা ফর্মুলা, যে আর ইকুয়ালস টু আর নট এ টু দি পাওয়ার 1/3, রাইট? তাহলে আমার এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটা দেওয়া আছে অ্যালুমিনিয়াম, একটা দেওয়া আছে আয়রন। আয়রন 125, অ্যালুমিনিয়াম 27। এখন বলেছে নিউক্লিয়ার রেডিয়াস অফ অ্যালুমিনিয়াম ইজ 3.6 ফার্মি। তাহলে আর ফর অ্যালুমিনিয়াম, এটা আর ওয়ান নাম দিচ্ছি,
R for aluminum R1 that is 3.6 Fermi, okay, FM। আমাকে R for iron বার করতে হবে which is R2। আচ্ছা আমি এরকম লিখতে পারি যে R1 equals to R0 into A to the power 1/3, এর A হচ্ছে 27, তাহলে লিখতে পারি যে 27 to the power 1/3, আর লিখতে পারি R2 equals to R0 into 125 to the power 1/3। আচ্ছা 125 মানে 5 কিউব, তাহলে এটাকে লিখতে পারি 5R0, আর 27 মানে 3 কিউব, তাহলে এটাকে লিখতে পারি 3R0। আর আমি কি করছি, R2/R1 equals to কি লিখতে পারি, দ্যাট ইজ 5R0 by 3R0। দেখো R0 R0 কেটে গেল, আর 5/3 বার করতে হবে R2, সো R2 will be 5/3 times R1, তার মানে 5/3 times 3.6 FM বলে দিয়েছে, 3.6 FM, 3.6 3 দিয়ে কাটলে হয় 1.2, 12 5 is 60, that is 6 femtometer answer, okay। আচ্ছা নেক্সট বলেছে the short wavelength limit for the Lyman series of the hydrogen spectrum is এত angstrom, okay। Calculate the short wavelength limit for the Balmer series of the hydrogen spectrum। আচ্ছা আমাকে বলেছে এটা অরের পার্টটা বলেছে যে লিম্যান, আচ্ছা আমার সিরিজগুলো কি আছে, আমার লিম্যান সিরিজ আছে, বামার সিরিজ আছে, প্যাশন, ব্র্যাকেট, পান্ড, হামফ্রিজ, এই হচ্ছে আমার সিরিজগুলো। লিম্যান মানে যখন একের উপরে এসে পড়ে, বামার মানে 2-এ পড়ে, প্যাশন মানে 3-এ পড়ে, লিম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট মানে 4-এ পড়ে, ফান্ড মানে 5, হামফ্রিজ মানে 6, এরকম চলতে থাকলো। এখন ব্যাপার হচ্ছে আমাকে কোশ্চেনে বলেছে দ্য শর্ট ওয়েভলেন্থ লিমিট ফর দি লিমিট, শর্ট ওয়েভলেন্থ মানে কি, মিনিমাম ওয়েভলেন্থ। এখন মিনিমাম ওয়েভলেন্থ কারেসপন্ডস টু ম্যাক্সিমাম এনার্জি। আমি ফর্মুলা কি জানি, 1/λ ইকুয়ালস টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এই হচ্ছে আমার ফর্মুলা। এখন লিম্যানের ক্ষেত্রে কি হবে, এই n1টা হচ্ছে 1, আর সব থেকে ম্যাক্সিমাম এনার্জি কখন হয়, যখন ইনফিনিটি থেকে এসে পড়ে বা সেখান থেকে ইনফিনিটিতে যায়, ইনফিনিটি নাম্বার শেল, তার মানে কি একদম আউট অফ দি অ্যাটম বেরিয়ে যাবে। ফর দ্যাট n2 হ্যাজ টু বি ইকুয়াল টু ইনফিনিটি। ক্লিয়ার হলো, মানে n2 টেন্স টু ইকুয়াল টু ইনফিনিটি হয় না, n2 টেন্স টু ইনফিনিটি। তার মানে 1/λ ইকুয়ালস টু, মানে এটা ফর ল্যামডা লিম্যান, শর্টেস্ট ফর লিম্যান ইকুয়ালস টু 1/ইকুয়ালস টু r into 1/1 square minus 1/infinity, 1/infinity 0, or lambda L will be equals to 1/r, okay? এখন r এর ভ্যালু হচ্ছে, ভ্যালু অফ r হচ্ছে 1.097 সম্ভবত, 1.097 সম্ভবত, 1.097 ইন্টু 10 to the power 7 মিটার ইনভার্স, সম্ভবত এটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে ল্যামডা এল কি হবে, দ্যাট উইল বি 1/1.097 1/1.0 ইন্টু 10 to the power -7। আচ্ছা 1/1.097 কত হয় একটু দেখে নেব, 1/1.097 900 সামথিং হয় মনে হচ্ছে, 9115, so that is 9115। আচ্ছা তার মানে এটা 0.9115 ইন্টু 10 to the power +7 ইন্টু 10 to the power -7, তাহলে এটাকে যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট উইল 911.5 ইন্টু 10 to the power -10 মিটার, or that will be 911.5 angstrom। আচ্ছা এইটা হচ্ছে ল্যামডা এল ভ্যালু ফর লিম্যান। এখন কোশ্চেনে কি বলেছে যে ও এটা দিয়েই দিয়েছে, তাহলে আমার কি কাজে লাগবে, এটা তো কোনো কাজেই লাগলো না। আচ্ছা আমার মনে হয় আর এর ভ্যালুটা বার করতে হতো, তাহলে আমি অবশ্য জানতাম, মুখস্থ ছিল বলে বসিয়ে দিলাম। ঠিক আছে অসুবিধা নেই, এখানে চিন্তা করার কোনো ব্যাপার নেই, যেহেতু আমি এটা জানতাম না আমি বসিয়ে দিলাম। তোমার বইয়ে হয়তো আরটাই বার করতে বলেছে, কারণ আর এর ভ্যালু দিয়ে দেয়নি। তাহলে আর ইকুয়ালস টু 1/λ l, তাহলে বইয়ের ভ্যালু অনুযায়ী 1/λ l এর ভ্যালু কত, এখানে দিয়ে দিয়েছে 913.4,
or 913.4 into 10 to the power minus 10, কারণ এটা আংস্ট্রমে দিয়েছে, এত মিটার ইনভার্স। ওকে, তুমি এরকম ভাবে রাখো। আচ্ছা, এবার আমায় কি বলেছে, ক্যালকুলেট দ্য শর্ট ওয়েভলেন্থ লিমিট ফর দ্য বামার সিরিজ অফ দ্য হাইড্রোজেন স্পেকট্রাম। আচ্ছা, বামার সিরিজের ক্ষেত্রে বার করতে বলেছে। এখন বামার সিরিজের ক্ষেত্রে কি হবে, ফর্মুলা সেম, 1/λ বামার হবে আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। শর্ট ওয়েভলেন্থের জন্য n2 হচ্ছে ইনফিনিটি, তাহলে 1/n2² হয়ে যাবে 0, আর n1 হচ্ছে 2, বামারের ক্ষেত্রে n1 হচ্ছে 2, তাহলে 1/λ বামার। আর মানে কি, একটু আগেই বার করলাম, আর মানে 1/λ এখানে বসিয়ে দিচ্ছি 1/λ ইন্টু 1/2² মানে 4। অর কি বার করতে বলেছে, শর্ট ওয়েভলেন্থ লিমিট ফর বামার, তার মানে ল্যামডা বামার বার করতে বলেছে। আর ল্যামডা বামার কি হবে, ল্যামডা বামার হবে ল্যামডা এল ইন্টু 4। ল্যামডা এল হচ্ছে 913.4 angstrom, so that will be 913.4 into 4, ক্যালকুলেট যদি করি কত হবে, 913.4 into 4, that will be 3653.4 the answer. নেক্সট কোয়েশ্চেন বলছে, বাইকনভেক্স লেন্স মেড অফ এ ট্রান্সপারেন্ট মেটেরিয়াল অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.25 is immersed in water of refractive index 1.33. Will the lens behave as a converging or a diverging lens? Justify your answer. দেখো, আমরা ফার্স্টে লেন্স মেকার ফর্মুলাটা লিখব। লেন্স মেকার ফর্মুলা, এখন লেন্স মেকার ফর্মুলা আমাদেরকে কি বলছে, দ্যাট ইজ 1/f equals to 1 mu 2 minus 1 1/r1 minus 1/r2. r1 r2 কি, r1 হচ্ছে radius of curvature of the first refracting surface, r2 radius of curvature of the second refracting surface। কেমন, এখন এখানে বলছে যে আমরা নর্মালি কি করি, যে 1 mu 2 যখন করি, 1টা থাকে এয়ার বা লাইটার মিডিয়াম, কোনো 2টা থাকে কোনো ডেন্সার মিডিয়াম, নর্মালি এরকম। তো এইটাকে যদি অন্য দুটো মিডিয়াম হয়, তাহলে 1 mu 2 কে আমরা লিখতে পারি এইভাবে, দেখো, mu2/mu1 minus 1 1/r1 minus 1/r2, রাইট, দিস ইজ 1/f। এখন কোয়েশ্চেনে বলছে যে যে মেটেরিয়ালটা আমরা চুবিয়েছি, মানে যেটা হচ্ছে mu2, সেই মেটেরিয়ালটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.25, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন mu2 হচ্ছে 1.25, আর যার মধ্যে চুবিয়েছি mu1 সেটা হচ্ছে ওয়াটার, সেটা হচ্ছে 1.33। মানে কি হয়, আমরা যখন লেন্স মেকার ফর্মুলাটা ইউজ করি, আমরা এই মেটেরিয়ালটাকে কোনো একটা কিছুর মধ্যে তো চোবাই, সাপোজ এটাকে কোনো একটা কিছুর মধ্যে চুবিয়েছি, যার মধ্যে চুবিয়েছি, চুবিয়ে আমরা দেখছি, ঠিক আছে, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে আমরা ধরি mu1, এইটাকে ধরি mu2, এটাকে ধরি mu1, ওই জন্য এটা mu2/mu1 এভাবে করতে পারি। কেমন, তো যাই হোক, আমার এখানে mu2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হিসেব মতো কম, তাহলে 1/f কে আমি লিখতে পারি, দেখো, 1.25/1.33 minus 1 1/r1 minus 1/r2। কারণ কোয়েশ্চেনে কি বলেছিল, দেখো, কোয়েশ্চেনে না বলে দিয়েছিল লেন্সটা অলরেডি বাইকনভেক্স, তার মানে লেন্সটা পাইকনভেক্স, তার মানে এই পোর্শনটা যাই থাক তার ভ্যালু পজিটিভ। ওকে, এই পোর্শনের ভ্যালুটা কি ছিল, পজিটিভ ছিল। এখন এই পোর্শনের ভ্যালুটা যদি কোনোভাবে নেগেটিভ চলে আসে, তাহলে এটা বাইকনকেভ বা কনকেভ টাইপের বিহেভ করবে। এটা যদি ক্যালকুলেট করি, দেখো, 1.25 মানে কত, 125/100, দ্যাট ইজ 5/4। 1.33 মানে কি, দ্যাট ইজ 4/3, তাই না, -1, তাহলে এটা কত হয়, 5 3 are 15/4 4 just 16 -1, আর এটা হয় হচ্ছে -1/16, দেখছো মাইনাসে আসছে ভ্যালুটা, তার মানে মাইনাস ইন্টু সামথিং পজিটিভ, কারণ এটা তো পজিটিভ ছিল এর সাথে, দ্যাট উইল অলসো গিভ আ নেগেটিভ ভ্যালু, তাহলে 1/f এর ভ্যালুটা নেগেটিভ, মানে লেস দ্যান 0, রাইট। 1/f এর ভ্যালুটা কি আসছে, 1/f এর ভ্যালুটা নেগেটিভে আসছে, লেস দ্যান 0 আসছে, তার মানে কি f লেস দ্যান 0 নেগেটিভে আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে ফোকাল লেন্থ যদি নেগেটিভে আসে, তাহলে লেন্সটা কি হবে, দ্য লেন্স উইল বি অন
কেভ ইন নেচার, কনকেভ মানে কি, ইট উইল হ্যাভ ডাইভার্জিং প্রপার্টি, তো ইট উইল বি আ ডাইভার্জিং লেন্স। কোশ্চেনে জিজ্ঞেস করেছে উইল দ্য লেন্স বিহেভ এজ এ কনভার্জিং অর এ ডাইভার্জিং লেন্স, দ্য লেন্স উইল বিহেভ এজ এ ডাইভার্জিং। ওকে, তোমাকে এরকম করতে হবে, করে দেখাতে হবে যে কেন এটা ডাইভার্জিং লেন্স হচ্ছে। Okay, the figure shows a piece of pure semiconductor S in series with a variable resistor R and a source of constant voltage V. Should the value of R be increased or decreased to keep the reading of the ammeter constant when semiconductor S is heated? Justify your answer. দেখো কোয়েশ্চেনটা কি বলেছে এইটা আগে আমাদেরকে ভালো বুঝতে হবে। কোয়েশ্চেনটা বলেছে যে সাপোজ আমাকে এখানে একটা সেমিকন্ডাক্টর দেওয়া হয়েছে, আমি কি করেছি এখানে একটা অ্যামমিটার লাগিয়েছি, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমি একটা ব্যাটারি থেকে ভোল্টেজ দিচ্ছি। কোয়েশ্চেন অনুযায়ী যে ভোল্টেজটা দিচ্ছি দেখো সেটা ফিক্সড, তার মানে একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে যার ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে না। ওকে, এখন অ্যামমিটার যে কোনো একটা সিচুয়েশনে, সাপোজ টেম্পারেচার যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন অ্যামমিটার সাপোজ ফর এক্সাম্পল 5 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করছে। ওকে, তখন সাপোজ এই এস এর অ্যাক্রসের রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, সাপোজ আর এর অ্যাক্রসের রেজিস্ট্যান্স হচ্ছে, আচ্ছা এস এর অ্যাক্রসের রেজিস্ট্যান্স হচ্ছে সাপোজ 10 ওহম, জাস্ট আরবিট্রারি ভ্যালু নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, আর এর অ্যাক্রসের রেজিস্ট্যান্স তখন সাপোজ সাপোজ 3 ওহম। ওকে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট আর টোটাল কত, যেহেতু এরা দুজন সিরিজে আছে, দ্যাট ইজ 10 + 3 মানে 13 ওহম। এবার আমি এমন একটা কন্ডিশনে এলাম যখন টেম্পারেচারটা ইনক্রিজ করা হলো, তাহলে টেম্পারেচার যখন ইনক্রিজ করা হলো, টেম্পারেচার যখন ইনক্রিজ করা হলো কার, সেমিকন্ডাক্টরে, সাপোজ টেম্পারেচার ইনক্রিজ করে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়া হলো, সাপোজ যখন যাওয়া হলো তখন দেখা গেল যে পুরো সার্কিটের মধ্যে সেমিকন্ডাক্টরের টেম্পারেচারটা বেড়েছে। আমরা জানি সেমিকন্ডাক্টরের নেগেটিভ কোফিসিয়েন্ট অফ টেম্পারেচার, তার মানে কি, রেজিস্ট্যান্স নেগেটিভ কোফিসিয়েন্ট অফ টেম্পারেচার ফর সেমিকন্ডাক্টর, তার মানে হচ্ছে টেম্পারেচার যদি বাড়ে তাহলে সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কমতে থাকে। তার মানে এর যেহেতু টেম্পারেচারটা ইনক্রিজ করেছে, আগের রেজিস্ট্যান্স 10 ওহম ছিল, সাপোজ সেই রেজিস্ট্যান্স কমে এসে হলো হচ্ছে 7 ওহম সাপোজ। কিন্তু আমার সার্কিটে যদি আগে যেমন 5 অ্যাম্পিয়ার ফ্লো করছিল, এই সেম 5 অ্যাম্পিয়ার ফ্লো করাতে হয়, তাহলে আগে যেরকম রেজিস্ট্যান্স 30 ওহম ছিল, এখনও সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স আমাকে 13 ওহম করতে হবে। তার মানে এখানে যদি 7 ওহম হয় তাহলে বাকি রেজিস্ট্যান্সটা এখানে থাকতে হবে, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে কি হবে, বাড়াতে হবে, কারণ এটা আগে 3 ওহম ছিল। তাহলে 13 ওহম করতে হলে এটাকে আমায় করতে হবে 6 ওহম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে যদি আমার সার্কিটে কোনো সেমিকন্ডাক্টর থাকে এবং তার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে এবং যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয়, তার সাথে সাথে যদি আমাকে সেম কারেন্ট সার্কিটে ফ্লো করাতে হয় আগে এবং পরে, তাহলে আমাকে যে রেজিস্ট্যান্সটা আছে তার ভ্যালুটা, এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা ইনক্রিজ করতে হবে, কারণ সেমিকন্ডাক্টর রেজিস্ট্যান্স টেম্পারেচার বাড়লে ডিক্রিজ করে যায়। ওকে, দিস ইজ দ্য আনসার। So we have to increase the value of external resistance. লিখে নাও, so we have to increase the value of external resistance. ওকে, আচ্ছা ব্যাচে এই জিনিসটা একবার ডিসকাশন হয়েছিল, তখন এই কোয়েশ্চেনটার মানেটা আলাদা রকম এসেছিল আমার কাছে, কারণ আমি অন্যরকম ভেবেছিলাম কোশ্চেনের মানেটা, ওই জন্য রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করে অন্য একটা কনসেপ্ট দিয়ে বলেছিলাম। তখন আমি ভেবেছিলাম যে যে সেমিকন্ডাক্টরটা আছে তার ক্ষেত্রে যদি কোনো চেঞ্জই না করতে হয়, আগে হোক বা পরে হোক সবসময় সেম কারেন্ট ফ্লো করতেই থাকে, রেজিস্ট্যান্সে যাই হোক তাই হোক, সেই ক্ষেত্রে কি কন্ডিশন হওয়া উচিত। কিন্তু সেই হিসেবে আনসারটা সেই হিসেবে ঠিক ছিল, বাট এইখানে এখন পরে আমার মানেটা অন্যরকম লাগলো, তাই এখন যেটা বলছি এটাই হচ্ছে এর এখন প্রপার আনসার। ঠিক আছে, এটা তুমি ভালো করে লিখে নাও। আচ্ছা,
নেক্সট হচ্ছে দ্য গ্রাফ অফ পোটেনশিয়াল ব্যারিয়ার ভার্সেস উইথ অফ ডিপ্লিশন রিজিয়ন ফর এ আনবায়াসড ডায়োড ইজ শোন ইন গ্রাফে। আচ্ছা, এটা হচ্ছে ফর আনবায়াসড। ওকে, দিস ইজ ফর আনবায়াসড। ভালো কথা। এবার বলছে in comparison to A, graphs B and C are obtained after biasing the diode in different ways. Identify the type of biasing in B and C and justify answer. আচ্ছা দেখো, B তে পোটেনশিয়াল গ্যাপটা বেড়ে গেছে, C তে পোটেনশিয়াল গ্যাপ কমে গেছে। পোটেনশিয়াল গ্যাপ কখন কমে? যখন ব্যারিয়ার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কমে যায়, দ্যাট ইজ ফর ফরওয়ার্ড বায়াস। আর যখন পোটেনশিয়াল গ্যাপ বেড়ে যায়, দ্যাট ইজ ফর রিভার্স বায়াস। এই গ্যাপটা কেন হয়? এই ধরো তোমার একটা সেমিকন্ডাক্টর রয়েছে, এখানে সাপোজ তোমার পি টাইপ আছে, এখানে সাপোজ তোমার এন টাইপ আছে। ওকে, এন টাইপে পজিটিভ আয়ন্সগুলো থেকে যায়, পি টাইপে নেগেটিভ আয়ন্সগুলো থেকে যায়। এবার কি হয়, তুমি যদি এই আনবায়াসড সেমিকন্ডাক্টরটাকে তুমি বায়াসিং করো, এক সময় তুমি ফরওয়ার্ড বায়াস করলে, এক সময় তুমি রিভার্স বায়াস করলে। সাপোজ এই সময় তুমি ফরওয়ার্ড বায়াস করলে, তার মানে কি পিতে পজিটিভ দিলে, এনতে নেগেটিভ দিলে, এই জাংশনটা কি হবে? কমে আসবে। এই কমে আসবে, তখনই এর অ্যাক্রসে পোটেনশিয়াল গ্যাপটাও কমে আসবে, হুইচ ইজ দি কেস অফ সি। কিন্তু যদি তুমি এটাকে রিভার্স বায়াস করো, তার মানে এখানে নেগেটিভ দিলে, এখানে পজিটিভ দিলে, এই রিজিয়নটা বেড়ে যাবে। এই রিজিয়নটা বেড়ে গেলে তোমার এখানে জাংশন উইথটাও বেড়ে যাবে, পোটেনশিয়াল গ্যাপটাও বেড়ে যাবে। ঠিক আছে? তো বি ইজ ফর রিভার্স বায়াস। ফিগার হিসেবে দিস ফিগার গোজ ফর বি, এটা ফর বি, এটা ফর এ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে ন্যারো স্লিট ইজ ইলুমিনেটেড বাই এ প্যারালাল বিম অফ মোনোক্রোম্যাটিক লাইট of wavelength lambda equals to 6000 angstrom. আচ্ছা, and the angular width of the central maximum in the resulting diffraction pattern is measured. Angular width measure করা হলো। ওকে, when the slit is next illuminated by a light of wavelength lambda dash, okay, the angular width decreases by 30%. আচ্ছা, calculate the value of the wavelength. দেখো, সাপোজ এরকম একটা স্লিট আছে, সাপোজ এটা আমার স্ক্রিন। ডিফ্র্যাকশন প্যাটার্নটা কেমন হয়? আমরা দেখেছি ডিফ্র্যাকশন প্যাটার্নের সেন্ট্রালটা বড়, তারপরটা ছোট, তারপরটা আরো ছোট, রাইট? এইটাকে আমরা বলি ফার্স্ট মিনিমা। ওকে, অ্যাকচুয়ালি আরেকটু অন্যরকম হয়, এই জায়গাটা এতটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, এটা হচ্ছে একটু পেছন অবধি যায়। ওকে, একটু চেঞ্জ হবে, গ্যাপটা সেমই থাকে, অনেকটা বড় বড় হবে। যাই হোক, তো এইটা হচ্ছে ফার্স্ট মিনিমা, এটা হচ্ছে ফার্স্ট মিনিমা। তো যদি এটা মিড পোর্শন ধরি, এখান থেকে একটা দাগ টানি, কেমন, এখান থেকে একটা দাগ টানি, তাহলে এখান থেকে এই এন্ড অবধি যদি যাই, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, হ্যাঁ, আর এই গ্যাপটা যদি ই হয়, তাহলে আমরা পড়েছি যে ই সাইন অফ থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস এম ল্যামডা। ওকে, এবার অ্যাঙ্গুলার উইডথ কি? অ্যাঙ্গুলার উইডথ হচ্ছে দুটো এন্ডকেই যদি ধরি, এটা থিটা, এটা থিটা, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা, মানে যেটা কারেসপন্ড করছে টু থিটাকে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার উইডথ। এখন ডিফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়, যে এই থিটার ভ্যালুটা খুব বেশি হয় না, তাই যদি থিটা লেস দ্যান 4 ডিগ্রি হয়, আমি সাইন থিটাকে থিটা লিখতে পারি। আর ফার্স্ট মিনিমার ক্ষেত্রে এম এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দুটো জিনিসকে যদি অ্যাপ্লাই করি, তাহলে ফর ফার্স্ট মিনিমা আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি, দেখো, যে ই সাইন থিটার জায়গায় থিটা বসাবো, ই থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 ল্যামডা। যাই হোক, আমার তো শুধু ভ্যালুটা নিয়ে দরকার, তো আমার মাইনাসটার কোনো প্রয়োজন নেই, আমি মড ভ্যালুটা নিচ্ছি, দ্যাট ইজ ল্যামডা। তাহলে এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়ালস টু ল্যামডা বাই ই, আর লিখতে পারি 2 থিটা ইকুয়ালস টু 2 ল্যামডা বাই ই। এই হচ্ছে আমার গল্প। এখন বলেছে যে দুটো সিচুয়েশন, একটা সিচুয়েশন যখন ল্যামডা হচ্ছে 6000, আর একটা সিচুয়েশন যখন ল্যামডা হচ্ছে ল্যামডা ড্যাশ। তাহলে দুটো সিচুয়েশন, একটা সময় যখন ল্যামডা 6000, তখন 2 থিটা ছিল হচ্ছে 2
ইন্টু ল্যামডা বাই ই। সেকেন্ড, যখন ল্যামডা হচ্ছে ল্যামডা ড্যাশ, তখন এই ভ্যালুটা 2 থিটা নেই, এই ভ্যালুটা কমে 30% ডিক্রিজ করে গেছে। 30% ডিক্রিজ তার মানে কি? তার মানে 2 থিটা 30% ডিক্রিজ মানে 2 থিটা ইন্টু 1 মাইনাস 30/100, এই হচ্ছে তার 30% ডিক্রিজ। তাহলে কত হচ্ছে? 2 থিটা ইন্টু 70/100, তার মানে 2 থিটা ইন্টু 0.7। ওকে, এবার যখন এইটা আমার নতুন অ্যাঙ্গেল, সাপোজ 2 থিটা ড্যাশ, তাহলে 2 থিটা ড্যাশের সময় ল্যামডা পাল্টা হয়ে গেছে 2 ল্যামডা ড্যাশ বাই ই। আমি কি করব যে আমাকে বার করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ল্যামডা ড্যাশ। এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 1। আমি কি করব? 2 ডিভাইড বাই 1 করব। 2 ডিভাইড বাই 1 করলে কি লিখতে পারি? 2 ল্যামডা ড্যাশ বাই ই বাই 2 ল্যামডা বাই ই উইল বি ইকুয়াল টু 2 থিটা ড্যাশ, 2 থিটা ড্যাশ বাই 2 থিটা। আচ্ছা, ই কেটে গেল, 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, আর ল্যামডা ড্যাশকে লিখতে পারি যে থিটা ড্যাশ বাই থিটা। আচ্ছা, 2 থিটা ড্যাশটাকেই বসাচ্ছি, এটা একবারে করা আছে, সুবিধা হবে। তাহলে 2 থিটা ড্যাশ, 2 থিটা ড্যাশ কি ছিল? 2 থিটা ড্যাশ হচ্ছে 2 থিটা ইন্টু 0.7। তাহলে এটাকে একবার বসাচ্ছি 2 থিটা ইন্টু 0.7 বাই 2 থিটা, এটা কেটে যায়, ইন্টু ল্যামডা। তার মানে আর ল্যামডা ড্যাশ কি হবে? 0.7 ইন্টু ল্যামডা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। দাঁড়া একবার দেখে নি ভ্যালুটা। ল্যামডা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, और 6 7 42, that will be 4200 angstrom. So this is the new wavelength lambda dash. Okay, new wavelength lambda dash. Next question বলছে two large thin metal plates are parallel and close to each other. ভালো কথা। On their inner faces, the plates have surface charge density of opposite sign and of magnitude এত. What is the electric field intensity E in the outer region of the first plate? Outer region of the first plate, oh, in the outer region of the first plate and between the plates. আচ্ছা, আমাকে এরকম দুটো প্লেট দিয়ে দিয়েছে, দুটো প্লেট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে প্লেট এ, সাপোজ এটা হচ্ছে প্লেট বি, প্লেট বি। তো যে কোনো একটাকে ফার্স্ট প্লেট ধরা যায়, সাপোজ এইটাকে আমি ফার্স্ট প্লেট ধরলাম। সো দিস ইজ ফার্স্ট প্লেট। এখন বলছে অন দ্য ইনার ফেসেস দ্য প্লেটস আর সারফেস চার্জ ডেন্সিটি অফ অপোজিট সাইন। আচ্ছা, এইটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি। সাপোজ এটাকে আমি সিগমা দিয়ে লিখছি, সিগমা ইকুয়ালস টু 17.7 ইন্টু 10⁻22 কুলম আর মিটার স্কোয়ার। ওকে, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন দ্য আউটার রিজন অফ, আচ্ছা এইটা হচ্ছে আউটার রিজন অফ ফার্স্ট প্লেট। দেখো আমরা জানি যে যদি কোনো একটা প্লেট থাকে, যদি যে কোনো একটা যদি প্লেট থাকে এবং এটা যদি কোনো একটা চার্জ প্লেট হয়, এখান থেকে যত দূরেই হোক না কেন, ইটস আ প্লেট, লাইন নয় কিন্তু, ইটস আ প্লেট। আমি কি করছি? প্লেটটাকে সাইড থেকে দেখছি। প্লেটটাকে, এই প্লেট সাইড থেকে দেখলে কেমন দেখাবে? তো আমি প্লেটটাকে সাইড থেকে দেখছি। যদি সাইড থেকে দেখা হয় প্লেটটাকে, প্লেটটাকে যদি সাইড থেকে দেখা হয়, তাহলে আমি কি দেখতে পারি? আমি সিম্পলি এরকম একটা দাগ দেখতে পাবো এবং যেটা একটা চার্জ প্লেট দেখাবে। এই চার্জ প্লেটের বাঁ দিকে হোক বা ডান দিকে হোক, যেদিকেই তুমি যাও, এখানে ইলেকট্রিক ফিল্ড এই প্লেটের জন্য হবে সিগমা বাই 2 এপসাইলন নট। এখানেও ইলেকট্রিক ফিল্ড ই হবে সিগমা বাই 2 এপসাইলন নট। এখন যদি পজিটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো উল্টো দিকে ডাইরেক্টেড হবে, যদি নেগেটিভ হয় তাহলে একই ভ্যালু হবে ইলেকট্রিক ফিল্ডের, শুধু তারা প্লেটের দিকে ডাইরেক্টেড হবে, বাট ভ্যালু অফ বোথ অফ দেম উইল বি সেম। ওকে, সিগমা বাই 2 এপসাইলন নট। এখন প্রথম কেসে বলেছে কেস এতে আউটসাইড দ্য ফার্স্ট প্লেট, মানে এই জায়গায়। তাহলে এই জায়গায় দেখো একটা পজিটিভ প্লেট, একটা নেগেটিভ প্লেট, যে কোনো যেটা ইচ্ছে তুমি পজিটিভ নেগেটিভ ধরো। যদি এ পজিটিভ হয় তাহলে এর জন্য ধরলাম এই দিকে ই প্লাস। ই প্লাসের ভ্যালু কত হবে? চার্জ ডেন্সিটি সিগমা, তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট। মাইনাসের জন্য তাহলে মাইনাস কি? একে অ্যাট্রাক্টিং ইন নেচার হবে, তাহলে মাইনাস উল্টো দিকে, তাহলে ই মাইনাস কি হবে? সিগমা বাই 2 এপসাইলন নট। চার্জগুলো সেম, তাহলে নেট ই কত? দ্যাট উইল বি ই প্লাস প্লাস অফ ই মাইনাস, তাই না? এবার ডাইরেকশন যদি ইন্ডিকেট করে নিই, তাহলে ই মাইনাসের জায়গায় মাইনাস ভ্যালুটা বসাতে হবে, কারণ উল্টো দিকে।
তার মানে কি হবে? দ্যাট উইল বি সিগমা বাই 2 এপসাইলন নট মাইনাস সিগমা বাই 2 এপসাইলন নট হুইচ উইল বি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আউটসাইড। দিস ইজ ফর আউটসাইড দ্য ফার্স্ট প্লেট। আচ্ছা, এ প্লেটের বাইরে যেরকম হলো, বি প্লেটের বাইরেও কিন্তু সেমই হবে। বলেনি সেকেন্ড প্লেটের কথা, বাট বললে কিন্তু সেম হবে। সেই ক্ষেত্রে ই নেগেটিভটা হবে এই দিকে, আর এইটার জন্য ই পজিটিভটা হবে এই দিকে। আলটিমেটলি সেটাও কিন্তু জিরোই হবে। ওকে, আচ্ছা, নেক্সট কেসটা বলেছে যে বিটুইন দ্য প্লেটস। বিটুইন দ্য প্লেট মানে কি? এরকম জায়গায় এবার এখানে কি হচ্ছে দেখো, পজিটিভ প্লেটটা কি করবে? একে পুশ করবে, সো দিস ইজ ই প্লাস। নেগেটিভ প্লেটটা কি করবে? একে পুল করবে, দিস ইজ ই মাইনাস। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কি? নেট ইলেকট্রিক ফিল্ড ই উইল বি ই ইনসাইড উইল বি ই প্লাস। দেখো এখানে কিন্তু সাইনটা কনসিডার করার পরও একই দিকে যাচ্ছে, সো দ্যাট উইল বি প্লাস অফ ই মাইনাস। ক্লিয়ার হয়েছে? আর ডাইরেকশন কোন দিকে হবে? টুয়ার্ডস দ্য নেগেটিভ প্লেট। ডাইরেকশন ইজ টুয়ার্ডস টুয়ার্ডস দি নেগেটিভ প্লেট। কেমন? তাহলে এখান থেকে কি লিখতে পারি যে অর ইআই ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট, দ্যাট উইল বি 2 সিগমা বাই 2 এপসাইলন নট। 2 2 কেটে যাবে, আর সিগমা বাই এপসাইলন নট। সিগমার ভ্যালু আমরা জানি, সিগমার ভ্যালু আমরা বলে দিয়েছে, দ্যাট ইজ 17.7 ইন্টু 10 টু দি মাইনাস 22, or that will be 17.7 into 10 to the power minus 22 by epsilon naught is 8.85 into 10 to the power minus 12। ক্যালকুলেট করতে হবে। তাহলে 17.7 বাই 8.8, অলমোস্ট ডবল। 2 মনে হচ্ছে দেখে, যাই হোক ডবলই লাগছে। আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 22 প্লাস 12, তাহলে কথা হয় -10। ওকে, -10। আর 8.85 এর ডবল হচ্ছে 16, 17.7। হুম, কনফার্ম করে নিই। 17.7 ডিভাইড বাই 8, সরি, 17.7 ডিভাইড বাই 8.85 will be 2, একদম। so that is 2 2 into 10 to the power minus 10। আচ্ছা, এবার ইউনিট কি? ইউনিট হচ্ছে, দেখো এটা কুলম্বে আছে, মিটারে আছে, আর এপসাইলন নটের ভ্যালু বসিয়েছি আমি এসআই তে। ইলেকট্রিক ফিল্ড কি? দ্যাট ইজ নিউটন পার কুলম, সো দিস উইল 2 into 10 to the power minus 10 নিউটন পার। ওকে, চলো। ওকে, নেক্সট আমরা সেকশন সি করবো। 26 এর কোয়েশ্চেনটা ডেরিভেশনের কোয়েশ্চেন, এগুলো আলাদা করে করানোর কিছু নেই, ডেরিভেশন বই আছে। এখানে যেটা দেখানোর সেটা হচ্ছে যে অবটেইন দ্য এক্সপ্রেশন ফর দিস ফোর্স অ্যান্ড হেন্স ডিফাইন 1 অ্যাম্পিয়ার। এই 1 অ্যাম্পিয়ারটা একটু তোমাকে জানতে হবে। আমরা কি জানি ইকুয়েশনটা হয় এফ বাই এল ইকুয়ালস টু মিউ নট বাই 2 পাই ইন্টু I1 I2 বাই আর। মানে যখন দুটো তার হয়, একই দিকে কারেন্ট যায়, একটার মধ্যে I1 একটার মধ্যে I2, এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন আর, তখন এফ বাই এল মানে ফোর্স পার ইউনিট লেন্থ হচ্ছে এইটা। এখন কোয়েশ্চেন হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার তাহলে কি? দেখো, মিউ নট বাই 2 পাই, মিউ নট মানে কি? মিউ নট বাই 2 পাই, এক সেকেন্ড হোল্ড করো। মিউ নট বাই 2 পাই মানে এফ বাই এল ইকুয়ালস টু মিউ নট মানে কি? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 বাই 2 পাই ইন্টু, সাপোজ I1 I2 দুটোকেই 1 ধরলাম, বাই আর ধরলাম 1 মিটার। তাহলে কি কি ধরলাম? I1 ধরলাম 1 অ্যাম্পিয়ার, I2 ধরলাম 1 অ্যাম্পিয়ার, I2 ধরলাম 1 অ্যাম্পিয়ার, আর আর ধরলাম 1 মিটার। তাহলে ফোর্স পার ইউনিট লেন্থের ভ্যালুটা কত আসছে? দেখো, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 নিউটন পার মিটার, রাইট? তাহলে 1 অ্যাম্পিয়ারকে কি করে ডিফাইন করব? যে when when two parallel infinite current carrying conductors current carrying conductors current carrying conductors are separated
by a distance of 1 meter are separated by a distance of 1 meter, then if the force per unit length, if the force per unit length is 2 into 10 to the power minus 7 Newton per meter, then the current is said to be 1 ampere each where. বুঝেছো? তোমাকে এইভাবে ডিফাইন করতে হবে। আচ্ছা, আর এর যে ডেরিভেশনটা, এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে, এটা পেয়ে যাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা পেয়ে যাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, কেমন? আচ্ছা, চলো তাহলে এটুকু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। দেখো, যেগুলো ডেরিভেশনের কোয়েশ্চেন ওগুলো নতুন করে করানোর কিছু নেই, ওগুলো বইয়েই আছে। যেগুলো আটকানোর মতো বা যেগুলো তোমরা পারবে না বা সমস্যা হবে সেগুলো করে, ডেরিভেশন আগেও করিয়েছি, দেখবে, খাতা দেখবে, পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ম্যাগনেটিক ফিল্ড থ্রু এ সার্কুলার লুপ অফ ওয়্যার 12 সেন্টিমিটার ইন রেডিয়াস and 8.5 ohm resistance changes with time. আচ্ছা, তার মানে এরকম একটা সার্কুলার লুপ আছে, এই সার্কুলার লুপের রেডিয়াস বলে দিয়েছে 12 সেন্টিমিটার, তার মানে আর ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার মানে কি 0.12 মিটার। তাহলে এরিয়া কত হবে? এরিয়া হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 0.12 তার হোল স্কোয়ার। তো ভ্যালুটা কত হবে আমরা ক্যালকুলেট করে নিই। তো দ্যাট উইল বি 3.14 ইন্টু 0.12 তার স্কোয়ার। So that will be 0.0144. That will be 0.0 হয়েছে মনে হচ্ছে, একবার দেখি। হয়েছে, ঠিক আছে, আমি আরেকবার করি। 0.1220 0.4521, এবার ঠিক আছে, 0.04521 0.0452, ওকে, এত মিটার স্কোয়ার। আচ্ছা, এবার বলছে যে ওয়্যার লুপটা আছে যার রেডিয়াস 12 সেন্টিমিটার, তার রেজিস্ট্যান্স হচ্ছে 8.5 ওহম। এই ওয়্যার লুপের রেজিস্ট্যান্স কত? 8.5 ওহম। এখন এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা চেঞ্জ হচ্ছে। দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য লুপ। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড প্লেন অফ দ্য লুপের পারপেন্ডিকুলার। আর কি বলছে? ক্যালকুলেট দ্য কারেন্ট ইনডিউসড ইন দ্য লুপ অ্যান্ড প্লট দ্য গ্রাফ শোয়িং দ্য ইনডিউসড কারেন্ট অ্যাজ এ ফাংশন অফ টি। আচ্ছা, ঠিক আছে। দেখো, এই ছবিতে 3টে জোন আছে, ঠিক এরকমই একটা আমরা এমসিকিউতে করেছি, একই টাইপের কোয়েশ্চেন রয়েছে এখানটায়, যে 3টে জোন আছে। আমি কি করব? এই 3টে জোনকে ডিফারেন্সিয়েট করব। একটা 0 2 4 6, so 1 will be 0, this is 0, this is 2, this is 4, this is 6, okay? কি প্লট করা আছে? প্লট করা আছে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, ওকে? আচ্ছা, দেখো, এর আগে যেটা করেছিলাম সেটা ম্যাগনেটিক ফিল্ড উইথ রেসপেক্ট টু টাইম না, সেটা করেছিলাম যতদূর মনে পড়ছে, ওটা হচ্ছে পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়। এখানে ম্যাগনেটিক ফিল্ড উইথ রেসপেক্ট টু টাইম আমাকে বার করতে বলেছে এখানে ইনডিউসড কারেন্ট। আচ্ছা, দেখো, ইনডিউসড কারেন্ট বার করতে গেলে আমাকে বার করতে হবে হচ্ছে ইনডিউসড ইএমএফ, সেটাকে যদি রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করি ইনডিউসড কারেন্ট বার করতে পারবো। এখন ইনডিউসড ইএমএফ বার করতে গেলে কি করতে হবে? 1/r, এবং ফ্রম ফ্যারাডেজ ল কি লিখতে পারি? এপসিলন ইকুয়ালস টু মাইনাস ডিফাই ডিটি, কেমন? তাহলে এটাকে -1/r ডিফাই ডিটি মানে ডিডিটি অফ পাই মানে কি বিএ, তাহলে এটাকে লিখতে পারি -1/r। এরিয়াটা তো চেঞ্জ হচ্ছে না, এরিয়া বাইরে বেরিয়ে এলো, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে অর ডিভিডিটি, ওকে? 3টে টাইম আছে, 3টে টাইমে এগুলো বার করবো। তাহলে 0 2 4 আর ওটা হচ্ছে 0 আর 1, এই, ওকে? ম্যাগনেটিক ফিল্ড আছে ইন টেসলা, টাইম আছে ইন সেকেন্ড। ম্যাগনেটিক ফিল্ড
ইন টেসলা মানে এসআই ইউনিট, দ্যাট ইজ ওয়েবার পার মিটার স্কোয়ার। আচ্ছা, আর বলে দিয়েছে আমাকে 8.5 ওহম। ভালো কথা। তো দেখো ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে একমাত্র এই রিজিয়ন এতে। রিজিয়ন এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। সিতে কোনো চেঞ্জ নেই, কারণ দেখো টাইমের সাথে ম্যাগনেটিক ফিল্ড ফিক্সড। তো সি এর জন্য কেসটা আগে করব। যেহেতু সি এর ক্ষেত্রে ডিবিডিটি ইকুয়ালস টু জিরো, তাহলে এপসাইলন ইকুয়ালস টু জিরো, তো সিবির ক্ষেত্রে আই উইল অলসো বি ইকুয়াল টু জিরো। চলে আসি এ পোর্শন। এ পোর্শনে ডিবিডিটি কি হবে? দেখো এ পোর্শনে ডিবিডিটি হচ্ছে বি টু মাইনাস বি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। বি টু কত? বি টু হচ্ছে ওয়ান, বি ওয়ান হচ্ছে জিরো, ওয়ান মাইনাস জিরো বাই টু মাইনাস জিরো, দ্যাট ইজ ওয়ান বাই টু অর 0.5। কেমন? আর তাহলে এখানে কারেন্ট কি হবে? দ্যাট উইল বি মাইনাস ওয়ান বাই আর। তাহলে মাইনাস ওয়ান বাই আর হচ্ছে 8.5 ইন্টু এরিয়া, এরিয়া 0.04521, 0.04521, 0.04521 ইন্টু তোমার হচ্ছে ডিবিডিটি, দ্যাট ইজ 0.5। তাহলে ক্যালকুলেট করব, তাহলে কি হবে? দ্যাট উইল বি 0.04521 into 0.5 divided by 8.5, that will be 0.00265 minus 0.00265। এটাকে অ্যাপ্রক্সিমেট করলে দেখো লিখতে পারি 2.6 ইন্টু 10⁻, 1 2 3 minus 3 ampere, or that will be 2.6 milliamp। ওকে, 2.7 লেখা যায়, অসুবিধা 2.66 হিসেব মতো, 2.7 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তুমি 2.7 লেখো, দ্যাট উইল বি বেটার, 2.7 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, সি পোর্শন হয়ে গেছে। ডি পোর্শন, ডি পোর্শনের ক্ষেত্রে দেখো কেসটা একদম সেম, যে 2 সেকেন্ডে 1 থেকে 0 হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ডিবিডিটি কি হবে? ডিবিডিটি হবে হচ্ছে বি টু মাইনাস বি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। বি টু হচ্ছে 0, বি ওয়ান হচ্ছে 1, টি টু হচ্ছে 6, টি ওয়ান হচ্ছে 4, দ্যাট ইজ মাইনাস 1 বাই 2 মাইনাস 0.5। বাকি ক্যালকুলেশন সেমই হবে, ইজ মাইনাস 1 বাই 8.5 ইন্টু 0.04521 ইন্টু মাইনাস 0.5। ভ্যালু সেম আসবে, শুধু একটা মাইনাস, এটা মাইনাস আছে, ভ্যালু সেম আসবে, শুধু একটা মাইনাস থাকার জন্য আলটিমেটলি প্লাস হয়ে যাবে, দ্যাট উইল প্লাস 2.7 মিলি অ্যাম্পিয়ার। তার মানে তিনটে জন্য আমরা কারেন্ট পেয়ে গেছি। আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে প্লট দ্য গ্রাফ শোয়িং দ্য ইনডিউসড কারেন্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম। কারেন্ট টাইম গ্রাফ আঁকতে বলেছে। তাহলে কারেন্ট একবার পজিটিভ, একবার নেগেটিভ, একবার জিরো। তো গ্রাফটা কেমন হবে? গ্রাফটা এইরকম হবে। মাঝখান থেকে একটা দাগ দেবো জিরো, এদিকে টাইম, টাইম হচ্ছে 0 2 4 6, 0 2 4 6। কারেন্ট ফার্স্ট হাফের জন্য কারেন্ট নেগেটিভ, দ্যাট ইজ 2.7 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দিস উইল বি দি কারেন্ট ফর ফার্স্ট হাফ, দ্যাট উইল বি মাইনাস 2.7 মিলি অ্যাম্পিয়ার। এই টাইমে কোনো কারেন্ট নেই, আর এই টাইমে কারেন্ট হবে কি প্লাস 2.7 অ্যাম্পিয়ার। টাইম ইন সেকেন্ড। So this is the answer of this question। এই ধরনের কোয়েশ্চেন খুবই আসতে পারে। কোয়েশ্চেন থেকে ঘাবড়ানোর কিছু নেই, ইজি কোয়েশ্চেন, ঠিক আছে? তোমাকে করে যেতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্যাট অ্যান্ড কমপ্লিট ইট। ওকে, নেক্সট বলছেন এসি সোর্স জেনারেটিং এ ভোল্টেজ এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন নট সাইন ওমেগা টি is connected to a capacitor or capacitance C. Find the expression for the current I flowing through it. Plot a graph of epsilon and I versus omega t to show that current is ahead of the voltage by pi by 2। আচ্ছা, কারেন্ট ahead of the voltage, তার মানে তোমাকে এখানে শো করতে হবে প্রথমটার ক্ষেত্রে যে I equals to I naught sin of ওমেগা টি ahead by pi by 2 মানে প্লাস পাই বাই 2, এটা শো করতে হবে। আচ্ছা, এটারও ডেরিভেশন করা আছে, এটাও বইয়ে আছে, ঠিক আছে? নিচেরটা কি বলছেন? এসি ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভি নট সাইন ও একই টাইপের অঙ্ক, একটাই ইন্ডাক্টর অনলি, একটাই ক্যাপাসিটর অনলি। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কি করে করবে এটা, কি করে করবে। আমি জানি কিউ ইকুয়ালস টু সিভি, তাই না? অর এখান থেকে কি লিখতে পারি যে এখানে ভি এর জায়গায় ইকুয়েশনটা হবে এপসাইলন।
তাহলে কিউ ইকুয়ালস টু কি হবে, মানে ইকুয়েশনটা হচ্ছে এরকম একটা ক্যাপাসিটর থাকবে, ঠিক আছে, তার একটা একটা সোর্স আছে, সোর্স হচ্ছে এপসাইলন, যেটা এপসাইলন নট সাইন অফ ওমেগা টি, এটা রাখা আছে, এর ক্যাপাসিটেন্স হচ্ছে সি। তাহলে আমি লিখতে পারি কিউ ইকুয়ালস টু সি, ভি মানে কি এপসাইলন নট সাইন অফ ওমেগা টি। প্রথমে এটা কি করবো, ডিফারেন্সিয়েট করবো, কারণ আমি জানি ডিকিউ ডিটি করলে আই আসবে। আমার উদ্দেশ্যই হচ্ছে যে কোনো এক্সপ্রেশন আনতে হলে আগে আমাকে আইটাকে আনতে হবে, তাহলে কিউ থাকলে কিউ থেকে আই আনতে হবে, ডিআই থাকলে সেটাকে ইন্টিগ্রেট করে আই আনতে হবে, এই হচ্ছে রুল। তাহলে ডিকিউ ডিটি ইকুয়ালস টু কি হবে, সি এপসাইলন নট সাইন ওমেগা টি মানে কি হবে, কস ওমেগা টি ইন্টু ওমেগা। ওকে, তাহলে ডিকিউ ডিটি মানে আই, তাহলে সেটা কি হচ্ছে ওমেগা সি এপসাইলন নট কস অফ ওমেগা টি। তাহলে এটাকে কি লিখতে পারি, আই ইকুয়ালস টু দেখো এপসাইলন নট বাই 1/ওমেগা সি, কেমন, ইন্টু কস অফ ওমেগা টি। আচ্ছা, কস ওমেগা টি মানে আমরা কি করতে পারি, কস ওমেগা টি মানে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু এপসাইলন নট বাই 1/ওমেগা সি। কস ওমেগা টি মানে লিখতে পারি দেখো অল সাইন ট্যান কস, তাই না, অল সাইন ট্যান কস। আমি যদি এরকম লিখি সাইন ওমেগা টি প্লাস π/2, তার মানে এই ঘরে পড়ে, তাহলে এটাকে কি লিখতে পারি, 1 × π/2 আছে বলে লিখতে পারি কস অফ, এবার ব্র্যাকেটে কি থাকবে, সিম্পলি ওমেগা টি, তাহলে কস ওমেগা টিকে কি লেখা যায়, সাইন ওমেগা টি প্লাস π/2। তাহলে এখানে এটাকে লিখতে পারি সাইন অফ ওমেগা টি প্লাস π/2। ওকে, এই টোটাল জিনিসটাকে আই নট ধরছি, আর লিখতে পারি কি আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি প্লাস অফ পাই। কেমন, এবার আমাকে কি বলেছে, এর থেকে একটা গ্রাফ প্লট করতে বলেছে। কার প্লট, এই গ্রাফে এপসাইলন আই থাকবে ভার্সেস ওমেগা টি। ওকে, নাও দিস ইজ ইম্পর্টেন্ট, এপসাইলন আই ভার্সেস ওমেগা টি, তাহলে গ্রাফটা কেমন হবে, অবভিয়াসলি দেখে বুঝতে পারছি এটা সাইনোসয়েডাল গ্রাফ। আমার গ্রাফে দুটো জিনিস আছে, আর লাল দিয়ে করছি এপসাইলন, তাহলে এপসাইলন ছিল হচ্ছে এপসাইলন নট সাইন অফ ওমেগা টি, আর নীল দিয়ে করব হচ্ছে আই, আই হচ্ছে স্মল আই দিয়ে লিখেছি আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি প্লাস π/2। তো দুটোকে প্লট করবো, ফার্স্টে কিভাবে প্লট করবো, টাইমগুলো বসিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে 0, দিস ইজ পাই, ফেজের সাথে বলেছে, হ্যাঁ ওমেগা টি, ওমেগা টির রেসপেক্টে প্লট করতে বলেছে। ওমেগা টি কি, ওমেগা টি হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইন্টু টাইম, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে থিটা হয়, থিটার কি হয় পাই, 2π, এগুলো হচ্ছে থিটার ভেরিয়েবল, তাহলে পাই, 2π, 3π, 4π। কেমন, দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এই ক্ষেত্রে এপসাইলন নটের ভ্যালু আই নটের থেকে বেশি হতে পারে, কমও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ সি। কিন্তু আমরা ইজি করার জন্য ধরে নিচ্ছি যে এপসাইলন নটটা বেশি। যদি বেশি ধরি তাহলে গল্পটা কেমন হচ্ছে, যে এপসাইলন নট শুরু হচ্ছে লাল দিয়ে, তার মানে সাপোজ এইটা যদি এপসাইলন নটের রেঞ্জ হয়, তো এখান থেকে এই, এখান থেকে 2π, এখান থেকে 3π, এখান থেকে 4π। কেমন, আর আই হচ্ছে π/2 এগিয়ে রয়েছে, π/2 এগিয়ে থাকা মানে কি, যদি এই আমার সিম্পল হারমোনিক মোশনের গ্রাফটা শুরু হয়, তাহলে এইটা হচ্ছে 0, রাইট, π/2 মানে এখান থেকে এতটুকু এগিয়ে রয়েছে, তার মানে এই জায়গা থেকে শুরু হবে, তার মানে ওটার ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে শুরু কোথা থেকে হবে, এই জায়গা থেকে, তাহলে গ্রাফটা কেমন হবে এই, আচ্ছা, আর আয়ের ভ্যালু তোমার এপসিলন নটের ভ্যালুর থেকে কম ধরেছি, তাহলে যদি কম ধরি তাহলে কিরকম হবে এই, 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 ওকে, দিস ইজ দি ফেজ রিলেশনশিপ অফ আই অ্যান্ড ভি, ফর আই অ্যান্ড ভি, এটা ইন্ডিকেট করে দেবে, হ্যাঁ এটা আই এর জন্য, আর এটা হচ্ছে ভি মানে এপসিলনের জন্য, উইথ রেসপেক্ট টু ফেজ, তার মানে এইদিকে লিখবে ওমেগা টি, হ্যাঁ, ফেজ রিলেশনশিপ ফর আ ক্যাপাসিটর অনলি সার্কিট। একইভাবে ইন্ডাক্টর অনলি সার্কিটও করা যায়। ইন্ডাক্টর অনলি সার্কিটটার ক্ষেত্রে কি হবে, অরের আনসারটা, এটার জন্য আমরা কি জানি যে এপসাইলন ইকুয়ালস টু মাইনাস এল ডিআইডিটি, রাইট, অর যদি আমার সার্কিটে শুধু একটা ইন্ডাক্টর থাকে, এখানে আমার একটা সোর্স থাকে, এখানে বলেছে সোর্সটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, সোর্স বলেছে হচ্ছে ভি,
যেটা হচ্ছে ভি নট সাইন অফ ওমেগা টি, তাই না? তাহলে এখান থেকে আমি কি করব, দেখো এপসাইলন আর ভি দুটো মিলে নিশ্চয়ই 0 হতে হবে, কারণ এইখানে নিশ্চয়ই এপসাইলন ড্রপ, তাহলে কি এপসাইলন প্লাস ভি ইকুয়ালস টু কি হবে 0। তার মানে কি, তার মানে হচ্ছে ভি ইকুয়ালস টু এল অফ ডিআই ডিটি, কেমন? অর আমি ডিআই কে কি লিখবো, ভি বাই এল ইন্টু ডিটি, और ডিআই, ডি মানে কি, ভি নট সাইন অফ ওমেগা টি ডিটি বাই এল। ইন্টিগ্রেশন করব, ডিআই থেকে বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, ভি নট বাই এল ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি ডিটি। আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি কি হয়, কস ওমেগা টি। সো ইন্টিগ্রেশন ডিআই থেকে কি পাবো, আই ইকুয়ালস টু ভি নট বাই এল ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি কি হবে, দেখো মাইনাস অফ কস ওমেগা টি ডিভাইড বাই ওমেগা। তাহলে এখান থেকে এক্সপ্রেশন কি হয়, একটা কনস্ট্যান্ট আসে, আমরা ধরছি কনস্ট্যান্টটা 0 যাতে কনফিউশন কম হয়, ওমেগা এল ইন্টু মাইনাস অফ কস ওমেগা টি। ওকে, দিস ইজ দি ভ্যালু অফ আই। আচ্ছা, মাইনাস কস ওমেগা টি, মাইনাস কস ওমেগা টি, দেখো আমি এটাকে এরকম লিখতে পারি যে মাইনাস অফ ভি নট বাই ওমেগা এল ইন্টু কস অফ ওমেগা টি লিখতে পারি। আচ্ছা, আমরা কস ওমেগা টি মানে কি জানি, আমরা কস ওমেগা টি মানে সবসময় জানি, লিখতে পারি যে সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। এখানে এই ট্রিকটা মাথায় রাখতে হবে যে একই কস ওমেগা টি, এটার ক্ষেত্রে আমি লিখলাম সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, এটার ক্ষেত্রে আমি কি লিখছি, ওমেগা টি মাইনাস পাই বাই টু। এখানে ওমেগা টি প্লাস পাই বাই টু করাই যেত, তাহলে এই মাইনাসটা আমি কিছু করতে পারতাম না। যাই হোক, তাহলে এখানে কি হবে, ভি নট বাই ওমেগা টি ইন্টু সাইন অফ পাই বাই টু মাইনাস ওমেগা। ওকে, এটা এটা উল্টো লিখলাম, এটা পাই বাই টু মাইনাস ওমেগা টি হবে, সরি দিস উইল বি পাই বাই টু মাইনাস ওমেগা টি, আর মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে নিলে কি হয়, ওমেগা টি মাইনাস পাই বাই টু। ওকে, দিস উইল বি দি ভ্যালু অফ কারেন্ট আই। এটাকে আই নট ধরছি, এটা ওমেগা এল, টি কেন হলো, ওমেগা এল, হ্যাঁ এটা এল, ওমেগা এল। তাহলে আই ইকুয়ালস টু, এটাকে আই নট ধরছি, টু সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই টু। তার মানে ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখো ওটা ল্যাগ করছে, এখানে এটাই বার করতে বলেছে, ল্যাগস বিহাইন্ড বাই পাই বাই টু বললাম। এবার সেম ভি আই গ্রাফটা আঁকতে বলছে, যদি আমরা সেম ভি আই গ্রাফ আঁকি, তাহলে একই পাই, 2 পাই, 3 পাই, 4 পাই এরকম চলতে থাকবে। আর প্রথমে আমি এপসাইলন নটটা করে নেবো, তাহলে এপসাইলন নটটা অ্যাজ ইউজুয়াল আগের মতনই হবে, ওটাকে লাল দিয়ে রাখছি, এপসাইলন না, এটা ভি দিয়ে দিয়েছে, তাহলে ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, তাহলে এটা ভি দিয়ে আঁকবো, সো দ্যাট উইল বি দ্য পোর্শন ফর ভি, এরকম হবে। আর কারেন্ট কি, কারেন্ট হচ্ছে আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি মাইনাস অফ পাই বাই টু। পাই বাই টু পেছনে চলছে, তার মানে যদি এখানে হয় পাই বাই টু পেছনে মানে কি, এই জায়গা দিয়ে শুরু হবে, এটা মাইনাস পাই বাই টু, মানে গ্রাফটা কোথা থেকে শুরু হবে, এইখান থেকে, দ্যাট উইল বি এই। ওকে, সো দিস উইল বি দি গ্রাফ। ক্লিয়ার হয়েছে, দিস ইজ দি ভি ভার্সেস আই গ্রাফ, মানে ভি আই গ্রাফ উইথ রেসপেক্ট টু ওমেগা। তোমাকে এই জিনিসটাই আঁকতে দিয়েছে, কেমন? তোমাকে কি করতে হবে, যেটাই তুমি করো, প্রথমটা করো বা পরেরটা তুমি করো, তোমাকে ডিরাইভ করে নিতে হবে। ওই স্টেটমেন্ট অবশ্যই দেবে, আমি তো শর্টে দেখালাম, স্টেটমেন্ট অবশ্যই দেবে, দিয়ে এই গ্রাফটা আঁকতে হবে। এই এই রিলেশনশিপ গ্রাফটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাকে মাথায় রাখতে হবে কিসের রেসপেক্টটা আঁকতে বল। যদি বলে যে ফেজ, ফেজর গ্রাফ, সেটা আবার আলাদা। যদি বলে যে এপসাইলন আই ভার্সেস ওমেগা টি গ্রাফ, এইটা আবার আলাদা। ঠিক আছে, এইগুলো বুঝে তোমাকে কিন্তু আঁকতে হবে, যে প্লট এই গ্রাফ অফ এপসাইলন আই ভার্সেস ওমেগা টি টু শো দ্যাট দ্য কারেন্ট ইজ অ্যাহেড অফ দ্য ভোল্টেজ বাই পাই বাই টু। আর একটা গ্রাফ, এই একটা গ্রাফ তুমি করলে, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ফেজ, আর একটা গ্রাফ হয় ফেজর গ্রাফ। এটা কি হবে, এটা হচ্ছে তুমি এইভাবে প্লট করো। সাপোজ তুমি ফার্স্টে ক্যাপাসিটরের ক্ষেত্রে করছি, ক্যাপাসিটর, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা দেখলাম এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন নট সাইন অফ ওমেগা টি, আর আইটা কি দেখলাম, আই ইকুয়ালস টু, আইটা নীল দিয়ে করছি, আর আইটা কি দেখলাম, যে আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি
প্লাস অফ π/2, তাই না? তার মানে আইটা এগিয়ে আছে আর ভোল্টেজটা পিছিয়ে আছে। সেটার ক্ষেত্রে কি করা হয়? সবসময় আইটাকে ফার্স্টে প্লট করা হয়। তখন তুমি ফেজরে কি করবে? এই দিকে তুমি আই প্লট করবে। হয়ে গেল তোমার আই। তুমি এপসাইলন প্লট করবে এই দিকে। কারণ i এর থেকে এপসাইলন, দেখো i π/2 এগিয়ে আছে। তার মানে কি এপসাইলন π/2 পিছিয়ে আছে। এটার নাম দেবে ভিসি বা এপসাইলন সি, যেটা তোমার ইচ্ছা। এটার নাম দেবে তুমি i। ওকে, i i বা আইসি, যেটা তোমার ইচ্ছা। অ্যাকচুয়ালি আইসি তো হয় না, এটা অ্যাকচুয়ালি ভিআর এর ডাইরেকশন। যাই হোক, তুমি আইসি দিলে কারণ ফেজের রেসপেক্টে তুমি বলতে চাইছো। এখানে এই অ্যাঙ্গেলটা ইন্ডিকেট করবে, এটা দেখাবে -π/2। ক্লিয়ার হয়েছে? এটাকে বলে ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম। আর এটা হচ্ছে ফেজ ইন্ডিকেটর ডায়াগ্রাম। ফেজ ইন্ডিকেটর ডায়াগ্রাম। ওকে, তোমাকে যদি ওমেগা টির রেসপেক্টে বলতে বলে তাহলে তোমায় এটা আঁকতে হবে। আর যদি তোমাকে ফেজর বলে তাহলে তোমাকে এটা আঁকতে হবে। ঠিক আছে? বা ফেজর বা ফেজ রিলেশনশিপ ডায়াগ্রাম। ফেজ রিলেশনশিপ ডায়াগ্রাম। কেমন? ওকে, নেক্সট কোয়েশ্চেন। রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি 10⁻15 Hz is incident on 3 photosensitive surface A, B and C. Following observations are recorded. Okay, no photo emission occurs. দেখো আমরা কি জানি যে E equals to h nu minus h nu naught, রাইট? এখন 10⁻15 হার্জ এর ফ্রিকোয়েন্সি পড়েছে, তার মানে নিউ হচ্ছে 10⁻15 হার্জ। কিন্তু যদি ফটো ইলেকট্রিক এমিশন না হয় তাহলে নিশ্চয়ই ওর ওয়ার্ক ফাংশনটা যে ফ্রিকোয়েন্সি, মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে থ্রেশহোল্ড যে ফ্রিকোয়েন্সি, সেই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই গ্রেটার দ্যান 10⁻15। তার জন্য 10⁻15 এর লাইট পরে ওর কোনো এমিশন হয়নি। তার মানে এখান থেকে কি বলবো যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ টিএইচ ইজ গ্রেটার দ্যান 10⁻15। নেক্সট বলেছে ফটো এমিশন অকার্স বাট দ্য ফটো ইলেকট্রনস হ্যাভ জিরো কাইনেটিক এনার্জি। তার মানে কি নিশ্চয়ই এইচ নিউ আর এইচ নিউ নট যদি সেম হয়ে যায় তাহলে ই ইকুয়ালস টু জিরো হবে। ই স্ট্যান্ডস ফর কাইনেটিক এনার্জি। তার মানে নিশ্চয়ই এই ক্ষেত্রে নিউ threshold must be equal to 10⁻15 Hz. ওকে, নেক্সট কি বলছে যে ফটো ইমিশন অকার্স অ্যান্ড ফটো ইলেকট্রনস হ্যাভ সাম কাইনেটিক এনার্জি। আচ্ছা, তার মানে নিশ্চয়ই এই ক্ষেত্রে নিউ থ্রেশহোল্ড ইজ লেস দ্যান যে নিউ পড়েছে বা দ্যাট ইজ 10⁻15 Hz, যার জন্য একটা ই কে বেঁচেছে হুইচ ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ। ওকে, এই আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনটা কিন্তু বারবার মুখস্থ করে রাখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট বলছে the graph shows the variation of photoelectric current for a photosensitive metal. Okay, what does x and a on the horizontal axis? আচ্ছা, a তো হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, a হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। কেমন? আর কি বলেছে x, x হচ্ছে পোটেনশিয়াল অ্যাট দ্য অ্যানোড, পোটেনশিয়াল অ্যাট অ্যানোড। নেক্সট কি বলছে draw this graph for 3 different values of frequencies of incident radiation nu1 nu2 and nu3. আচ্ছা, এটা আমরা অলরেডি করেছি। তাহলে বি এর আনসার হচ্ছে 3টে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। দেখো ফ্রিকোয়েন্সি বাড়লে স্টপিং পোটেনশিয়ালও চেঞ্জ হয়ে যায়। তাহলে যদি একই ইন্টেন্সিটির হয় এবং 3টে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হয় তার মধ্যে নিউ ওয়ান যদি সব থেকে ছোট হয় তো গ্রাফটা এরকম হবে। এই দিস ইজ ফর নিউ ওয়ান, দেন ইট উইল বি লাইক দিস ইজ ফর নিউ টু, দেন ইট উইল বি লাইক দিস ফর নিউ থ্রি। তাহলে স্টপিং পোটেনশিয়ালগুলো যদি আলাদা হয় তাহলে এটা হবে ভি3, এটা হবে ভি2, এটা হবে ভি1। আচ্ছা, স্টপিং পোটেনশিয়ালকে ও দিয়ে লেখে ভিও3 ভিও2 ভিও1। ওকে, আচ্ছা, এইদিকে কি? এইদিকে অবভিয়াসলি ইন্টেন্সিটি আর এইদিকে হচ্ছে পোটেনশিয়াল। নেক্সট কি বলছে? নেক্সট বলছে কি হচ্ছে ড্র দ্য গ্রাফ ফর দ্য 3 ডিফারেন্ট ভ্যালুজ অফ ইন্টেন্সিটি অন ইনসিডেন্ট রেডিয়েশন i1 i2 and i3 হ্যাভিং সেম ফ্রিকোয়েন্সি। আচ্ছা, নেক্সট গ্রাফে ফ্রিকোয়েন্সি সেম কিন্তু ইন্টেন্সিটি আলাদা। এবার যদি ইন্টেন্সিটি বেশি হয় তার মানে কি হায়ার অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে, তাই না?
তাহলে কি হবে? সো ইন দ্যাট কেস গ্রাফটা এরকম হবে যে এক জায়গা থেকেই শুরু হবে। একটা হবে এইরকম, একটা হবে এইরকম, একটা হবে এইরকম। কেমন? দিস ইজ ফর I3, I2, I1 আর একই স্টপিং পোটেনশিয়াল VO। এদিকে ইনটেনসিটি, তুমি কিন্তু গ্রাফের লেভেলগুলো দিতে হবে, হ্যাঁ? এদিকে ইনটেনসিটি, এদিকে পোটেনশিয়াল লিখতে পারো, পোটেনশিয়াল অ্যাট অ্যানোড লিখতে পারো, যেটাই ইচ্ছা, বাট তোমাকে লেভেলটা করতে হবে। আর এখানে যখন প্লট করবে তুমি লিখে দেবে I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1। এটার ক্ষেত্রেও লিখে দেবে nu3 গ্রেটার দেন nu2 গ্রেটার দেন nu1। কেমন? নেক্সট কোয়েশ্চেন, দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইজ -13.6 eV। ভালো কথা। The photon emitted during the transition of electron from n equals 3 to 1 state is incident on a photosensitive material of unknown work function. So, the photoelectrons are emitted from the material with the maximum kinetic energy of 9 electron volt. Calculate the threshold wavelength of the material used. কি বলেছে যে এখানে সাপোজ এটা একটা হাইড্রোজেন অ্যাটম, ওকে? হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বলেছে সাপোজ এটা n equals to 3, এটা n equals to 1, এখান থেকে একটা ট্রানজিশন হয়েছে। যখন ট্রানজিশন হয়েছে তখন এখান থেকে একটা ফোটন বেরিয়েছে। যে ফোটনটা বেরিয়েছে সেটা একটা ফটোসেনসিটিভ প্লেটের উপরে গিয়ে পড়েছে। ভালো কথা। পড়ার পরে সেই ফটোসেনসিটিভ প্লেট থেকে একটা ইলেকট্রন বেরিয়েছে। এখন যে ইলেকট্রন বেরিয়েছে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে 9 eV। বার করতে বলেছে এই মেটেরিয়ালটার ওয়ার্ক ফাংশন কত। দেখো ফার্স্টে আমি আইনস্টাইনের ফোটো ইলেকট্রিক ইকুয়েশন যদি ইউজ করি তাহলে ই কে হতে হবে এইচ নিউ মাইনাস ওয়ার্ক ফাংশন, রাইট? এইচ নিউ হচ্ছে যেটা ইনসিডেন্ট লাইট, তার যে এনার্জি, তার মানে এই লাইটটার এনার্জি। তাহলে আমাকে ফার্স্টে বার করতে হবে এই লাইটের এনার্জি, কারণ ই কে আমাকে বলে দিয়েছি ই কে হচ্ছে 9 eV। তাহলে ডাব্লু নট কি হবে? এইচ নিউ মাইনাস ই কে। তাহলে এইচ নিউটা বার করতে পারলে আমি ই কে পেয়ে যাবো। এখন এইচ নিউ এটাকে কি করে বার করবো? দেখো ট্রানজিশন হচ্ছে, তাহলে এইচ নিউ এই এনার্জিটা যেটা ট্রানজিশন থেকে পাচ্ছি, আমার বলে দিয়েছে গ্রাউন্ড স্টেট -13.6। তাহলে মড ভ্যালু নেবো 13.6 ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এই হচ্ছে ফর্মুলা। তাহলে 13.6 ইন্টু 1/n1² কত? দেখো 1 নম্বরে পড়ছে 3 নম্বর থেকে এসে, রাইট? তাহলে 1/1² মাইনাস 1/3²। তাহলে কত হবে? 13.6 ইন্টু 1 মাইনাস 1/9। তাহলে দ্যাট উইল বি 13.6 ইন্টু 8/9। ওকে, ক্যালকুলেট করলে কত হয়? তো দ্যাট উইল বি 13.6 ইন্টু 8 ডিভাইড বাই 9। তো ওটা হবে 12.08। তাহলে এইচ নিউ ইকুয়ালস টু 12.08 অবভিয়াসলি ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা আবার পুট করব, করে ওয়ার্ক ফাংশনটা বার করব। তাহলে ওয়ার্ক ফাংশন কি হবে? অর W naught equals to 12.08 minus 9, that will be 3.08। এত ইফি বেরিয়ে গেল ওয়ার্ক ফাংশন। কি করতে বলেছে? ক্যালকুলেট থ্রেশহোল্ড। ও আচ্ছা, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ অফ দ্য মেটারিয়াল ইউজড আননোন। আচ্ছা, ওয়ার্ক ফাংশনটা বার করেছি, কিন্তু ক্যালকুলেট করতে বলেছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, ল্যামডা বার করতে বলেছে। ইজি, কোনো ব্যাপার না। তাহলে ডাব্লু নট মানে কি? এইচ নিউ নট হচ্ছে ডাব্লু নট। অর আমি এরকম লিখতে পারি যে এইচ সি বাই ল্যামডা নট হচ্ছে ডাব্লু নট। আর এখান থেকে লিখতে পারি ল্যামডা নট কি? দ্যাট ইজ এইচ সি বাই ডাব্লু নট। এইচ হচ্ছে 6.34, 6.63 ইন্টু 10⁻³ ইন্টু সি হচ্ছে 3 ইন্টু 10⁸ বাই ডাব্লু নট হচ্ছে 3.08 ইন্টু, এটাকে কনভার্ট করতে হবে জুলে ইলেকট্রন ভোল্ট থেকে, তাহলে 1.6 ইন্টু 10⁻⁹। তো 6.63 ইন্টু 3 বাই 3.08 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻34 মাইনাস 9 প্লাস 19 মাইনাস 8 প্লাস 8। আচ্ছা, 19 প্লাস 8 27, 27 মাইনাস 34 হচ্ছে -7। তাহলে যেটাই হোক
ইন্টু 10 টু দি পাওয়ার -7। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? এটা ক্যালকুলেট করলে হবে হচ্ছে that will be 6.63 into 3 divided by 3.08 divided by 1.6. That will be 4.036. 4.036 into 10 to the power -7, or 4036 to 10 to the power -10 meter. That will be 4036. ওকে, এখন আমরা করব সেকশন ডি। বলছে ড্র ইকুইপোটেনশিয়াল সারফেস ফর অ্যান ইলেকট্রিক ডাইপোল, আর টু বলছে ফর টু আইডেন্টিক্যাল পজিটিভ চার্জেস প্লেসড নিয়ার ইচ আদার। আচ্ছা, ফার্স্টে ফর অ্যান ইলেকট্রিক ডাইপোল, ফর অ্যান ইলেকট্রিক ডাইপোল। দেখো ইলেকট্রিক ডাইপোল মানে কি, এখানে একটা পজিটিভ চার্জ থাকবে, একটা নেগেটিভ চার্জ থাকবে। লাইনগুলো কেমন হবে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে? এই দিকে বেশি, মাঝখান বরাবর কম হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এরকম বেশি, এরকম, ঠিক আছে? এটার ক্ষেত্রেও সেম, এই দিকটাই বেশি, এদিকটাই কম। ফর ডাইপোল যখন পজিটিভ নেগেটিভ দুটো চার্জ থাকে, দুটো যদি সেম চার্জ থাকে গল্পটা ঠিক এর উল্টো হয়ে যায়। এটা হচ্ছে ফর ইলেকট্রিক ডাইপোল, কেমন? আচ্ছা, আর এগুলোর ক্ষেত্রে একটা ইকুইটোরিয়াল লাইন থাকবে, ঠিক এই মাঝ বরাবর একটা ইকুইটোরিয়াল লাইন থাকবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে যদি দুটো কি চার্জ বলেছে, পজিটিভ না নেগেটিভ? যদি দুটো পজিটিভ চার্জ থাকে, তাহলে দুটো পজিটিভ চার্জ থাকলে কি হবে? সাপোজ এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা পজিটিভ চার্জ। এখন গল্পটা পুরো আলাদা। এখন এই দিকটাই বেশি, এটার ক্ষেত্রেও এই দিকটাই বেশি হবে, কেমন? এরকম হবে, এটার ক্ষেত্রেও এরকম হবে। তারপর আরেকটা আরেকটু বেশি হবে, এটার ক্ষেত্রেও আরেকটা কি হবে, আরেকটু বেশি হবে। এরপরে কি হবে? নাও দিস ভেরি ইন্টারেস্টিং। এরপরেরটা হবে ঠিক এই রকম। এরপরটা দেখ ফর টু পজিটিভ চার্জেস। তাহলে এটা হচ্ছে ফর ডাইপোল, এটা হচ্ছে ফর টু পজিটিভ চার্জেস, কেমন? আচ্ছা, নেক্সট কি বলছে? ইন এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ এয়ার বিটুইন দ্য প্লেটস। আচ্ছা, এয়ার বলে দিয়েছে। ইচ প্লেট হ্যাজ এন এরিয়া অফ এত সেপারেশন বিটুইন দ্য প্লেট আছে। আচ্ছা, ক্যাপাসিটেন্স বার করতে হবে। দেখো বি, যদি দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এরকম, সাপোজ এই একটা প্লেট, এর নিচে এই একটা, এর যদি এরিয়া হয় এ, এর মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন যদি ডি হয়, তাহলে ক্যাপাসিটেন্স কি হয়? এপসাইলন নট এ বাই ডি। এটা অ্যাকচুয়ালি কে এপসাইলন নট এ বাই ডি হয়, কিন্তু এয়ার বলেছে তো, এয়ারের ক্ষেত্রে কে ইকুয়ালস টু 1, তাই এটা হবে সিম্পলি এপসাইলন এ বাই। এখন এপসাইলন নট কত? 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এরিয়া কত বলে দিয়েছে? এরিয়া বলেছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3। 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বাই ডিস্টেন্স অফ সেপারেশন বলে দিয়েছে 3 mm। তাহলে মিটারে কনভার্ট করতে হবে। দ্যাট উইল বি 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তো ক্যালকুলেট করবো 8.85 ইন্টু, এটা কাটলে 2 ইন্টু ইন্টু 10 টু দি পাওয়ার -2 আর -3, -3 কেটে যায়। দ্যাট উইল বি 10 টু দি পাওয়ার -12। 8.85 ইন্টু 2 হয় 17.7। আমরা এর আগে একটা অঙ্ক করেছি। ইন্টু 10 টু দি পাওয়ার -12 এত এত ফ্যারাড। তার মানে -12 ফ্যারাড মানে মাইক্রো ফ্যারাড, আর 17.7 মাইক্রো ফ্যারাড না, -12 মানে ন্যানো পিকো ফ্যারাড। 17.7 × 10⁻²। ওকে, আচ্ছা, এটুকু আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। নেক্সট বলেছে ইফ দ্য ক্যাপাসিটর ইজ কানেক্টেড টু 100 ভোল্ট সাপ্লাই, হোয়াট উড বি দ্য চার্জ অন ইচ প্লেট? এটাকে 100 ভোল্ট সাপ্লাইতে কানেক্ট করে চার্জ বার করতে বলেছে। আমি জানি কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে সি 17.7 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ইন্টু ভি হচ্ছে 100। দ্যাট উইল বি 17.7 ইন্টু 10 টু দি পাওয়ার -10
কুলম্ব। নেক্সট কি বলেছে, how would the charge on the plate be affected if a 3 millimeter thick mica sheet of K equals 6 is inserted between the plates from the voltage supply? আচ্ছা, ভোল্টেজ কনস্ট্যান্ট, তার মানে নতুন চার্জ কি হবে, নতুন চার্জ কিউ ড্যাশ হয়ে যাবে কে ইন্টু কিউ, নতুন চার্জ কিউ ড্যাশ হয়ে যাবে কে ইন্টু কিউ। এর ভ্যালু কত বলেছে, এর ভ্যালু বলেছে 6, so that will be 6 times of q, তার মানে 6 times of 17.7 into 10 to the power minus 10 কুলম্ব, তো মাল্টিপ্লাই করলে হয় 17.7 times 6, that will be 106.2, 106.2 into 10 to the power minus coulomb. These are the answers. Next question বলছে, three charges minus q, capital Q and minus q are placed at equal distances on a straight line. তার মানে ধরো এটা মাইনাস কিউ, এটা কিউ, এটা মাইনাস কিউ, স্ট্রেট লাইনে ইকুয়াল ডিস্টেন্স ধরে রাখা আছে। কারণ এখান থেকে যদি এক্স হয়, এখান থেকে এটা হচ্ছে এক্স। ওকে, এবার বলছে ইফ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম অফ দিস চার্জেস ইজ জিরো দেন হোয়াট ইজ দ্য রেশিও কিউ। পোটেনশিয়াল এনার্জি কি করে বার করে, পোটেনশিয়াল এনার্জি কি করে বার করে, পোটেনশিয়াল এনার্জি বার করে হচ্ছে সামেশন ওভার কিউ আই কিউ জে বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর আই জে, এই হচ্ছে রুল। তার মানে কি, যদি তিনটে চার্জ হয় প্রত্যেকের মধ্যে প্রত্যেকের কম্বিনেশন করতে হবে, আর তাদের সাম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। একটা একটা করে করি, তাহলে প্রথম দুটোর জন্য তাহলে কি হবে, মাইনাস কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন নট আর আই জে মানে এক্স, কারণ মাইনাস কিউ আর ক্যাপিটাল কিউ এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এক্স, প্লাস আবার কিউ আর মাইনাস কিউ এর মধ্যে করছি, তাহলে কিউ ইন্টু মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এক্স। আবার এবার কার কার মধ্যে, মাইনাস কিউ আর মাইনাস কিউ এর মধ্যে, তাহলে মাইনাস কিউ ইন্টু মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু দেখো মাইনাস কিউ থেকে মাইনাস কিউ এর ডিস্টেন্স কত, এতটা, দ্যাট ইজ 2x বাই 2। এবার বলেছে পোটেনশিয়াল এনার্জি জিরো, তাহলে এগুলো সব জিরো হবে সব মিলিয়ে। তাহলে এখান থেকে কি হচ্ছে, অর দেখো এইটা মাইনাস এটা মানে দুটো মাইনাসকে এপাশে নিয়ে আসছি, তাহলে প্লাস 2q ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন নট এক্স ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 2x। তাই হচ্ছে না, এখান থেকে কি কি কাটে, এক্স কাটে, 4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট কাটে, একটা কিউ কাটে, তাহলে আর কি লিখতে পারি যে ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ ইকুয়ালস 1/4 আর ক্যাপিটাল কিউ ইজ টু স্মল কিউ ইকুয়ালস টু 1:4। আনসার। নেক্সট বলছে অবটেইন দ্য এক্সপ্রেশন ফর দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ইউনিট। আচ্ছা, এটা ডেরিভেশন বইয়ে আছে, গসের চ্যাপ্টারে দেখবে। নেক্সট কি আছে, এটা সিন গস চ্যাপ্টার, এটা ইজি ডেরিভেশন। নেক্সট কি বলছে, ড্র এ গ্রাফ শোয়িং দ্য ভ্যারিয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই উইথ আর। আচ্ছা, আর গ্রেটার দেন আর লেস দেন, আচ্ছা এইটাও গসে আছে, বাট এইটা আমি করিয়ে দিচ্ছি, এটা ভাইটাল পোর্শন। ডেরিভেশনটা দেখবে একদম সোজা, ঠিক আছে, গস থিওরেম দিয়ে করতে হবে। ওকে, এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সাপোজ এইটা হচ্ছে রেডিয়াস আর, আর এইদিকে ইন জেনারেল ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্পিয়ার বাড়ছে। যে যে স্পিয়ারটার কথা ইমাজিন করছিস তাকে আমরা এরকম একটা স্পিয়ার ভাবতে পারি। ওকে, আচ্ছা এটা একটু আরটা তাহলে একটু কাছে আনি, তাহলে সুবিধা হবে। সাপোজ এরকম একটা স্পিয়ার ইমাজিন করেছি, তাহলে স্পিয়ারের বাউন্ডারি এটা হচ্ছে আর। কি হবে, যতক্ষণ আমি স্পিয়ারের বাউন্ডারিতে আছি তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো, তাই এখানে আমি কিচ্ছু দেবো না। এবার যত ডিস্টেন্স যাবে ইলেকট্রিক ফিল্ড এইভাবে কমতে থাকবে, ই প্রপোর্শনাল টু 1/r², এইভাবে কমতে থাকবে, আর এই রিজিয়নে ই ইকুয়ালস টু জিরো। তাই তোমায় লিখতে হবে ফর আর লেস দ্যান ক্যাপিটাল আর ই ইকুয়ালস জিরো, ফর আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর ই প্রপোর্শনাল টু 1/1/r², or for r equals to capital R e equals to x। কেমন, এর ভ্যালুটা হয় হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, যদি এনক্লোজ চার্জ থাকে কিউ তাহলে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটাই ওর ম্যাক্সিমাম ভ্যালু। কেমন, আচ্ছা চলো ডান।
Explain the term drift velocity of electrons in a conductor, hence obtain the expression for the current to a conductor in terms of drift velocity. এটা একটা ডেরিভেশন। দেখবে এই ডেরিভেশনটা আছে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক কারেন্টের আগের চ্যাপ্টার। তুমি ডিরাইভ করবে, আই এর ভ্যালু আসবে এনই এভিডি, এই জিনিসটা তোমাকে ডিরাইভ করতে। ইজি ডেরিভেশন, কিচ্ছু নেই, করে দেখবে। নেক্সট হচ্ছে দুটো সেল আছে, ইএমএফ ই ওয়ান অ্যান্ড ই টু, internal resistance R1 and R2 respectively, connected in parallel as shown in figure. Deduce the expression for the equivalent EMF of the combination, equivalent internal resistance of the combination, potential difference between the points. This is an interesting question. এটাকে একটা স্টার মারো, এই কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখো, পারবে না না। আমাকে এরকম একটা কম্বিনেশন দিয়ে দিয়েছে, আমি এটাকে ইচ্ছা করে সাজিয়ে লিখছি। এখানে একটা ইএমএফ ই ওয়ান, তার সাথে রেজিস্ট্যান্স, আমরা জানি রেজিস্ট্যান্স এরকম থাকলে এটাকে সিরিজে এইভাবে ভেঙে লিখতে পারি। একইভাবে এইটা হচ্ছে ইএমএফ, তার সাথে একটা রেজিস্ট্যান্স থাকলে তাকে সিরিজে এইভাবে ভেঙে লিখতে পারি। কারেন্ট এইদিকে যাচ্ছে আই, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন আমাকে কি বার করতে বলেছে? বার করতে বলেছে ডিডিউস দ্য এক্সপ্রেশন ফর ইকুইভ্যালেন্ট ইএমএফ, ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এদের একটা আছে পোটেনশিয়াল ডিফারেন্স এ আর বি এর। আচ্ছা, এইটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমি বানাতে পারি। ইকুইভ্যালেন্ট সার্কিট বানালে কি হবে, যে এই হচ্ছে এ, এখানে একটা ইকুইভ্যালেন্ট ইএমএফ থাকবে, তার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকবে, এটা হবে বি, সিম্পল। এদিকে আই কারেন্ট যাবে, তাহলে এইটা হবে ই ইকুইভ্যালেন্ট, তাহলে ই ইকুইভ্যালেন্ট, এটা হবে আর ইকুইভ্যালেন্ট। ওকে, এখন এই সার্কিটটাকে যদি এটাই কনভার্ট করতে হয়, আমার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার একটা কম্বাইন্ড ইকুয়েশন বানাতে হবে। আচ্ছা, মনে করো যে এইখান থেকে আই ওয়ান কারেন্ট যাচ্ছে, এখান থেকে আই টু কারেন্ট, তো কারশফস কারেন্ট ল থেকে আমরা কি বলতে পারি, যে আই ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু বলতে পারি। আচ্ছা, মনে করো যে এ আর বি এর একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স ভি। আচ্ছা, যদি এ আর বি এর একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স ভি হয়, তার মানে এই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, ভি কে আমরা কি লিখতে পারি? ভি কে দেখো, ই ওয়ান হচ্ছে যে ইএমএফটা আছে সেখান থেকে, সাপোজ ধরো ই ওয়ান হচ্ছে 10 ভোল্ট সাপোজ, আর আই আর ওয়ানের ভ্যালু হচ্ছে 2 ভোল্ট, আই আর ওয়ান মিলিয়ে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে 2 ভোল্ট, তাহলে 10 ভোল্ট থেকে 2 ভোল্ট বাদ দিলে বাকিটাই তো আমার ভি হবে 8 ভোল্ট, তাই না? ক্লিয়ার হচ্ছে কথাটা? একইভাবে যদি এর ইএমএফ হয় ই টু আর এটা হয় আর টু, তাহলে ই টু থেকে আই আর টু বাদ দিলে যা হবে সেটাই হবে ভি। আর আমি কি করব, যে যদি, আচ্ছা আমি একটু মুছে দিই এটা, তাহলে নিট অ্যান্ড ক্লিন থাকবে। তার মানে কি হবে, যে যদি এটা ই টু হয়, এটা আর টু হয়, তাহলে আমি প্রথমটা থেকে কি লিখতে পারি, যে ই ওয়ান মাইনাস আই ওয়ান আর ওয়ান, সেটাকে লিখতে পারি এর একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স ভি। আবার নিচেরটা থেকে কি লিখতে পারি, যে ই টু মাইনাস আই টু আর টু, সেটাকে লিখতে পারি ভি। আচ্ছা, ওকে, এবার আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমটা থেকে কি করতে পারি, যে আই ওয়ান আর ওয়ান ইকুয়ালস লিখতে পারি, দেখো ই ওয়ান মাইনাস ভি, অর আই ওয়ানকে লিখতে পারি ই ওয়ান মাইনাস ভি বাই আর ওয়ান। আচ্ছা, একইভাবে আই টু আর টুকে লিখতে পারি ই টু মাইনাস ভি, দেখি করে দেখি, বুঝতে পারছি না কতদূর কি হবে। ঠিক আছে, যদি ভুল হয় বা না হয় তাহলে আবার আরেকবার করবো ওখানে। ঠিক আছে, তাহলে ই টু মাইনাস ভি বাই আর টু, এটা হলো আই টু, কারশফস কারেন্ট লর জায়গায় বসিয়ে দিচ্ছি। তাহলে বসালে কি পাই, আই ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু, তার মানে ই ওয়ান মাইনাস ভি বাই আর ওয়ান প্লাস ই টু মাইনাস ভি বাই আর টু। ই ওয়ান গুলোকে এক জায়গায় নিয়ে আসছি, ভি ওয়ান গুলোকে এক জায়গায় নিয়ে, ভি গুলোকে এক জায়গায় নিয়ে আসছি, তাহলে কি লিখতে পারি, ই ওয়ান প্লাস ই টু, না, লিখতে পারি ই ওয়ান বাই আর ওয়ান প্লাস ই টু বাই আর টু মাইনাস
কি 1/R1 প্লাস 1/R2, এটা হচ্ছে টোটাল কারেন্ট। আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারি দেখো যে ইকুয়ালস টু, অর লিখতে পারি, এক সেকেন্ড একটু হোল্ড করো, পেজটা এক্সটেন্ড করে নিই। কোথায় ছিলাম? তাহলে অর আই ইকুয়ালস টু কি লিখতে পারি এখান থেকে? তাহলে আই ইকুয়ালস টু লিখতে পারি এই টার্মটা প্লাস ভি ইন্টু এই টার্মটা। ওকে। আচ্ছা, আচ্ছা, যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটার কথা ভাবি, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটেও তো এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ভি হবে। তাহলে এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য কি লিখতে পারি? লিখতে পারি যে ভি ইকুয়ালস টু ই ইকুইভ্যালেন্ট মাইনাস আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট লিখতে পারি। আচ্ছা, এখান থেকে ভি এর জায়গাটাই নিয়ে আসি, তাহলে এখান থেকে ভি এ কি লিখতে পারি? দেখো, আমি এখান থেকে লিখতে পারি যে আই, না, এখান থেকে দেখো লিখতে পারি যে ভি ইকুয়ালস টু আই মাইনাস ভি ইকুয়ালস টু ই ওয়ান প্লাস ই টু, ই ওয়ান বাই আর ওয়ান প্লাস ই টু বাই আর টু মাইনাস আই, মাইনাস আই হোল ডিভাইড বাই, এটা করলে আরো জটিল হয়ে যাবে, এটাকে সিম্পল করি। আচ্ছা, এইখান থেকে আমি লিখতে পারি আই ইকুয়ালস টু ভি বাই আর ইকিউ, মানে এখান থেকে এটা লিখতে পারি, দেখো তাহলে একটু ইজিলি হবে। এখান থেকে লিখতে পারি যে আই ইকুয়ালস টু লিখতে পারি যে ই ইকিউ মাইনাস ভি বাই আর ইকিউ বাই আর ইকিউ, এটা লিখতে পারি সুন্দরভাবে হয়। তাহলে এইখানটার সাথে কম্পেয়ার করব, কার সাথে কম্পেয়ার করব? কম্পেয়ারিং উইথ আই ইকুয়ালস টু ই কিউ বাই আর ইকিউ, ই কিউ বাই আর ইকিউ মাইনাস ভি বাই আর ইকিউ। তাহলে এর সাথে কম্পেয়ার করলে, এইটার এটাকে কম্পেয়ার করলে কি পাই? পাই হচ্ছে ই কিউ বাই আর ইকিউ ইকুয়ালস টু ই ওয়ান বাই আর ওয়ান প্লাস ই টু বাই আর টু, এটা একটা পাই। আর পাই ভি বাই আর ইকিউ ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই ইন্টু ভি। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে ওয়ান বাই আর ইকিউ কি হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। তাহলে একটা আনসার বেরিয়ে গেল যে আর ইকিউ হচ্ছে আর ওয়ান আর টু বাই আর ওয়ান। একটা আনসার বেরিয়ে গেল। এটা কত আনসার? এটা হচ্ছে অপশন টু এর আনসার। তো আনসার অফ অপশন টু, এর আনসার বেরিয়ে গেল। আচ্ছা, টু এর আনসারটা যদি এখানে পুট করে দিই, তাহলে কি লিখতে পারি যে ই কিউ ইকুয়ালস টু, কি লিখতে পারি যে আর ইকিউ এর জায়গায় বসাচ্ছি হচ্ছে আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, আর ইকিউ এর জায়গায় বসাচ্ছি আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইকুয়ালস টু ই ওয়ান বাই আর ওয়ান প্লাস ই টু বাই আর টু। ওকে। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, দেখো ই ইকিউ বাই আর ওয়ান আর টু ইকুয়ালস টু, এখানে আর ওয়ান প্লাস আর টুটাকে মাল্টিপ্লাই করে দিলাম, কেমন? আর ওয়ান প্লাস আর টুকে মাল্টিপ্লাই করে দিলাম ইন্টু এইটাকে এলসিএম করছি ই ওয়ান আর টু প্লাস ই টু আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান আর টু। এই আর ওয়ান আর টু এই আর ওয়ান আর টু কেটে গেল, এই আর ওয়ান আর টু এই আর ওয়ান আর টু কেটে গেল, কেটে যায় না, মিস্টেক হয়েছে, এটা এরকম হবে। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু আছে, কেমন?
1/r1 + r2 মানে এটা কিরম হবে? এটা উপরে গেলে হয় r1 + r2 এই হয় তো? এটাকে যদি এপাশে পাঠাই তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে এপাশে এসে 1/r1 এই হবে হচ্ছে। ওকে, যাই হোক এটা কেটে গেল। তাহলে এখান থেকে কি পাই? E equivalent equals to Q1 R1 plus E2 R2 by R1 plus R2 আনসার। ওকে, দারুণ কোশ্চেন ছিল। নেক্সট হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্টস A অ্যান্ড B। আচ্ছা, A আর B এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে দিই। তাহলে A আর B এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি? V। যে কোনো একটা ইকুয়েশন দিয়ে করলে হয়, এই ইকুয়েশনটা দিয়ে করলেও হয়। তাহলে V ইকুয়ালস টু E EQ মাইনাস I ইন্টু R EQ। V হচ্ছে E EQ মাইনাস I ইন্টু R EQ। E EQ কি হবে? E1 R1 প্লাস E2 R2 বাই R1 প্লাস R2 মাইনাস I। R EQ মানে কি? R1 R2 বাই R1। R1 প্লাস R2 যদি কমন নিই তাহলে কি হয়? E1 R1 প্লাস E2 R2 মাইনাস I R1 R2 হোল ডিভাইড বাই R1 প্লাস V। ওকে, বাহ! দিস ইজ আ গুড কোয়েশ্চেন। প্রত্যেকে কিন্তু এই কোয়েশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করো। ওকে, এই ধরনের কোয়েশ্চেন কম আসে। এটা ভালো করে প্র্যাকটিস করো যে যদি দুটো ইএমএফ আলাদা হয় তাহলে গল্পটা কেমন হবে। নাইস কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। পিবিআই এটা প্রত্যেকে ভালো করে সলভ করবে। ওকে, স্টেট টু কারশফস রুলস used in the analysis of electric circuit and explain them। কারশফস ল, কেসিএল, কেভিএল তোমাকে দুটো বলতে হবে, এটা বইয়ে আছে। if the equation of the balanced state in which এটাও ডেরিভেশন বইয়ে আছে, পড়ানোর কিছু নেই। ওকে, নেক্সট বলছে draw the graph showing the intensity distribution of fringes with phase angle due to diffraction through a single slit. What is the width of the central maximum in comparison to that of the secondary maximum? আচ্ছা, কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে ফার্স্টে গ্রাফ প্লট করতে, 33A। কোশ্চেনে বলছে ফার্স্টে গ্রাফ প্লট করতে ডিফ্র্যাকশনের জন্য। আমরা সবাই জানি ডিফ্র্যাকশনের গ্রাফ কেমন হয়। ইম্পর্টেন্ট কি মনে করতে হবে? ফেজ, এইদিকে ফেজ। ওকে, দিস ইজ এটা ফার্স্টেরটা মাথায় রাখতে হবে। ফার্স্টেরটা এরকম হয়, তারপর থেকে ছোট হতে থাকে, আরো কমতে থাকে, আরো কমতে থাকে। ওকে, এখানেও এরকম, তারপর থেকে কি হবে? ছোট হতে থাকে, আরো কমতে থাকে, আরো কমতে থাকে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে ই সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস এম ল্যামডা, রাইট? তাহলে ই থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস এম ল্যামডা, কারণ অ্যাঙ্গেল ছোট হলে সাইন থিটাকে আমরা থিটা ধরতে পারি। তাহলে থিটা কি হবে? প্লাস মাইনাস এম ল্যামডা বাই ই। তাহলে প্রথম থেকে শুরু করলে দিস উইল বি ল্যামডা বাই ই, দিস উইল বি 2 ল্যামডা বাই ই, দিস উইল বি 3 ল্যামডা বাই। এই গ্যাপগুলো সেম মেনটেন করার চেষ্টা করবে। দিস উইল বি মাইনাস ল্যামডা বাই ই, মাইনাস 2 ল্যামডা বাই ই, মাইনাস 3 ল্যামডা বাই ই। ওকে, এটা হচ্ছে গ্রাফ। ইন্টেন্সিটি এদিকে প্লট করছো, লিখে দেবে ইন্টেন্সিটি। নেক্সট বলেছে যে হোয়াট ইজ দ্য উইডথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম ইন কম্পারিজন টু দ্যাট অফ দ্য সেকেন্ডারি ম্যাক্সিমাম। সেন্ট্রাল ম্যাক্সিমাম ভার্সেস সেকেন্ডারি ম্যাক্সিমাম। দেখো এইটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম, তাহলে এর উইথ কত হচ্ছে? ল্যামডা বাই ই মাইনাস ল্যামডা বাই ই। তাহলে কি হয়? ল্যামডা বাই ই মাইনাস অফ মাইনাস ল্যামডা বাই ই, ইট ইজ 2 ল্যামডা বাই ই, উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম। লিনিয়ার উইথ, লিনিয়ার উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম। আর অন্যগুলোর ক্ষেত্রে যে কোনো একটা ধরো, সাপোজ এইটা ধরো, এটা কত হবে? নিশ্চয়ই 2 ল্যামডা বাই ই মাইনাস ল্যামডা বাই ই, দ্যাট উইল বি ল্যামডা বাই ই। এটা হচ্ছে উইথ অফ এনি আদার সেকেন্ডারি ম্যাক্সিমাম। ওকে, উইথ অফ এনি আদার সেকেন্ডারি। নেক্সট কোয়েশ্চেন বলছে যে a ray PQ is incident normally on the face AB of a triangular prism of refracting angle 60 degree, okay, as shown in the figure. The prism is made of transparent material or refractive in by 3. Trace the path of the ray as it passes through the prism. আচ্ছা, এইখানে এসে তো 90 ডিগ্রিতে পড়েছে, মানে এখানে কোনো ডেভিয়েশন হবে না, সোজা চলে আসবে এই সারফেসে।
এই সারফেসে আসলে এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আমি যদি এখানে একটা নর্মাল ড্র করি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। তাহলে এই সারফেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 60 ডিগ্রি। এবার আমি কি জানি, যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 হয়, এটা μ2 হয়, তাহলে আমি জানি μ1 sin 60 ইকুয়ালস টু μ2 sin r। যদি এখানে কোনো একটা r অ্যাঙ্গেল নিয়ে বেরোয়, যদি এখানে কোনো একটা সাপোজ r অ্যাঙ্গেল নিয়ে বেরিয়েছে, তাহলে এইটা হবে ফর্মুলা। আমাকে বার করতে হবে এই r বা অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। দিস অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স ইজ r। ওকে, আমাকে কি করতে হবে, এই অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স rটাকেই বার করতে হবে। or এটা হচ্ছে r। or sin r কি হবে, দ্যাট উইল বি μ1 sin 60 বাই μ2। এখন বলেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল হচ্ছে 2/√3, তাহলে μ1 হচ্ছে 2/√3 ইন্টু sin 60 হচ্ছে √3/2। μ2 হচ্ছে কোথা থেকে এসে পড়ছে, μ2 হচ্ছে, এখানে তো কিছু বলেনি কোথায় যাচ্ছে বা কোথা থেকে এসে পড়ছে। কিছু না বলে থাকলে এটাকে এয়ার ধরতে পারি। যদি এয়ার ধরি দেন μt ইকুয়ালস টু 1, এটা কেটে যায়, দ্যাট ইজ 1। আর সাইন আর যদি 1 হয়, তাহলে আর কত হবে, দ্যাট উইল বি 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তাহলে ছবিটা একটু চেঞ্জ হবে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে ছবিটা চেঞ্জ হয়ে এরকম দেখতে হয়ে যাবে। দ্যাট উইল বি, যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে আফটার রিফ্র্যাকশন ও একদম গ্রেজিং করে এই সারফেস বরাবর বেরিয়ে যাবে। গ্রেজিং করে এই সারফেস বরাবর বেরিয়ে যাবে। কিন্তু এয়ার তো বলেনি। আমি যাই হোক এয়ার ধরে করলাম। প্রিজম কেউ তো অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনও বলছি, কিন্তু কিছু বলেনি। যাই হোক, দেন আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি, যদি এটা না থাকতো তাহলেও কোন দিকে যেত? যদি এটা না থাকতো তাহলেও তো এই বরাবরই যেত, যে বরাবর এসছিল। যদি এই বরাবর যেত, তাহলে ওর এই অ্যাঙ্গেলটা হতে হতো 60। যাই হোক, এই বরাবর যায়নি, তাহলে এতটা ডেভিয়েট করেছে। তো এইটা 60, টোটালটা 90, ডেভিয়েট কত, নিশ্চয়ই 90 মাইনাস 60, দ্যাট উইল বি 30 ডিগ্রি। তাহলে দুটো আনসার, ফার্স্ট হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এত, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স এত, আর নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা ইকুয়ালস টু, দুটো আনসার বেরিয়ে গেল। চলো, ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে রাইট টু পয়েন্টস অফ ডিফারেন্স বিটুইন ইন্টারফারেন্স প্যাটার্ন অ্যান্ড ডিফ্র্যাকশন প্যাটার্ন। আচ্ছা, ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশনের মধ্যে ডিফারেন্স, তাই তো? তাহলে ইন্টারফারেন্স আর এদিকে হচ্ছে ডিফ্র্যাকশন। ডিফারেন্স খুব সোজা। দেখো, ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশনের প্রথম ডিফারেন্সই এটা আসবে, সেটা হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্ন কেন হয়, সেটা হচ্ছে ফর কোহেরেন্ট ওয়েভস। ওকে, কোহেরেন্ট সোর্স থেকে যে ওয়েভগুলো আসে তাদের সুপারপজিশনের জন্য ইন্টারফারেন্স হয়। ডিফ্র্যাকশন কেন হয়? ডিফ্র্যাকশন হয় হচ্ছে কোহেরেন্ট ওয়েভের জন্য নয়, একই ওয়েভের বিভিন্ন সেকেন্ডারি ওয়েভলেটের ইন্টারফারেন্সের জন্য। দুটো আলাদা। এটা হচ্ছে ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স বলাটা ভুল, এটা বলা উচিত হচ্ছে সুপারপজিশন, সুপারপজিশন অফ সেকেন্ডারি ওয়েভলেট, সুপারপজিশন অফ সেকেন্ডারি ওয়েভলেট। আচ্ছা, নেক্সট কি, ইন্টারফারেন্সের ক্ষেত্রে আরেকটা বড় গুণ হচ্ছে ওর প্রত্যেকটা যে ওয়েভ থাকে তার ইন্টেন্সিটি সেম হয়। ইন্টেন্সিটি সেম ফর অল ওয়েভ, ইন্টেন্সিটি সেম ফর অল ওয়েভস। ডিফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রালটার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, বাকিগুলোর কম, তাহলে ইন্টেন্সিটি ইজ ম্যাক্সিমাম, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ফর সেন্ট্রাল ফ্রিঞ্জ, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। ও, আরো একটা ইন্টারেস্টিং রিলেশন এটার সাথে আসবে, সেটা হচ্ছে ইন্টারফারেন্সের জন্য প্রত্যেকটা ফ্রিঞ্জ উইথ সেম, সেম ফ্রিঞ্জ উইথ, সেম ফ্রিঞ্জ উইথ। কিন্তু ডিফ্র্যাকশনের ক্ষেত্রে আলাদা, সেন্ট্রালের ফ্রিঞ্জ উইথ ডবল, সেকেন্ডারিগুলোর ফ্রিঞ্জ উইথ এর থেকে। তার মানে বিটা অফ সেন্ট্রাল ফ্রিঞ্জ উইথ
equals to 2 times beta of secondary width. ওকে, মানে সেন্ট্রাল ফ্রিঞ্জ উইথ একটু আগে একটা অঙ্ক করেছি আমরা, এই যে এক্ষুনি, যে সেন্ট্রালটার হয় 2 ল্যামডা বাই ই আর অন্যগুলোর হয় ল্যামডা বাই ই, জাস্ট করেছি আমরা। আচ্ছা, নেক্সট হচ্ছে বি, এ রে অফ লাইট ইনসিডেন্ট অন ফেস এ বি অফ ইকুইল্যাটারাল গ্লাস প্রিজম shows minimum deviation of 30 degree. আচ্ছা, ক্যালকুলেট দ্য স্পিড অফ লাইট থ্রু দ্য প্রিজম। ওকে, স্পিড অফ লাইট বার করতে গেলে মিউ বার করতে হবে, খুব ইজিলি মিউ বেরিয়ে যাবে। মিউ এর ফর্মুলা একটা আছে দেখো, সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু, এটা ডিরাইভ করা আছে। তো এ প্লাস ডেল্টা এম অ্যাঙ্গেল অফ প্রিজম কি বলে দিয়েছে, ইকুইল্যাটারাল গ্লাস প্রিজম, তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম কত, 60 ডিগ্রি, তার মানে এ হচ্ছে 60, তো দ্যাট উইল বি সাইন 60 প্লাস ডেল্টা এম হচ্ছে 30 বাই টু বাই সাইন অফ 60 by 2. 60 plus 30 হচ্ছে 90, 90 by 2 45, so that will be sin of 45 by sin 30. sin 45 মানে হচ্ছে 1 by root 2, sin 30 মানে হচ্ছে half, so that will be 2 by root 2, that is simply root 2. Okay, so refractive index হচ্ছে root 2. নেক্সট বলেছে স্পিড অফ লাইট, আমরা জানি মিউ ইকুয়ালস টু সি বাই ভি, তাহলে ভি কি হবে, সি বাই মিউ, তাহলে সি বাই 1.414, রুট টুর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই 1.414, তো এটা যদি ক্যালকুলেট করি কি হবে, দ্যাট উইল বি 3 ডিভাইড বাই 1.414, 2.12, 2.12, 2.12 into 10 to the power 8 meter per second, so this is the answer. বেরিয়ে গেল। নেক্সট বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাট ফেস এ বি সো দ্যাট দ্য ইমার্জেন্ট রে গ্রেজেস অ্যালং দ্য ফেস এসি। তার মানে আমাকে এটা করতে গেলে ছবিটা আরেকবার ড্র করতে বলছে, যদি এই আমার প্রিজমটা হয় কেমন, তিনটে ফেস এবিসি, বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এবার বলছে যদি কোনো রে অফ লাইট এরকম আসে সাচ দ্যাট এখান থেকে পাস করার পরে, এখান থেকে পাস করার পরে ও গ্রেস করে বেরোবে, এইভাবে বেরোবে, তার মানে কি, তার মানে হচ্ছে আমি যদি এই পয়েন্টে একটা নর্মাল ড্র করি, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, আমরা আগেও দেখেছি যে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা আর টু ধরি, এইটাকে যদি আমরা আর1 ধরি, আমরা জানি যে এ ইকুয়ালস টু হয় আর1 প্লাস আর2, এটা আমরা জানি, এইটা আমার তাহলে আই1। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আমাকে আই1টা বার করতে দিই, আই1 বার করতে হবে, মিউ আমরা একটু আগেই পেয়েছি, মিউ ইকুয়ালস টু √2। ওকে, আচ্ছা এইখান থেকে আমরা আর2টা বার করতে পারবো ইজিলি, আর2 থেকে এ বসিয়ে আর1 বার করতে পারবো, আর1 থেকে আই1 বার করতে পারবো। চলো তাহলে ফার্স্টে আর2 বার করা যাক, তাহলে আর2 কি হবে, আর2 হচ্ছে √2 সাইন আর2 ইকুয়ালস টু 1 ইন্টু সাইন 90, এ আর ধরেই করছি, 1 ইন্টু সাইন 90, সাইন 91, তাহলে সাইন আর2 কি হবে, ইট ইজ 1 বাই √2, অর 1 বাই √2, তাহলে আর2 কত হয়, আর2 হচ্ছে 45, আর2 বেরিয়ে গেল 45 ডিগ্রি। তাহলে আর1 বার করবো, এ ইকুয়ালস টু আর1 প্লাস আর2, আর1 হবে এ মাইনাস আর2, এ হচ্ছে 60 ডিগ্রি, দ্যাট ইজ 60 মাইনাস 45, কত হবে, দ্যাট ইজ 15 ডিগ্রি, আর1 হচ্ছে তাহলে 15 ডিগ্রি। তাহলে এখান থেকে করব কি হবে, মিউ1 সাইন আই1 ইকুয়ালস টু √2 সাইন আর1, আর সাইন আই1 কি হবে, দ্যাট ইজ √2 সাইন আর1 হচ্ছে সাইন 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, বাপরে বলা চাপ। আচ্ছা, সাইন 15 ডিগ্রি মানে সাইন 30/2, সাইন 30/2। আচ্ছা, আমি এরভাবে করতে পারি যে cos 30 ডিগ্রি ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 50, or 1 মাইনাস cos 30 ডিগ্রি ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার 50, তাই না, or সাইন স্কোয়ার 15 ডিগ্রি কি হবে,
1 মাইনাস cos 30/2, cos 30 মানে হচ্ছে √3/2, cos 30 মানে √3/2, তাহলে 1 মাইনাস √3/2/2, 2 মাইনাস √3/4, এটা হচ্ছে sin স্কয়ার 15 ডিগ্রি, তাহলে sin 15 ডিগ্রি কি হবে? দ্যাট উইল বি এর রুট, এখান থেকে বার করতে পারবো। তাহলে এর রুট হলে কি হয়? 2 মাইনাস 1.732 ডিভাইড বাই 4, 0.067 তার রুট, তাহলে ওভার 0.067 তার রুট, দ্যাট ইজ 0.258। বাবা, এটা তো ডাইরেক্ট ভ্যালু বসিয়ে, ঠিক আছে, তাহলে আমি ক্যালকুলেটরে দেখছি, একবারে ভ্যালু বসে একই আসবে, সাইন ডিগ্রি 0.25। তো তাহলে সাইন 15 আসছে, দ্যাট ইজ সাইন 15 আসছে 0 পয়েন্ট, যাই হোক এখানটায় পুট করলাম। তাহলে সাইন i1 এর এখানে যদি পুট করি কি পাই? তাহলে সাইন i1 ইকুয়ালস টু √2 ইন্টু 0.258, এর সাথে √2 যদি মাল্টিপ্লাই করি কি হবে? দ্যাট ইজ 0.366, 0.366, এরকম দিলে হলে ভ্যালু বলে দেবে, না হলে দেবে না। সাইন ইনভার্স 0.3 এর ভ্যালু আসে 21.47 ডিগ্রি, ভ্যালু আসে 20 ডিগ্রি। ওকে, দিস ইজ দি আনসার, 21.47 ডিগ্রি। দিস ইজ দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, নেক্সট হচ্ছে একটা কেস স্টাডি। বলছে দ্য নাম্বার অফ অপটিক্যাল ডিভাইস ইনস্ট্রুমেন্ট হ্যাভ বিন ডিজাইনড, অনেকগুলো ডিজাইন করা হয়েছে, ডেভেলপ সাচ এস পেরিস্কোপ, বাইনোকুলার, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, ডট 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 ডট। Most of them are in common use, or knowledge about the formation of images by the mirrors and lenses is the basic requirement for understanding the working of the device। ঠিক আছে, দেখো নর্মালি কেস স্টাডিতে প্যারাগ্রাফে যা দেয় সেইগুলো খুব একটা, মানে এইখান থেকে এইটুকু তুমি পড়তেই পারো, কিন্তু কোনো প্যারাগ্রাফে এমন কিছু দেখছি না, যতগুলো কেস স্টাডি করালাম, যে প্যারাগ্রাফ থেকে তুলে কোয়েশ্চেন দিচ্ছে এমন কিছু নেই। কিন্তু কোয়েশ্চেন তোমাকে করতে গেলে ফিজিক্সটা জানতেই হবে, প্যারাগ্রাফ থেকে সরাসরি আসবে না, প্যারাগ্রাফে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আচ্ছা, এবার কি, ওয়াই দ্য ইমেজ ফর্ম দ্যাট ইনফিনিটি ইজ অফেন কনসিডার্ড মোস্ট সুইটেবল ফর ভিউইং, কেন? কারণ আমাদের আইতে এর জন্য লেস স্ট্রেন হয়, আই হ্যাজ লেস স্ট্রেন যখন তুমি সেটাকে ইনফিনিটিতে দেখবে। লেস স্ট্রেন মানে কি? লেস স্ট্রেন মানে চোখের যে মাসলগুলো আছে সেগুলোর উপর প্রেশার কম পড়বে। এবার এটাকে তোমার একটু বানিয়ে লিখতে হবে। এই বলছি, মডার্ন মাইক্রোস্কোপ মাল্টি কম্পোনেন্ট লেন্সেস আর ইউজড ফর বোথ দ্য অবজেক্টিভ অ্যান্ড অ্যানালিটিক। হ্যাঁ, তার কারণ হচ্ছে বিভিন্ন রকমের অ্যাবারেশন হয়। অ্যাবারেশন হয়, কি কি অ্যাবারেশন? ক্রোম্যাটিক অ্যাবারেশন, স্পেরিক্যাল অ্যাবারেশন, হ্যাঁ অনেক রকমের অ্যাবারেশন আছে। ক্রোম্যাটিক অ্যাবারেশন, ABERRATION, ক্রোম্যাটিক অ্যাবারেশন বানানটা একবার দেখে নিও। আর একটা হচ্ছে স্পেরিক্যাল অ্যাবারেশন, স্পেরিক্যাল অ্যাবারেশন, বা এই ধরনের যে বিভিন্ন ডিফেক্ট, এই ডিফেক্টগুলোকে কারেক্ট করা যায় যদি আমি মাল্টি কম্পোনেন্ট লেন্স ইউজ করি। ওকে, নেক্সট বলছে রাইট টু পয়েন্টস অফ ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড মাইক্রোস্কোপ, অ্যাস্ট্রো, আচ্ছা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। প্রথমেই কাজ লিখবে, দুটো ডিফারেন্স বললে ফার্স্ট ডিফারেন্স হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ কি কাজে লাগে, এটা হচ্ছে ফর ভিউইং মাইক্রোস্কোপিক অবজেক্ট, ফর ভিউইং, দুটো কলম করে দিচ্ছি আমি। একটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ 3 নম্বর, একটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, একটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, আর একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। ওকে, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপ কি কাজে লাগে? এইটার প্রথম কাজটাই হচ্ছে ফর ভিউইং মাইক্রোস্কোপিক অবজেক্ট, মাইক্রোস্কোপিক অবজেক্টকে ভিউ করতে কাজে লাগে। এটা কি কাজে লাগে? ফর ভিউইং ডিস্ট্যান্ট অবজেক্ট, ডিস্ট্যান্ট অবজেক্ট, এটা কিন্তু মাইক্রোস্কোপিক নয়, এটা ডিস্ট্যান্ট। আর কম্পাউন্ড মাইক্রোস্কোপিক কি ডিফারেন্স? একটা বড় ডিফারেন্স হচ্ছে যে আইপিস আর অবজেক্টিভ লেন্স যে আছে, কম্পাউন্ড মাইক্রোস্কোপের অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ লেস হয়,
আর আইপিসের ফোকাল লেন্থ মোর হয়। কিন্তু অ্যাস্ট্রোনমিক্যালের ক্ষেত্রে উল্টো, অবজেক্টিভের ফোকাল লেন্থ মোর হয় আর আইপিসের ফোকাল লেন্থ লেস হয় কম্প্যারেটিভলি, মানে এর থেকে লেস নয়, এর থেকে বড়ই হতে পারে বা সেম হতে পারে, বাট ফোকাল লেন্থের তুলনায় আইপিস লেন্সের ফোকাল লেন্থ বেশি, মানে ফোকাল লেন্থ অবজেক্টিভের তুলনায় আইপিস লেন্সটা টেলিস্কোপের অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ক্ষেত্রে ছোট হয়, আর কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে অবজেক্টিভের থেকে আইপিসটা বড় হয়। কেমন? আচ্ছা, এটুকু ক্লিয়ার হলো। লাস্ট বলছে অরেরটা, রাইট টু ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ ওই রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ আর রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপ। ওকে, আচ্ছা এর দুটো দুটো পয়েন্ট হতে পারে। প্রথম পয়েন্ট হচ্ছে রিফ্লেক্টিং টাইপ যদি হয় তাহলে সেটা ব্রাইটার হবে, ব্রাইটার হবে, অ্যাবারেশন ফ্রি হবে। আর রিফ্লেক্টিং টাইপের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে রিফ্লেক্টিং টাইপ বেশি ম্যাগনিফিকেশন, মোর ম্যাগনিফিকেশন ক্রিয়েট করা সম্ভব। মোর ম্যাগনিফিকেশন, মোর ম্যাগনিফিকেশন ক্যান বি ক্রিয়েটেড। তাহলে রিফ্র্যাক্টিং টাইপে কি এই দুটো হয় না, তাই সেটা রিফ্র্যাক্টিং টাইপ, এর থেকে কম হয়। তবে এই পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল, ব্রাইটার ইমেজ ফর্ম। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্রাইটার ইমেজ। ওকে, এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের, দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। এটা হচ্ছে কেস স্টাডি অফ এ লাইট এমিটিং ডায়োড। বলছে রিড দ্য ফলোইং প্যারাগ্রাফ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। জাস্ট ওয়েট। ওকে, read the following paragraph and answer the questions that follow. Okay, LED is a heavily doped PN junction which under forward bias emits spontaneous radiation. When it is forward bias due to recombination of holes and electrons at the junction, energy is dot 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 দরকার নেই এসব কিছু জানার। Semiconductor used for fabrication of visible LED must at least have a band gap of 1.8 eV. ঠিক আছে, এখানে একটা কোশ্চেন বেরিয়ে এলো। Common semiconductor gallium arsenide phosphate is used for making LEDs of different color. Okay. Okay, lies in the infrared region. LEDs that can emit red, yellow, green are commercially available. Okay, বলছে why are LEDs made of compound semiconductor and not of elemental semiconductor? দেখো এইটা কিন্তু এই যে আমি একটু আগেই বললাম নর্মালি প্যারাগ্রাফে থাকে না, এক্ষুনি দেখো কোয়েশ্চেনটা কিন্তু প্যারাগ্রাফ থেকেই এলো। ভালো করে দেখো, এটা মার্ক করে দিচ্ছি, প্যারাগ্রাফের মধ্যেই আছে যে when it is forward biased due to recombination of holes and electrons at the junction, energy is released in the form of photons. এখান থেকে দেখো, in case of silicon and germanium diode, the energy released in recombination lies in the infrared region. Infrared region তো আমরা দেখতে পাই না, সেই জন্য ইনফ্রারেড রিজিয়নে থাকে বলে সিলিকন আর জার্মেনিয়াম ইউজ করা হয় না। দেখেছো? So why are LEDs made of compound semiconductor and not of elemental semiconductor? Because elemental semiconductors emit light in infrared region which is not visible to us. Which is not visible. Okay. Next, what should be the order of band gap of an LED if it is required to emit light in the visible range? দেখো বলেছে the semiconductor used for fabrication of LED must have at least, দেখেছো, must have a band gap of 1.8 electron. আচ্ছা, ব্যান্ড গ্যাপ অফ 1.8 ইলেকট্রন ভোল্ট বলেছে, কিন্তু এখানে না কোশ্চেনে 1.8 ইলেকট্রন ভোল্ট এটা অবশ্যই লিখবো, কিন্তু তার সাথে এখানে বলেছে যে আচ্ছা অর্ডার অফ ব্যান্ড গ্যাপ ফর ভিজিবল রেঞ্জ বলেছে। হ্যাঁ, মাস্ট হ্যাভ মানে 1.8 ইলেকট্রন ভোল্ট হচ্ছে মাস্ট হ্যাভ। এবার রেঞ্জ তো এটা হলো না, আমার ভিজিবল রেঞ্জকে এইদিকে ভায়োলেট এইদিকে রেড, ভায়োলেট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 400 ন্যানোমিটার, রেড হচ্ছে 800 ন্যানোমিটার। তাহলে আমি এর কারেসপন্ডিং এনার্জিগুলো বের করবো। তাহলে আমি ই ইকোয়াস টু জানি এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। তাহলে কি হবে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই ল্যামডা। 400 ন্যানোমিটার মানে 400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। ওকে, ক্যালকুলেট করবো, আমি ক্যালকুলেটারে করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। সো দ্যাট উইল বি 6.63 ইন্টু 3 ডিভাইড বাই 400 10 টু দি পাওয়ার 4
So that will be 4.972 into 10 to the power minus 19, এটাকে যদি 1.6 into 10 to the power minus 19 দিয়ে ডিভাইড করি, তাহলে পাই 3.1 in 3.1 ইলেকট্রন, 3.1 eV। এটা হচ্ছে ফর ব্লু, ই ফর ভায়োলেট, ই ভায়োলেট এটা, তাহলে ই রেড কত হবে, একই রকম ভাবে এটাকে ক্যালকুলেট করব। সো দ্যাট উইল বি 0.63 into 3 ডিভাইড বাই রেডের জন্য 800, or that will be 100 in 10 to the power minus 4, 2.48, 2.48 10 to the power minus 19। এবার এটাকে ইভিতে কনভার্ট করব, ডিভাইড বাই 1.6 into 10 to the power minus 19, that will be 1.5 ইলেকট্রন ভোল্ট। যাই হোক, আমার ক্যালকুলেশনে এলো হচ্ছে 3.1 ইলেকট্রন ভোল্ট থেকে 1.5 ইলেকট্রন ভোল্ট। এখানে বলেছে অ্যাটলিস্ট অফ 1.8 ইভি, তাহলে যেহেতু আমার 1.5 এসে আমি একটু বাড়িয়ে নেব। সো দ্যাট উইল বি 1.8 to 3.1 ইলেকট্রন। ওকে, এটা হচ্ছে আমার রেঞ্জ। আচ্ছা, a student connects the blue colored LED as shown in the figure. The LED did not glow when switch S is closed. সুইচ ক্লোজ করলে এলইডি জ্বলছে না কেন? এ দেখো, এটা পি এটা এন, এলইডি তখনই জ্বলবে যখন সেটা ফরওয়ার্ড বায়াসে হবে, কিন্তু পি এর সাথে দেখো নেগেটিভ টার্মিনাল লাগানো, তাহলে এটা কিসে আছে, রিভার্স বায়াস। তাহলে কেন জ্বলছে না? বিকজ ইট ইজ ইন রিভার্স বায়াস। কেমন? লাস্ট কোয়েশ্চেন, ড্র দি ভিআই ক্যারেক্টারিস্টিক অফ পিএন জাংশন ইন ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কি হবে? ফরওয়ার্ড বায়াসে এই হচ্ছে আমার গ্রাফ। তো সাপোজ এদিকে আমি কারেন্ট প্লট করছি, এদিকে ভোল্টেজ প্লট করছি, দিস ইজ ফরওয়ার্ড বায়াস গ্রাফ। রিভার্স বায়াসে কেমন হবে? রিভার্স বায়াসে গ্রাফটা উল্টো দিকে আঁকতে হবে। রিভার্স বায়াসে এইভাবে গিয়ে এরকম ড্রপ করে। তো দিস ইজ দি মাইনাস ভি, কারেন্ট আই, আই বা মাইনাস আই লেখো একই ব্যাপার। যখন তুমি রিভার্স বায়াস করবে, এইখানে একটা জায়গা দিয়ে এইটুকু পোর্শনকে দেখে এইটাকে বলে দেবে নি রিজিয়ান, বলে দেবে নি রিজিয়ান। আর এই যে দাগটা এখান থেকে সোজা দিয়ে চলে গেছে, এইটাকে বলে দেবে কাট অফ, কাট অফ। ওকে, তাহলে আজকে এই চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ হচ্ছে। চ্যাপ্টার না, এই পুরো পোর্শনটা সিবিএসইর প্র্যাকটিস সেটের পুরো পোর্শনটা আমাদের এখানেই শেষ হচ্ছে। পুরোটা বাড়িতে দেখবে, ভালো করে দেখবে। শুধু কি কি জিনিসগুলো করায়নি সেটা হচ্ছে ডেরিভেশনগুলো করায়নি, কারণ ডেরিভেশনগুলো অলরেডি করানো আছে, বইয়ে আছে, তুমি দেখবে, না বোঝার কিছু। যেগুলো আটকাতে পারে এগুলো করিয়ে দিয়েছি। প্রথম সেট করালাম, ওর জন্য এটা একটু ধীরে সুস্থে প্রত্যেকটা দেখিয়ে দিলাম। এর পরের সেটে কিন্তু এতটা ডেসক্রিপটিভ থাকবে না, ধীরে ধীরে যত সেট বাড়বে তত ডেসক্রিপটিভ ব্যাপারটা কমবে। কেমন? চলো, আজকে এখানেই থাকলো। সকলকে বাই বাই, অল অফ ইউ, টাটা।